কিছু বেসিক কোয়েশ্চেন আমরা করে থাকি, যেমন আপনার নাম, আপনার বয়স এবং একই সাথে আপনার কোথায় বাড়ি, এগুলো যদি একটু প্রথমে আমাদেরকে বলতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার সালাউদ্দিন, ওকে। বাড়ি যশোরে, গ্রামে জন্ম হয়েছে, পরবর্তীতে যশোর শহরে এসেছি, সেখানে লেখাপড়া এবং সবকিছু। আচ্ছা, আপনি কোথা থেকে শুরু করতে চান আপনার গল্পটা? ছোটবেলা থেকে দু একটা লাইন বলি। জি প্লিজ। আমার বাবা নাই, সিঙ্গেল প্যারেন্টস, মা, তার তত্ত্বাবধানে, বড় ভাইদের তত্ত্বাবধানে বড় হয়েছি, তাদেরই শত্রু ছায় লেখাপড়া করেছি, দুষ্টুমিও করেছি, মারও খেয়েছি। সবচেয়ে যিনি বেশি আদর করতেন তিনি বেশি পিটাতেন। খুবই স্বাভাবিক। আর একটা কথাও আছে যে মানে শাসন করে তারই সাজে সোহাগ করে যে, হ্যাঁ, তো এই পেটানোর কাজটা কে করতেন? মা। মা। ওকে। আমার খুব প্রিয় ছিল কুকুর পোষা। মানে কি দেশি কুকুর? হ্যাঁ, দেশি কুকুর পোষা। আচ্ছা। এই কুকুর পুষতাম, আর এই কুকুর পুষতে গিয়ে নানান জনের সাথে নানান ঝগড়া, আর এই ঝগড়ার পরিণতি আমার পিঠে পড়া। ওকে। দেখেছি পরে আমি যত কেঁদেছি তার থেকে আমার মা বেশি কেঁদেছে। মানে কেন কান্নাকাটি কেন করতো? আমার গায়ে হাত উঠিয়েছে। ওই আশেপাশের বাড়ির লোকজন? না, তাহলে আমার মা আমাকে পিটিয়েছে। ও আচ্ছা, আপনার মা আপনাকে মারতো? আমার মা নিজেই কেঁদেছে। আচ্ছা আচ্ছা, অদ্ভুত শাসন। মানে মার আগে তোমাকে দেবই, তারপরে যা কষ্ট হোক সেটার জন্য আমি কান্নাকাটি করলে পরে করবো। সেটাই তো। ধীরে ধীরে বড় হলাম, প্রাইমারি স্কুল পেরোলাম, হাই স্কুলে এলাম কলেজে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে বড় হয়ে উঠছি, ছাত্রলীগের ছেলেপেলের সাথে মিশে ছাত্রলীগ করা শুরু করছি। মানে আপনি কলেজ জীবনে রাজনীতি? কলেজ জীবনে রাজনীতিতেই পা পড়লো। আর এই পা পড়ার পরিণতি হলো 37 দিন হাসপাতাল বাস। মানে কি মারটার কে? ছাত্র ইউনিয়ন ছেলেরা এত পিটালো যে এরকম ডোমরা কুকুরও পিটায় না। এটা কোন সময়ের ঘটনা? এটা 1970 সালের 25শে আগস্ট, শনিবার, সকাল 10টা। আসলে কি ছিল? এর আগে ছাত্রলীগের সম্বর্ধনা হয়েছিল, সেখানে আমি বক্তৃতা দিয়েছিলাম। যশোর কলেজে ছাত্র ইউনিয়নের প্রভাব এত বেশি ছিল যে ওখানে অন্য কেউ এসে মাথা ঢোকাতে পারবে না, পিটিয়ে বের করা হবে। তা আমার 9 নম্বর রুম থেকে তুলে এনে রাস্তায় পিটানো হলো, সে গরু পিটানো। কলেজের ছেলে মেয়েরা আমাকে হাসপাতালে দেখতে গিয়ে কেউ খুঁজে পায়নি, অর্থাৎ আমার চেহারাটা এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে ওরা আমার পাশ দিয়ে হেঁটে গেছে কিন্তু আমাকে চিনতে পারি না। মানে কলেজ পলিটিক্স এর শিকার আপনি? জি। ওকে। তখন বঙ্গবন্ধু ছিলেন আগরতলা ষড়যন্ত্রের আসামি। ওই আদা চোখ বুঝে আর আদা চোখ খুলে এইগুলো পড়তাম আর সময় পার করতাম। তো একদিন এলো ফাইনাল ডাক দেশের জন্য। যেহেতু ছাত্রলীগ করি, ছাত্রলীগের লিডাররা সবাই যখন দেশ স্বাধীন চাই, তখন আর আমি কি করে ঘরে বসি? মার চোখ ফাঁকি দিয়ে, মা তো কোনো অবস্থাতেই যেতে দিবেন না, তো মার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে চলে গেলাম। আচ্ছা। পরবর্তীতে শুনেছি যে আমার নামে যদি কেউ মারা গেছে কোথাও শুনেছে, তাহলে আমার মান সেন্সলেস হয়েছিল কত ঘন্টা ঠিক নাই। পরবর্তীতে দেশ স্বাধীন হলো, আমি ফিরে এলাম। কত নম্বর সেক্টরে আপনি যুদ্ধ করেছেন? 8 নম্বর সেক্টর। 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ওটা কোন এলাকা ছিল? ওটা ছিল হেডকোয়ার্টার কল্যাণী, সাব হেডকোয়ার্টার ছিল মাসলা চৌগাছা থেকে কয়েক মাইল। ওই সময় দু একটা স্মৃতি আমাদের সাথে একটু শেয়ার করবেন? হ্যাঁ, একদিন বাইরে গিয়েছি 8 নম্বর থিয়েটার রোডে। তুফাইল ভাই মাথায় হাত দিয়ে বললো, আজকে আমার সোনার ছেলেরা কত কষ্ট করে ঘর ছেড়ে রাস্তায় থাকতেছে। আরেকদিন নূর আলম সিদ্দিকী ভাই, ওনার খোলা জিপে চড়ে ওনার বাড়িতে গেলাম। উনি রাস্তা খাবে মাথায় হাত বুলিয়ে বললেন, যাও ধীরে সুস্থে কাজ করো, সাবধানে কাজ করো, মারো কিন্তু বেঁচে থাকো, মরো না। আচ্ছা। এগুলো আমার অনেকটা প্রেরণার উৎস। ওই সময়টাতে আপনি তো সম্মুখ সমরে ছিলেন, যেটাকে বলে। আপনার রাইফেলটা কি ছিল? 303? পরবর্তীতে এসএমসি ছিল পরবর্তীতে। এবং আপনার ট্রেনিংটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল 8 নম্বর সেক্টর হেডকোয়ার্টারে, যেখানে কাজী অবায়দুর রহমান এবং রাজবাড়ির এমএনএ হেদায়েতুল্লাহ, ওনারা ওই ক্যাম্পে চার্জে ছিলেন ওইখানে। আচ্ছা। আর এর পরবর্তীতে খান টিপু সুলতান, যিনি যশোর ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন ওই সময়, ওনার অধীনে থাকলাম। উনি তখন কমান্ডোর স্টুডেন্টস কমান্ডোর চিফ। ওকে। পরবর্তীতে আপনারা প্রায় 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন। তখন দেশের ভিতরে এলাম, তখন মিলিশিয়া ক্যাম্পে হার্লি কোম্পানি চার্জে ছিলাম। তারপরে তো বাড়িতে চলে এলাম জেনারেল ওসমানী সাহেবের একটা সার্টিফিকেট নিয়ে। মুক্তিযুদ্ধ সার্টিফিকেট? জি। সার্টিফিকেট আছে আপনার কাছে এই মুহূর্তে? হ্যাঁ, আমার কাছে আছে, কিন্তু কানাডাতে না বাংলাদেশে আমি সঠিক বলতে পারবো না। কেন? সার্টিফিকেটটা তো মূল্যবান একটা সার্টিফিকেট, আপনি যত্ন করে রাখা উচিত ছিল। ঠিক আপনারা যেভাবে এটাকে মূল্যবান ভাবছেন, আমি এইভাবে ভাবিনি বা ভাবি না। কেন ভাবেন না? এই জন্য এটা কিছু না, আমার দায়িত্ব ছিল দেশের জন্য কিছু করার, চেষ্টা করেছি করতে। ঠিক আছে। সার্টিফিকেটের জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই। আমাকে সার্টিফিকেটের বুনিয়াদে আমার ছেলে মেয়ে বা আমার রিলেটিভদেরকে সাহায্য করা হবে, এই কারণে আমি মুক্তিযুদ্ধ করি নাই। আমি মুক্তিযুদ্ধ করেছি আমার দেশ মাতৃকার মুক্তির জন্য।
নিজের দায়িত্ববোধের কারণে আমি মুক্তিযুদ্ধ করেছি। ওই মাসোহারা নেওয়ার জন্য বা কোন দলীয়করণের আওতায় পড়ে দলভুক্ত হওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই। যদিও ছাত্রলীগ করতাম, পরবর্তীতে কোন রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিলাম না, নিজেকে আলাদা রেখেছিলাম। ঠিক আছে, ওকে। আপনার এই বোধের জায়গাতে আমাদের নিঃসন্দেহে অনেক অনেক বেশি সম্মান আছে। আপনি যেটা বলছেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত অভিমত, এবং আমরা সবসময় বলে থাকি হ্যালো 8920 যে কাজটি একেবারে সচেতন ভাবেই এড়িয়ে যায়। কোন ধরনের কোনো পরামর্শ হ্যালো 8920 সঞ্চালনের ভূমিকায় যিনি থাকেন, অর্থাৎ আমি কখনোই আপনাদেরকে বলা যেতে পারে উপদেশ এই জায়গাটাতে একেবারেই আমি অপারগ, আমি পারি না এবং আমি দিই না। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা সবসময় হ্যালো 8920 যে স্ট্র্যাটেজিটা মেনটেন করে সেটা হলো যে এখানে যিনি জীবনের গল্পটা বলবেন সেটা বলার পরে আপনি সেটাকে কিভাবে নেবেন, ভালো না মন্দ, নাকি আদৌ সেটা আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করবে নাকি করবে না, সেই জায়গাটি একেবারেই ব্যক্তিগতভাবে আপনার। ওই জায়গাটিতে আমরা আপনাকে কোনো ধরনের কোনো কি বলা যেতে পারে স্ট্রাকচারে বাঁধতে চাই না। আপনি গল্পটা শোনার পরে যদি মনে করেন এটা আপনার জীবনে এই ধরনের ভূমিকা রেখেছে, যদি মনে করেন এটা কোনোই ভূমিকা রাখেনি, সেই বোধের জায়গাটা থেকে আমরা অবশ্যই আপনাকে সম্মান জানাতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে শোনেন তারা আমাদের চেয়েও অনেক অনেক বেশি বুদ্ধিমান। আমি আরেকটু নোট করতে চাই, আজকে আমাদের সঙ্গে গল্পে আছেন সাত্তার ভাই। সাত্তার ভাই বলাটাই বোধহয় ভালো হবে, অসুবিধা নাই। ওকে, সাত্তার ভাই আজকে আমাদের সাথে গল্পে আছেন এবং সাত্তার ভাই তার জীবনের গল্প আমাদের এখানে বলতে এসেছেন, শুরু করে ফেলেছেন। ছোটবেলাটা আমরা মোটামুটি পার করে ফেলেছি। তিনি একজন মহান মুক্তিযোদ্ধা এবং সাত্তার ভাইকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেয়া আছে। উনি নিজেও এই ফেসবুকটির মেম্বার, আপনারা চাইলে ওখানে কমেন্টস করতে পারেন। জি, তারপরে গল্প। তারপরে এক সময় এলো চাকরি বাকরিতে ঢুকলাম, কিন্তু কেন জানি না সে নিজেকে খাপ খাওয়াতে পারছি না। দেশ ত্যাগ করলাম, কানাডা চলে গেলাম। কানাডা যাওয়ার পরে ওইখানে চাকরি বাকরি করছি, কিন্তু যতই চাকরি বাকরি করি যাই করি না কেন কোথায় যেন একটা সফট কর্নার থাকে যে মনটা চলে আসে দেশে। দেশের মা অসুস্থ, তারপরে দেশের মানুষ কে কি অবস্থায় আছে। আমাদের অনেকেই যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কোটি কোটি টাকার মালিক, অনেকেই ভিখারির থেকে অধম। কষ্ট হয় ওদের দেখলে, ইচ্ছা করে ওদের পাশে দাঁড়াতে। আমার সাধ্য কম, তারপরেও আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যদি এতটুকু উপকার করা যায়। সুদূর পরবাসেও ব্লাড কালেকশন করে আমরা মানি রেজ করেছি, ফান্ড রেজ করেছি, এই দেশে পাঠিয়েছি ক্যানাডিয়ান রেড ক্রসের থ্রু দিয়ে। অর্থাৎ দেশের জন্য কিছু না কিছু করতে ইচ্ছা হয়েছে। এবং আমি শুধু একা নয়, আমার গ্রুপে যারা আমরা একসাথে চলাফেরা করি, আমরা সবাই এই দেশের কারণে আধা হাঁটু সুনো ভেঙে বিভিন্ন জনের দরজায় যেয়ে নক করেছি, কাপড় দাও, সাহায্য দাও, ওষুধ দাও, ডলার দাও, যে যা দিয়েছে এটা নিয়ে আমরা একদম টু দা পাই রেড ক্রস কানাডাকে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এটা কত সালে গেলেন আপনি দেশের বাইরে? 88। ওকে। তো এইভাবে যতটুকু পারি দূরে থাকলেও দেশের জন্য একটু আধটু কিছু করার চেষ্টা করেছি। তো সর্বশেষ একটা চাকরি পেলাম, যেটা জাহাজে জাহাজে ঘুরে বেড়ানোর কাজ। অর্থাৎ জাপান বা হংকং থেকে যেসব জাহাজ আমেরিকার বন্দরে যায়, ওই জাহাজগুলোতে ইন্সপেকশন হিসেবে বা আমাদের যেসব বাংলাদেশি ভাইরা জাহাজে কাজকর্ম করেন তাদের পারফরমেন্স রেকর্ড করার জন্য আমরা টরন্টো থেকে যে পোর্টে ওই জাহাজটা যায় ওই পোর্টে গিয়েছি। এবং যতদিন ওই জাহাজটা আমেরিকার জলসীমায় থাকতো ততদিন আমরা জাহাজে থাকতাম। জাহাজ আমেরিকার জলসীমা ছেড়ে চলে গেলে আমরা ফ্লাই করতাম আবার কানাডাতে। এই সূত্র ধরে আটলান্টিকের বুকে বহু রাত কাটিয়েছি, মাস কাটিয়েছি। দেখেছি পানির কি রূপ, দেখেছি উপরে আকাশের কি রূপ। জাহাজের ছাদে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকালে মনে হতো এই জলজলে তারাগুলো মনে হচ্ছে কত কাছে। দেশে থাকতে এই তারাগুলোকে দেখেছি, কিন্তু মনে হয়েছে তারা অনেক অনেক দূরে। একদিন সেই দিনটাও পার হয়ে গেল। 911 এর পরে শিপিং বিজনেসটা খানিকটা মার খেয়ে গেল। তখন ইন্টারনাল জব করলাম। অনেকদিন জব করার পরে একটা পর্যায়ে এলো যে আল্লাহ তো সবকিছু দিছে, এখন যদি আমার মাটা বেঁচে থাকতো তাহলে সবচেয়ে সুখী সংসারের মালিক বোধহয় আমি হতে পারতাম। যখনই ভাবি যে আল্লাহ আমার মা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, অথচ মায়ের জন্য আমি কিছু করতে পারলাম না, তো আমি যদি কোনো ভালো কাজ করি অথবা আমি যদি বেহেশতে যাওয়ার সৌভাগ্য লাভ করি, তাহলে এর থেকে অর্ধেক শেয়ার আমার মায়ের জন্য, যেন আমি আমার মাকে সাথে নিয়ে যেতে পারি। জানি না পারবো কিনা, তারপরেও আমি তাই ভাবি। যখন হজ করতে গিয়েছি নিজে হজ করেছি, মায়ের জন্যও করেছি, পুরো ফ্যামিলির জন্য করেছি। তো আমার মনের মধ্যে একটা ভালো দিকে এখনো কাজ করে, কি করে আমি বাংলাদেশটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি, কি করে বাংলাদেশটাকে একটু বিশ্বের দরবারে আলাদাভাবে তুলে ধরতে পারি। মানুষ তো পৃথিবীতে আসে চলে যায়, কেউ কিছু পৃথিবীর জন্য রেখে যেতে পারে, আবার কেউ কিছুই রেখে যেতে পারে না। আইলাম গেলাম, খাইলাম, ঘুমাইলাম আর চলে গেলাম, যে তা নয়। আমি পৃথিবীতে এসেছি, পৃথিবীতে কিছু দিয়ে যেতে চাই। কি দিয়ে যাব এই চিন্তায় অনেক সময় পাগল হয়ে যায়। কি করব একটা না একটা কিছু করা উচিত। তো যাই হোক, এক সময় মাথায় এলো যে বাংলাদেশি তো নয়, কোন এশিয়ানও
সড়ক পথে গাড়ি চালিয়ে বিশ্ব ভ্রমণ করেননি। আমি যদি একটু চেষ্টা করি তাহলে কেমন হয়। আচ্ছা। অনেকের সাথে আলাপ করেছি, আমাদের কমিউনিটির লোকদের সাথে কথা বলেছি। প্রথমে তো তারা সবাই আমাকে পাগল বলেছেন, আমি তাই মেনে নিয়েছি, ঠিক আছে আমি পাগল। তারপরে বলা হলো যে এটা এত বড় একটা আর্থিক বিষয় আছে, এই ফাইন্যান্সিয়াল ম্যাটারটা কে সলভ করবে, কিভাবে সলভ হবে, দেখা যাক কিভাবে কি করা যায়। নোট অন দ্যাট পয়েন্ট। আমরা গল্পের একটা মোটামুটি স্ট্রাকচার পেয়ে গিয়েছি আজকে এই মুহূর্তে। আমরা বলতে পারি প্রথমে আমরা যে জায়গাটা আজ করেছিলাম যে জীবনের গল্পটা আসলে কোন দিকে যাবে আমরা জানি না, ইনফ্যাক্ট এখন আমরা জানি না আসলে কোন দিকে যাচ্ছে, কারণ প্রথমে তার আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম তিনি আজকে আমাদের হ্যালো 8920 আসা প্রথম একজন মুক্তিযোদ্ধা। শুনে হয়তো অনেকে আজ করেছিলেন মুক্তিযুদ্ধের গল্প হবে, আমরা সেই জায়গাটিতে এখন নেই, এবং একই সাথে তার ছোটবেলার গল্পটা আমরা খুব দ্রুত গতিতে কাটিয়ে গিয়েছি, এবং একটা পর্যায়ে এসে দেখলাম যে তার জীবনের বর্ণাঢ্য সময়টা, পরিশ্রমের সময়টা সে পার করে জীবনের একটা সময় সে উপলব্ধি করেছে যে এখন তার এমন একটা কিছু করা উচিত যেটাতে তার মা খুশি হবে, যেটাতে তার দেশ খুশি হবে, এবং সেই সামর্থ্যটা তার রয়েছে। সেই জায়গাটা থেকে সে চিন্তা করছে যে এমন কিছু করার যে কাজটি বাংলাদেশ তথা পুরো এশিয়ার মধ্যে প্রথম, এবং সেটা হচ্ছে গাড়ি দিয়ে বিশ্ব ভ্রমণ করা। আমরা অনেক সময় এরকম দেখে থাকি, প্রথম আলো ছুটির দিনে মাঝে মাঝে এরকম ফিচার বের হয় যে বাংলাদেশের ছেলেরা বাইরে গিয়ে কত গুরুত্বপূর্ণ কাজ করছে। সো ওয়াই নট সাত্তার ভাই? সাত্তার ভাই তো জায়গা থেকে কিছু একটা করতে পারে, সেই জায়গাটা থেকে সে একটা কিছু চিন্তা করে। আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই গাড়ি ভ্রমণ করার চিন্তাটা কেন মাথায় আসলো? কারণ প্রত্যেকটা দিক, যেমন মানুষেরা ট্রেনে ভ্রমণ করতে পারে, বাইসাইকেলেও ভ্রমণ করতে পারে, গাড়ি নিয়ে কেন ভ্রমণ করা যাবে না? যদিও এটা অত্যন্ত কস্টলি, তার উপরেও কেন যাবে না? এই খুঁজতে খুঁজতে দেখলাম পৃথিবীতে আরো 3-4 জন মানুষ তারা এই চেষ্টা করেছে। 1966 সালে হ্যারল্ড এন্ড রেভ তারা আমেরিকা থেকে সাউথ আমেরিকা পর্যন্ত গাড়ি চালিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত আবার ফেরত চলে গেছে। মানে গাড়ি দিয়ে ভ্রমণ করা যায়? হ্যাঁ, ভ্রমণ করা যায়নি। অর্থাৎ ওই সময় রাস্তাঘাট বা বিভিন্ন সুযোগ সুবিধা ছিল না আজকে যা আছে। আচ্ছা। এরপরে 2006 সালে সব ম্যান বাই এন্ড হ্যারল্ড এরা একটা গ্রুপ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত গাড়ি চালিয়ে ভ্রমণ করলো, যাদের অনুপ্রেরণায় আমি বেশ খানিকটা অনুপ্রাণিত। খুঁজে পেলাম একজন জার্মান ফ্যামিলি, তারা 6 মাসে পৃথিবীর অর্ধেকটা দেশ ঘুরে অসুস্থ জার্মানিতে ফিরে যায়। সর্বশেষ একটা দম্পতিকে পেলাম, ওরা সুইস ফ্যামিলি। তারা 1986 সালে ঘর থেকে বের হয়ে গাড়ি নিয়ে তারা 160টি দেশ ঘোরার পরে তারা গিনিস বুকে তাদের নাম রেকর্ড করালো। ওকে। আর গিনিস বুকে নাম রেকর্ড করতে গেলে তাদের পূর্ব শর্ত হচ্ছে কোন একটি সুনির্দিষ্ট গাড়ি নিয়ে এই ভ্রমণটা করতে হবে এবং শেষ করতে হবে। মানে একটা গাড়ি নিতে হবে, গাড়ি চেঞ্জ করলে তারা ক্রাইটেরিয়া বহির্ভূত হয়ে যাবে, তারা আর ওই দরখাস্ত করার যোগ্যতা থাকবে না। ওকে। যার পরিপ্রেক্ষিতে যারা ওয়ার্ল্ড ট্যুর করতে চায় গাড়ি নিয়ে, তারা গাড়ি পরিবর্তনের কোনো সুযোগ নাই। আচ্ছা আচ্ছা। গাড়ি খারাপ হয়ে গেলে মেরামত করে নিয়ে হোক বা যেভাবেই হোক, ওই গাড়িটা নিয়েই তাকে শেষ পর্যন্ত বিশ্ব ভ্রমণ কমপ্লিট করতে হবে, আনলেস তারা ক্রাইটেরিয়া বহির্ভূত হয়ে যাবে, তারা তাদের এলিজিবিলিটি হারিয়ে ফেলবে। এই পার্টটা সবাইকে একটু খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে যে গাড়িটা নিয়ে আপনি শুরু করবেন, যদি কখনো কেউ করেন, তাহলে ওই গাড়িটা দিয়ে আপনাকে শেষ করতে হবে। যদি সেটা বিকল হয়ে যায় সেটা আপনি ঠিক করাতে পারবেন, কিন্তু কোনোভাবে আপনি পুরো গাড়িটা চেঞ্জ করতে পারবেন না। ওকে। তারপর একদিন মাথায় ঢুকলো যে ঠিক আছে, আমার ফ্যামিলি তো আমার সাথে একেবারে পুরোপুরি আর্ক এনিমি হয়ে গেল। সেটাই তো স্বাভাবিক। কোন অবস্থাতেই তারা চায় না যে আমি ওয়ার্ল্ড ট্যুরে যাই। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলি মিন্স মাই ওয়াইফ, 2 চিলড্রেন, একটা মেয়ে একটা ছেলে। ওকে। মেয়েটা বড়, ছেলেটা ছোট। মেয়েটা বিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, এবং তার 2টা বাচ্চাও আছে, ক্যানাডিয়ান, বর্ন ক্যানাডিয়ান। আর ছেলেটা লেখাপড়া কমপ্লিট হয়নি এখনো, লেখাপড়া করতেছে। মানে মেয়েটা বাংলাদেশেই থাকেন? হ্যাঁ, মেয়েটা এই মুহূর্তে বাংলাদেশে আছে। আর ছেলেটা কানাডাতে থাকে? ছেলেটা কানাডাতে আছে। ওকে। তারপরে আপনার ফ্যামিলি রিঅ্যাকশনের কথা বলছিলেন আপনি। তো তারা ঘোর বিরোধী, আমি যেন কোনো অবস্থাতেই ওয়ার্ল্ড ট্যুরে গাড়ি নিয়ে না যাই। তো আমার কথা হলো, আমি যদি মারা যাই নিজের ঘরের বেডে অথবা হসপিটাল বেডে অথবা গাড়িতে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ওরা তো আমাকে প্রোটেকশন দিতে পারবে না, আমার মৃত্যু থেকে তারা আমাকে ছিনিয়ে আনতে পারবে না, আমি মারা যাবই। তো ঘরে পড়ে থেকে মারা যেয়ে আর বাইরে গাড়িতে মারা যেয়ে যে ব্যবধানটা হবে, যা পার্থক্যটা হবে, সেটা এমন কিছুই হবে না। সেম মৃত্যুর কাছে আসলে মৃত্যুই করে যাবে, এখানে কারোর কোন রকম কর্তৃত্ব চলবে না। ওকে। তো শেষমেশ তাদের সাথে যুদ্ধ করে ঘর থেকে বের হয়ে এলাম। তার আগে আমার কমিউনিটিতে 3-4টা মিটিং করেছি সবাইকে নিয়ে। এক গ্রুপ তারা খুব উৎসাহ দিল যে হ্যাঁ, ইউ ক্যান ডু ইট। ওকে। মানে কানাডাতে। ওকে। আর একটা গ্রুপ, আরে না না, এটা করা যাবে না, এটা সিরিয়াস, ডেঞ্জারাস, হোয়াই শুড ইউ গো দেয়ার, ইউ উইল ডাই অন দ্য স্ট্রিট।
বললো দেখো মানুষ তো মরবেই, ঘরেই মরুক আর বাইরেই মরুক, আজকে মরুক আর কালকে মরুক, তো একটু চেষ্টা করে মরতে, নড়ে চড়ে মরতে দোষটা কি? সেটাই। কাজেই আমি একটু চেষ্টা করেই মরি। তা আমার স্লোগান হলো প্রোটেক্ট এনভায়রনমেন্ট, সেভ দ্য ওয়ার্ল্ড, নো দাই সেলফ, নো দ্য ওয়ার্ল্ড, প্রোটেক্ট ইউর হেলথ, সেভ ইউর ফ্যামিলি, ডায়াবেটিক অ্যাওয়ারনেস, আর ইউএন স্লোগান রোড সেফটি ফর অল। এতগুলো স্লোগান আপনি নিয়ে রান করলেন, জি, এর মধ্যে এনভায়রনমেন্ট ছিল। এই স্লোগানগুলো আমার গাড়ির গায়ে বড় বড় কালার অ্যালফাবেটে লেখা আছে। ফাইন, নোট অন দ্যাট পয়েন্ট। যেহেতু গাড়িটা এখানে অনেক বড় একটা পার্ট, আমরা গাড়ির পার্টটা একটু শুনতে চাই। আপনি গাড়ি কিভাবে সিলেক্ট করলেন, কত টাকা দামের গাড়ি কিনলেন, কিভাবে কি এনশিওর করেছিলেন, এই বিষয়টা আমি একটু আসতে চাই। এইটা হচ্ছে মিৎসুবিশি আউটল্যান্ডার 2006 মডেলের গাড়ি। এটা ফার্স্ট 0 কিলোমিটারের দাম হচ্ছে $26,000 প্লাস ট্যাক্স। তা আমারটা যেহেতু 0 কিলোমিটার না, 9,000 কিলোমিটার রান করার পরে আমি এটা কিনেছিলাম অকশন থেকে। এটা কমপ্লিট করতে $15,000-16,000 মতো খরচ হয় সর্বসাকুল্যে। তারপরে এটা মেরামত করে যখন এভরিথিং কমপ্লিট, তখন আমিও মনে মনে প্রস্তুত যে হ্যাঁ, আল্লাহ বোধহয় আমার প্রতি একটু সদয় হয়েছে। ইয়েস, আই ক্যান ডু দ্যাট। ইভেন্চুয়ালি একদিন ঘর থেকে বের হয়ে গেলাম। আগে গাড়িটা বুক করে দিলাম ইংল্যান্ডের লিভারপুলের উদ্দেশ্যে, কারণ আটলান্টিক তো আর গাড়ি চালিয়ে পার হওয়া যাবে না, গাড়িটা জাহাজ দিয়ে আসতে হবে। তো আসলে ঘর থেকে বের হওয়ার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পূর্ব প্রস্তুতি। এই প্রিপারেশনের জন্য অ্যাটলিস্ট 15 ডেজ কোন রাত নাই, দিন নাই, খাওয়া নাই, ঘুমানো নাই। এ দরকার আনো, ও দরকার আনো, যত সরঞ্জাম দরকার। 2 বছরের খাবার, ড্রাই ফ্রুট গাড়িতে, গাড়িতে ফ্রিজ, গাড়িতে মাইক্রো ওভেন, জেনারেটর, ঘুমানোর সরঞ্জামাতি, বেড, চেয়ার, টেবিল থেকে শুরু করে এভরিথিং। এটা একটা গাড়ি না, এটা মনে হয় পুরোপুরি একটা হাউস। এইটা ভরতে ভরতে দেখা গেল যে এত বেশি লোড হয়ে গেছে যে এখন আমারই জায়গা নাই। অর্থাৎ ইন্টার গাড়িটা ফুল হয়েছে, 2 বছর থেকে 2.5 বছরের খাবার গাড়িতে লোড হয়েছে। এই 2-3 বছরে কি ধরনের সরঞ্জাম গাড়ি, দ্যাট ইজ স্পেয়ার পার্টস, কি কি লাগতে পারে সেগুলো সব লোড করা হয়েছে গাড়ির ভিতরে। রান্না বান্নার যত রকম সরঞ্জাম আছে সব ঢুকানো হয়েছে। এখানে গাড়ির এনার্জি সাপ্লাই হিসেবে কি করতো? ফুয়েল কি বলে এটা, পেট্রোল। মানে হিউজ অ্যামাউন্ট অফ মানি এখানে দরকার। হ্যাঁ, এক ট্যাঙ্কি পেট্রোল ফুল করলে অ্যাটলিস্ট 550 কিলোমিটার রান করা যায়। ওকে, দ্যাটস কুল। তারপর একদিন সেই শুভক্ষণটি এলো। ইন্টার কমিউনিটির লোক, খবরের কাগজের লোক, সরকারের রিপ্রেজেন্টেটিভ, প্রিমিয়ারের রিপ্রেজেন্টেটিভ, ওনারা সবাই এলেন আমাকে বিদায় জানাতে। টরন্টোর ল্যান্ডমার্ক হচ্ছে পার্লামেন্টারি বিল্ডিং। তো ওখান থেকে প্রিমিয়ারের মাধ্যমে ওখান থেকে পারমিশন নেওয়া হলো এবং 2 আগস্ট আমরা ওখান থেকে আমাদের যাত্রা শুরু করি। দ্যাট ইজ দ্য সেন্ড অফ সেরিমনি, 2 আগস্ট 2009। ওকে, 2009 সালের আগস্ট মাসের 2 তারিখে আমাদের সাত্তার ভাই টরন্টো বিল্ডিং এ, যেটা কথা বলছেন কানাডা, টরন্টো ল্যান্ডমার্কের বিল্ডিং থেকে আপনি যাত্রা শুরু করলেন। তারপরে আমরা ধরে নিতে পারি উই আর মুভিং রাইট নাও। আপনারাও এভাবে ফিল করার চেষ্টা করুন যে যে মহৎ উদ্দেশ্য পুরো বাংলাদেশ তথা পুরো বিশ্বকে বাংলাদেশকে নতুন করে চেনানোর জন্য। আমরা জানি মুসা ইব্রাহিম বাংলাদেশটাকে নতুন করে চিনিয়েছে পুরো বিশ্বের দরবারে। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী হচ্ছেন মুসা ইব্রাহিম। পুরো দুনিয়াকে আমরা ডাক দিয়েছি বলতে পারি আমরা যে মুসা ইব্রাহিমের এভারেস্ট বিজয়ের মধ্য দিয়ে। আর একজন বাঙালি, তিনি সাহস করলেন যে কাজটি পৃথিবী তথা ইউরোপ এবং এশিয়ার কেউ এখন পর্যন্ত সাকসেসফুলি শেষ করতে পারেনি। সেটা হচ্ছে গাড়ি দিয়ে পুরো বিশ্ব ভ্রমণ। সেটি তিনি সাহস করে শুরু করলেন 2009 সালের আগস্ট মাসের 2 তারিখে তিনি শুরু করলেন। ওকে, এরপরে গাড়িটা আমরা ওখান থেকে শিপ করলাম ইংল্যান্ডের লিভারপুলে। 1 সপ্তাহ পরে আমরা ইংল্যান্ডে এলাম। আমি, আমার সাথে ছিল স্যালবয়। আসতেই হোঁচট খেলাম ঘরের দরজায়। এটা চার্টার্ড প্লেনে আমাদের আসার কথা, এটা হিথ্রোতে যাবে না, এটা যাবে গ্যাটউইকে। আমাদের এই সমস্ত কিছু এটা ওটা সেটা জোগাড় করতে করতে আমরা এত টায়ার্ড, 3-4 ঘন্টার বেশি আমরা 24 ঘন্টায় ঘুমাতে পারি না। তো ওই দিনও ঘুমাতে পারি নাই। ও সবকিছু জোগাড় করতে করতে 1.5-2 ঘন্টা লেট। ওদের কাউন্টার বন্ধ করে দিয়েছে। আমরা তো এসে পৌঁছলাম, তো 7 কেজি মালামাল বেশি হয়ে গেল। এর জন্য ফাইন দিতে হলো 140 ইউকে পাউন্ড। প্রথম হোঁচট খেলাম নিজের শহরের এয়ারপোর্টে এসে। এই সবকিছু ভুলে গিয়ে প্লেনে উঠলাম। আসতে লাগলো 7-8 ঘন্টা। পরদিন সকালে এসে পৌঁছালাম গ্যাটউইকে। গাড়িটার কি হলো? গাড়ি অলরেডি শিপে যাচ্ছে গাড়িটা। আচ্ছা, আপনাদের যেতে তো বেশি সময় লাগবে না, গাড়িতে যেতে কতদিন সময় লাগবে? ওটা 10 দিন সময় লাগছে। ওকে, তারপর মনে হয় দুঃসংবাদ আমার জন্য ওত পেতেই ছিল। যখন গ্যাটউইকে পৌঁছলাম সমস্ত লাগেজ গুলো এলো, শুধুমাত্র একটা লাগেজ এলো না যেটাতে সমস্ত কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সবকিছু ভরা, শুধু ওটা এলো না। কি করে এ তো মানে কান্নায় ভেঙে পড়ার মতো অবস্থা। কি হলো, এখন কি হবে? তো শেষে লস্ট এন্ড ফাউন্ডে রিপোর্ট করা হলো। ওরা আমাদেরকে সময় দিল 24 ঘন্টা। 24 ঘন্টা পার হওয়ার পরে টেলিফোনে এলো যে না,
আমরা পারি নাই, আমরা 48 ঘন্টা পরে লাগেজ তোমার ঘরে পৌঁছে দেবো। পার হয়ে গেল 48 ঘন্টা হয়নি, শেষমেশ 1 সপ্তাহ পরে লাগেজটা থমাস কুকের লোকেরা পৌঁছে দিয়ে গেল। ওকে, 1 সপ্তাহ পরে পেরেছে তাহলে। জি। এটা আসলে ওদের দ্বারাই সম্ভব যে 24 ঘন্টায় 48 ঘন্টায় উদ্ধার হয়নি এবং 1 সপ্তাহ পরে সেটা পাঠিয়ে দিয়েছে। আসলে আমাদের জায়গাটা থেকে এটা আসলে কাকতালীয় মনে হবে, আপনার জায়গা থেকে আপনি যেহেতু বিদেশের লাইফ লিড করেছেন। আমাকে একটু বলেন তো কি হয়েছিল লাগেজটার? এটা সম্ভবত প্লেন থেকে নামানোর সময় তো বেল্টে ছেড়ে দেওয়া হয় মালামাল, দিলে ওই হ্যান্ডেল সামহার এটা লক হয়ে গেছিল বেল্টে। আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে ওটার সময় মতো নিচেই নামে নাই, আমরা পাই নাই, হয়তোবা পরবর্তীতে পেয়েছিল, অন্য কেউ নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। যার পরিপ্রেক্ষিতে ওরা 24 ঘন্টায় দিতে পারলো না, 48 ঘন্টায় দিতে পারলো না, দিতে পারলো 1 সপ্তাহ পরে, এবং সেটা তারা খুঁজে বের করেছে। হ্যাঁ। ওকে, তারপর? আর এই সময়টাতে আমরা আমাদের এক আত্মীয়র বাসায় ছিলাম হ্যাম্পশায়ারে, তো যেখানে প্রতিটা মোমেন্ট আমরা কাউন্ট করতেছি, এই বুঝি এলো অথবা এলো না। আমাকে আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাকে যদি ম্যাপটা একটু বলতেন, আপনার টার্গেটটা কি ছিল এবং আপনাদের কমন ম্যাপটা কি ছিল, আপনার কিভাবে পুরো দুনিয়াটা করবেন? ম্যাপটা আমার ল্যাপটপে আছে, যাই হোক, তো আমি মুখে বলছি। সেটা হচ্ছে আমাদের কমন রুট ছিল কানাডা থেকে ইউকে, সারা ইউরোপ ঘোরার পরে এশিয়া, এশিয়ার পরে মিডল ইস্ট ঘোরার পরে যদি ইসরায়েল পারমিট করে তাহলে জর্ডান হয়ে মিশর, যদি ইসরায়েল পারমিট না করে তাহলে আবার ইউরোপে ফিরে আসা, ইউরোপ থেকে স্পেন হয়ে মরক্কো হয়ে নর্থ আফ্রিকা, দেন সাউথ আফ্রিকা, দেন গো ব্যাক টু সাউথ আমেরিকা, দ্যাট ইজ ব্রাজিল, আর্জেন্টিনা হয়ে, সেন্ট্রাল আমেরিকা হয়ে, মেক্সিকো হয়ে, ইউনাইটেড স্টেটস, দেন কাম ব্যাক টু কানাডা। ওয়াও, বুঝতেই পারছেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য আজকে হ্যালো 8920 একটা অসাম স্টোরি নিয়ে এসছে। আমরা আবারও ফিরে যেতে চাই না, আপনারা এখন কেবলমাত্র জানি শুরু করেছেন, আপনারা এখনো ইউকেতে। তারপর লাগেজটা চলে আসলো। লাগেজটা চলে আসার পরে হ্যাম্পশায়ার থেকে গেলাম লিভারপুলে। ওকে, 24 ঘন্টার জার্নি। তো ওইখান থেকে গাড়ি ডেলিভারি নেওয়ার পরে আমাদের প্রকৃত ড্রাইভিং শুরু হলো। গাড়ি দিয়ে? গাড়ি নিয়ে। তো গাড়ি মুভ শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ। গাড়িটা ড্রাইভ শুরু করলেন কোথা থেকে? লিভারপুল থেকে। ওকে, লিভারপুল পোর্ট থেকে গাড়িটা ডেলিভারি নেওয়ার পরে প্রকৃত ড্রাইভিং শুরু হলো। আমরা একটু এই ড্রাইভিং এর বর্ণনাগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে চাই। আচ্ছা, হাউ ডু ইউ ফিল? কি দেখলেন, কেমন লাগছিল? এটা খুবই আনন্দ লাগছিল, ভালো লাগছিল যে আমরা সত্যি সত্যি যে কাজটা করতে চেয়েছি সেই কাজটা শুরু করেছি। আপনি আমরা বলছেন কেন? আপনার সঙ্গে আই হ্যাভ ওয়ান গাই উইথ মি। কে ছিল? স্যালবয়। স্যালবয়টা কে ছিল? উনি কে? আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন। আচ্ছা আচ্ছা, ওনার নামটা কি বলবেন? স্যালবয় বলেই সবাই চেনে। আচ্ছা আচ্ছা, ওর নামই হচ্ছে স্যালবয়। স্যালবয়। কানাডাতে অধিকাংশ ফ্যামিলি 3টা 4টা 5টা যদি বাচ্চা থাকে তার মধ্যে দেখা যায় অলমোস্ট মেয়ে, বাই চান্স একটা ছেলে। এনভায়রনমেন্টের কারণে, কি কারণে আমি জানি না, তবে যার 5টা বাচ্চা আছে তার 4টে ডেফিনেটলি মেয়ে, বাবা অদ্ভুত, একটা ছেলে। দেন এই ছেলের বাবা মা ওই যে স্যাল, দেন বয়। যেমন আমরা বলি যে এই মেয়ে হয়েছে না ছেলে হয়েছে আমাদের দেশে, ওরা বলে বেবি বয় আর বেবি গার্ল, তেমনি এটা সেই বেবি ছেলে থেকে বয়। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। অদ্ভুত একটা শব্দ। ওকে, তারপর ওখান থেকে ড্রাইভ করে আমরা সারাটা ইংল্যান্ড ঘুরলাম। একদিন লন্ডনে গেলাম, সারা লন্ডন ঘুরলাম স্থানীয়দেরকে গাড়িতে নিয়ে। ওখানে যে ইউকেবিডি নিউজ এর সম্পাদক ছিলেন উনিও এলেন, তারপরে অন্য যাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম আগেই তারা সবাই এলেন। আমরা তাদের অতিথেয়তায় মুগ্ধ, তারা আমাদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করেছেন। আর আমরাও তাদের কাগজের লগো আমাদের গাড়ির গায়ে পেস্ট করে আমরা সারা ইউরোপ ঘুরেছি। চমৎকার। আর রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লগোটা আমাদের গাড়িতে এখনো পর্যন্ত আছে, যেটা কমিট করেছিলাম। ওটাও থাকবে? হ্যাঁ, যে ওটা গাড়িতে আছে এবং শেষ পর্যন্ত থাকবে। রাজশাহী অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেন? আপনি রাজশাহীতে পড়াশোনা? এটা আমি রাজশাহীতে পড়ি নাই, তারপরেও ওদের সাথে আমার একটা ভালো কমিউনিকেশন ছিল, যার পরিপ্রেক্ষিতে আমার এই প্রি অ্যারেঞ্জমেন্ট মিটিং গুলোতে তারা অ্যাটেন্ড করছে, অ্যাডভাইস দিয়েছে। ওকে, যার পরিপ্রেক্ষিতে আমি তাদের লগোটা আপনার গাড়িতে ব্যবহার করতেছি ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তারপরে আমরা ইংল্যান্ড ঘুরে এলাম ফ্রান্সে। ফ্রান্সে আসার পরে সবচেয়ে আমাদের চোখে পড়ে যেটা আইফেল টাওয়ার, এখানে এলাম। 2 রাত 3 দিন আমরা ওখানে থাকলাম। ইন্টার ফ্রান্সটা দেখলাম, আইফেল টাওয়ার দেখলাম দিনে, রাতে, মধ্যরাতে এবং শেষ রাতে। আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু, যখন দেশগুলো ভ্রমণ করছেন, দেশগুলোর এনভায়রনমেন্ট, মানুষ নিয়ে যদি কিছু একটু বলতেন, কারণ অনেকেই তো আসলে যাওয়ার সৌভাগ্য হয়। অনেকেই বলবো কি, আমি তো বলবো 2-1 যাওয়ার সৌভাগ্য হয়েছে, বেশিরভাগেরই যাওয়ার সৌভাগ্য হয়নি। সুতরাং আপনার এক্সপিরিয়েন্স গুলো একটু শেয়ার করুন। সত্যি কথা বলতে কি, সবাই অত্যন্ত আন্তরিক আমাদের সাথে, তারা এত ভালো ব্যবহার করছে যে মনে হয় অনেক দিনের বন্ধু। আচ্ছা, কোনো কিছুর প্রয়োজন হলে চাওয়ার আগেই পেয়ে যায়। বিশেষ করে বাঙালি কমিউনিটি, তারা
যখন তাদেরকে আমরা জানালাম যে আমরা এই কাজে বের হয়েছি, আমরা এসেছি কানাডা থেকে, তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে, তারা অনেকেই আমাদেরকে ডিনার করিয়েছেন, তারা অনেকেই আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা করছেন এবং আমাদের কোনো ডিমান্ড আছে কিনা বা আমরা কিছু চাই কিনা জিজ্ঞাসা করেছেন। এগুলো আমাদের জন্য একটা বাড়তি পাওনা। নিঃসন্দেহে। আপনি ফ্রান্সে রয়েছেন এই মুহূর্তে আইফেল টাওয়ারে, তারপর? আচ্ছা, আইফেল টাওয়ারের মিড নাইটে কি ঘটেছে দেখেছি। দেখেছি ভোরবেলা, দেখেছি সন্ধ্যাবেলার হাজার হাজার মানুষ এই মাঠের ঘাসের উপরে শুয়ে দেখতেছে আইফেল টাওয়ারের লাইট। লাইটটা শুধু ওর গায়ে জ্বলছে না, এটা রিভলভিং হচ্ছে 12টার পরে থেকে এই ঘোরা শুরু করছে, সে ফ্ল্যাট একটা লাইট। তারপরে টাইম টু টাইম কালার চেঞ্জ হচ্ছে, সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে লোকজন কেউ ওইখানে ঘুমিয়েই গেছে অথবা কেউ উঠে চলে গেছে। তো আমরা 1:30-2টা পর্যন্ত আমরা ফাঁকা মাঠে ঘুমিয়েছি, পরবর্তীতে গাড়িতে গিয়ে ঘুমিয়েছি। আচ্ছা, তো ওইখানে আইফেল টাওয়ার যেখানে এলিভেটর আছে বা লিফট আছে, সেখানকার উপরে যাওয়ার টিকিটের মূল্য 2-3 গুণ বেশি। আরেকটা দিক আছে যেটা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, সেটার প্রাইস খুব কম। অবশ্যই এদের দর্শকও কম। আচ্ছা, কারণ এত কষ্ট করে এত উপরে কেউ উঠতে চায় না। তো যারা সৌভাগ্যবান বা যথেষ্ট ধৈর্য আছে তারা কেবলমাত্র লিফটে যাচ্ছে। কারণ দেখা যাবে যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা হয়তো 1000 লোকের পিছনে। তো এই 1000 লোক ইউ আকারে যখন লিফটের কাছে পৌঁছবে তখন আর আপনার ধৈর্য নাই যে আপনি লিফটে চড়ে আইফেল টাওয়ারের মাথায় উঠবেন। তো অনেকে ওই টিকিট কিনে মিডওয়েতে ফিরে চলে যায়, আর দেখা হবে না। হ্যাঁ, আপনার ওঠা হয়েছিল? হ্যাঁ, আমার ওঠা হয়েছিল। প্রথমে সিঁড়ি দিয়ে উঠেছিলাম, 4 তলা পর্যন্ত উঠার পরে নেমে গেলাম, দরকার নেই বাবা। পরে আবার লিফটে উঠলাম, ইন্টার ওইটা দেখলাম, প্লাস এরিয়াল ভিউ অফ প্যারিস দেখলাম, তারপরে ফিরে এলাম। তো মনের জমে থাকা দুঃস্বপ্নটাকে বাস্তবায়িত হয়ে গেল। এটা তো স্বপ্ন বলবো না, এটাকে বলবো দুঃস্বপ্ন। আইফেল টাওয়ার দেখলাম, পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট, সেকেন্ড হাইয়েস্ট টাওয়ার আইফেল টাওয়ার। ফার্স্ট হাইয়েস্ট টাওয়ার ছিল কানাডার সিএন টাওয়ার। অবশ্য এখন সিএন টাওয়ার পিছনে পড়ে গেছে, যে মিডল ইস্টের বুর্জুকের দুবাই। হ্যাঁ, বুর্জুক দুবাই। এরা তো 15 না 20 মিটার সিএন টাওয়ার থেকে আরো হাই। এরপরে আমরা এলাম জার্মানিতে, বেলজিয়ামে, তারপরে ওর আশপাশে ছোট ছোট দেশগুলাতে ঘুরেছি, মানুষের সাথে মিশেছি। অনেক সময় দেখা গেছে যে ইন বিটুইন 2 কান্ট্রির কোথাও চেক পোস্ট নাই, বর্ডার নাই, পুলিশ নাই, কিছুই নাই। ফ্রান্স থেকে জার্মানিতে এলাম, তো কখন যে আমরা জার্মানি পৌঁছলাম জানি না যে এটা জার্মান ল্যান্ড না এটা ফ্রান্সের ল্যান্ড। মানে কোনো সমস্যাই হয়নি, মাঝখানে কোনো পুলিশ অথবা বর্ডার গার্ড অথবা কেউই নাই, কোন রকম বাধা বিপত্তি তো নাই, কোনো মার্কিংও নাই যে এটা ফ্রান্সের লাস্ট পয়েন্ট অথবা জার্মানির ফার্স্ট পয়েন্ট, নাই, কিছুই নাই। তো সামান্য সংখ্যক দেশ তারা শুধু এন্ট্রি সিল আর এক্সিট সিলটা দিয়ে দিচ্ছে পাসপোর্টে, এছাড়া আর কোথাও কিছু নাই। যেমন আমাদের সারা ইউরোপের জন্য গ্রিন পাস বলে একটা পাস ছিল, যেটা অনেক টাকা দিয়ে কিনতে হয়েছিল, ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছিল এটা। তো এই গ্রিন পাসের বদৌলতে আমরা উইদাউট এনি রেস্ট্রিকশন, উইদাউট এনি প্রবলেম সারা ইউরোপটা ঘুরতে পারলাম। অবশ্য নর্থে যাইনি আমি অসুস্থ থাকার কারণে। তো এরপরে জার্মানি ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, দেখলাম অপূর্ব সুন্দর সুন্দর মল, দেখলাম বিভিন্ন জিনিসপত্র, কিন্তু জিনিসপত্রের দাম কানাডা বা আমেরিকা থেকে ইউরোপে অনেক বেশি। 1 লিটার তেলের দাম কানাডাতে 89 পয়সা, দ্যাট ইজ 89 সেন্টস। ইংল্যান্ডে এটা 2 পাউন্ড, ফ্রান্সে 2.5 ইউরো 1 লিটার তেলের দাম। এই যত একটু ডিস্টেন্সে যাচ্ছি তেলের দামও বাড়তেছে, তবে মানুষের আন্তরিকতার কোনো কমতি নাই। এক মহিলা গাড়ির গাড়িটা স্টিকার দিয়ে ওখানে লিখে রেখে গেছে যে তোমাদেরকে স্বাগতম, কিন্তু এখন যে সোয়াইন ফ্লু চলতেছে এটা থেকে সাবধান থেকো। তারপর এরকম আরো মজার মজার কার্ড আমরা গাড়িতে পেয়েছি। আমরা গাড়িতে নাই, গাড়ি রেখে আমরা মলের ভিতরে গিয়েছি অথবা খাওয়া দাওয়া করার জন্য কোথাও গিয়েছি, এসে দেখেছি সামনে পিছনে অসংখ্য সুন্দর সুন্দর কার্ড রাখা আছে বিভিন্ন মেসেজ দিয়ে। তো এই যে মানুষের ভালোবাসা এত আনন্দ দিয়েছে যে এটা চিন্তাই করা যায় না। তারপরে যখন খারাপ লেগেছে যে নিজের গায়ের স্কিন কালার, জানুয়ারি না ইংরেজি জানে কিন্তু বলবে না, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম যখন ফেল করলো কোন এক জায়গাতে এসে, এত করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ওরা শুনতেই চাচ্ছে না। জার্মানি ইংরেজি তারা বলতে চাচ্ছেই না। পারলে তুমি জার্মানির কথা বলো। এটা বলতে চাচ্ছে না, তার পেছনে আপনি কি স্কিন কালারটাকে দায়ী করছেন? আমি স্কিন কালারটাকে এক্স্যাক্টলি দায়ী করবো না, এটা জার্মানদের ইগো, ওরা জার্মান। হিটলারের নেশন, ইনফ্যাক্ট হিটলারের জন্ম জার্মানিতে হয়েছিল না, হিটলারের যে টেন্ডেন্সি যেটা কিছুটা হলো তাদের মধ্যে আছে। তারপরে আমাদের জিপিএসটা কাজ করা শুরু করলো, এবং যাকে পেলেন সে কি করল? যাকে পেলাম এক ভদ্র মহিলা,
উনি ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন এবং এইটা বললেন যে অন্যরা কেন বলতে চাচ্ছে না, ওরা জানে ইংরেজি কিন্তু বলবে না। কেন বলবো না? বিকজ আমরা জার্মান। এক্স্যাক্টলি। ওকে, দেখুন এখানে একটা অনেক সুন্দর একটা নেগেটিভে দেখার দরকার নেই। আমি এই জায়গাটা একটা বিরতি নিতে চাই, তবে তার আগে সবাইকে একটা মেসেজ দিতে চাই। আমরা আমাদের বাংলা ভাষা এত কষ্ট করে পেয়েছি, পৃথিবীর আর কোন জাতি নেই, একটা জাতিকেও আমরা দেখাতে পারবো না যারা তাদের নিজের ভাষার জন্য নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলেছে। আমরা আমাদের যে বাঙালি জাতিসত্তা, সেটার উন্মেষই ঘটেছিল ভাষার আন্দোলনের মধ্য দিয়ে। আমরা বলতে পারি 1952 সালের ভাষা আন্দোলনে আমরা রক্ত ঝরিয়েছিলাম। সেই সময় আমরা একটা দেশের স্বপ্ন দেখেছিলাম, সেটা ভাষা কেন্দ্রিক একটা দেশ, বাংলা ভাষাভাষী মানুষের দেশ। এই বাংলা ভাষা আজকে 2013 সালে এসে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে? আপনারা একটু প্রশ্নটা করছে এইভাবে যে আমরা কি সঠিকভাবে বাংলা ভাষার চর্চা করতে পারছি? এখন পর্যন্ত আমরা উচ্চ শিক্ষা যেখানে, সেখানে কি আমরা আমাদের বাংলা ভাষার ব্যবহার সুনিশ্চিত করতে পেরেছি? আজকালকে উপস্থাপনা, সেটা রেডিও হোক বা টেলিভিশন হোক, যে কোনো জায়গাতেই হোক, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় যে যারা উপস্থাপনা করেন তাদের মধ্যে এক ধরনের বাংলিশ প্রবণতা দেখা যায়, বাংলাকে ইংরেজির মতো করে বলার একটা প্রবণতা দেখা যায়। সেই জায়গাটা না হয় আমরা নাই বা আলোচনা করলাম, কিন্তু আমাদের সবার মধ্যে কি এই টেন্ডেন্সিটা নেই, বা সবার মধ্যে এই ধরনের প্রবণতাটা কি নেই যে আমরা যদি একটু ভালো ইংরেজি বলতে পারি, ওই যে একটা ব্যাপার আছে না, মুই কি হনুরে, হ্যাঁ, মানে নিজেকে একটা বড় মনে করা, আত্মম্ভরিতা মনে করা। এরকম কথা আমি হরহামেশা আমার বন্ধু থেকে শুরু করে একদম উচ্চ মহল সব জায়গাতেই শুনি, আমি তো বাংলা বলতে পারি না। এটা বলার মধ্যে তাদের কোনো ধরনের কোনো দীনতা নেই, কিন্তু দু চার লাইন যদি ইংরেজি ভালো বলতে পারে তাহলে ভাবার দেখে কে। কিন্তু একটা মজার জিনিস দেখলাম, জার্মানিরা এমন একটা নেশন, এখন যারা আমরা আমাদের মতো উন্নয়নশীল দেশ বা যারা আমরা রয়েছি, তারা কিন্তু আমরা কিন্তু জার্মানিদেরকে ফলো করি না, আমরা জার্মানিদেরকে অনুসরণ করি না। কিন্তু ওরা এত পিছিয়ে থেকেও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ওরা মোটামুটি পিছিয়ে আছে বলা যেতে পারে, কারণ একসময় ওরা পুরো দুনিয়াটাকে শাসন করার চিন্তা করেছিল, থেকেও নিজেদের ঐতিহ্যটাকে কিভাবে ধরে রেখেছে। একজন অপরিচিত মানুষ যাকে পাত্তাই দিচ্ছে না, এবং পারলে তুমি আমাদের জার্মানি ভাষাতে বল। আমরা ওয়ার্ল্ড ট্যুরের এমন একটা জায়গাতে রয়েছি, জার্মানিতে, হিটলারের দেশে। আমরা সেখান থেকে কোথায় যাব না যাব, বা এই বিরতির পরে গল্পে আসলে কি ঘটবে, সেটার জন্য সাত্তার ভাইয়ের পুরো জীবনের গল্পটাই আপনাকে শুনতে হবে। তার ভাইয়ের গল্পে আবারও ফিরে যাচ্ছি। সাত্তার ভাই, আমরা যেখানে ছিলাম বিরতির আগে জার্মানিতে, জি, ওখান থেকে শুরু করতে চাই। আমরা গাড়িটা রেখে লাঞ্চ করার জন্য একটু বাইরে গিয়েছি, তো দুর্ভাগ্য ফাঁকা জায়গায় রেখেছি, সুন্দর জায়গায় রেখেছি। এসে দেখি হলুদ স্টিকার, অর্থাৎ 18 ইউরো ফাইন। কেন? ওইখানে নো পার্কিং জোন। ও ও ও, শুধু আমার একার গাড়ি ছিল না, ওইখানে যে 18-20টা গাড়ি ছিল, প্রত্যেকেই একটা করে হলুদ স্টিকার পেয়েছে 18 ইউরোর। এই 18 ইউরো পে করার জন্য আর সময় নাই, তবে অস্ট্রিয়াতে গিয়ে এই 18 ইউরো পে করে দিলাম। এই জন্য ইনকেস যদি আবার জার্মানিতে ফিরে যাই আর এটা যদি ডিউ থাকে, তাহলে গাড়ি আটকিয়ে দিবে, পুরো গাড়ি আটকে দেবে। হ্যাঁ। আচ্ছা, এই যে এত বড় একটা উদ্যোগ আপনি নিলেন, হিউজ অ্যামাউন্ট অফ মানি, অনেক বড় টাকার দরকার, এখানে আপনার কোনো স্পন্সর ছিল? না, আমার কোনো স্পন্সর ছিল না, তবে আমার বন্ধু বান্ধব এরা সবাই মিলে কিছু না কিছু আমাকে সাহায্য করেছিল, আর বাদ বাকিটা ছিল আমার সারা জীবনের সঞ্চয়, যেটা আমি আমার ফ্যামিলিকে দেই নাই, ব্যয় করেছি গাড়ির পিছনে এবং ওয়ার্ল্ড ট্যুরের পিছনে। ওকে, বুঝতেই পারছেন যে একটা মানুষ কতটা বড়ভাবে চিন্তা করলে, কতটা বৃহৎ আঙ্গিকে চিন্তা করলে এত বড় একটা রিস্ক নিতে পারে। সারা জীবনের সঞ্চয় সে এমন একটা জায়গায় ব্যয় করার চেষ্টা করছে যেটার ভবিষ্যৎ প্রচন্ড রকম ভাবে সন্দেহপূর্ণ, আমরা বলতে পারি। সন্দেহ করার অবকাশ রয়েছে, কারণ এখানে এত বড় একটা চ্যালেঞ্জ, যেখানে পৃথিবীর কেউ এখন পর্যন্ত খুব বড় ধরনের স্বাক্ষর রাখতে পারেনি। সেখানে তিনি সারা জীবনের সঞ্চয় নিয়ে নেমে গিয়েছেন রাজপথে। পুরো পৃথিবীটা তিনি ভ্রমণ করবেন গাড়ি দিয়ে, এবং তিনি এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন। ওকে, চলুন তারপর আমরা জার্মানি থেকে বের হয়ে গেলাম বেলজিয়াম। ওখানে আমরা থাকলাম একটা রাত। এখানে আমি ডেসক্রিপশন দিচ্ছি না কিছুই, শুধু আমি জাস্ট রুটটা মেনশন করতেছি। ওইখান থেকে আরো সাইডে 2-1টা দেশ ছিল, এগুলো ঘুরে এলাম অস্ট্রিয়াতে। অস্ট্রিয়াতে পেয়ে গেলাম আমাদের এক রিলেটিভ, সাথে নাথ ট্রাভেল এজেন্সিকে পেয়ে গেলাম, মুসলমান ভদ্রলোকের। নাথ কেন নাম আমি জানি না। তো এই ভদ্রলোক রুট সিলেকশনের ব্যাপারে আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। যাব কোথায়, কোন রুটে, কোন দেশে কি করব, ইত্যাদি ইত্যাদির ব্যাপারে উনি 3-4টা ম্যাপ আমাকে আলাদা আলাদা ভাবে করে দিয়েছেন। ইনকেস যদি আমি মঙ্গোলিয়ায় না যেতে পারি, রাশিয়া থেকে, ইউক্রেন থেকে যদি ফিরে আসি, দেন পরবর্তী রুটটা কি হতে পারে, তো উনি ওটা মিডল ইস্ট দেখিয়েছেন, অল্টারনেটিভ যে ওয়েগুলো সেগুলো বের করে দিয়েছে। তো এই যে অপরিচিত একজন লোক, তিনি আমাকে 3-4 দিন ধরে সাহায্য করলেন বিভিন্ন রুট সিলেকশনে নিরলস ভাবে। তো এই ভদ্রলোককে তখনই তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি, আর এখন একটু সুযোগ পেলাম তাকে ধন্যবাদ জানানো। এখনো আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। নাথ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মেহেরবানি করে 2-3 দিন আমাকে সাহায্য করেছিলেন। এরপরে আমরা বিভিন্ন দেশ ঘুরে রোমানিয়া হয়ে
সার্বিয়া হয়ে অন্যান্য দেশ ঘুরে হাঙ্গেরি হয়ে এলাম বুলগেরিয়াতে, অর্থাৎ ইউরোপের লাস্ট কান্ট্রি বুলগেরিয়াতে রাত্রে ছোট একটা ইনে ছিলাম। তো 3:30টার দিকে এমন একটা ঘটনা ঘটলো যে লাফ দিয়ে উঠে পড়তে হলো। আমার গাড়ির যে রিমোট কন্ট্রোলার আছে ওর সাথে ছোট একটা মনিটর আছে, ওই মনিটরে সবকিছু দেখা যায় যে আমার গাড়িতে কে হিট করলো, সামনে দিয়ে না পিছন দিয়ে, বা কে কি করলো, এই গাড়ির আশেপাশে কি করছে সব দেখা যায়। হ্যাঁ, ওটাতে দেখা যায়। তো 3টার সময় লাফ দিয়ে উঠে দেখি যে হ্যামারিং হচ্ছে সামনের উইন্ডশিলে। তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যে দেখি ওই গাড়ির যেখানে রাখা আছে তার উপরে একটা আঙ্গুরের মাছা। ওই বড় বড় আঙ্গুর উপর থেকে বাদুর ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে ফেললে ওই এসে পড়েছে গাড়ির উইন্ডশিলে, আর ওই গাড়ি চিৎকার করা শুরু করছে। তো চিৎকার করা তো গাড়ি শুরু করছে, ওটাও শুনতে পাচ্ছি, প্লাস হাতের মধ্যে যেটা আছে অর্থাৎ বেডে যেটা আছে ও চিৎকার করতেছে যে গাড়িতে কিছু ঘটতেছে। বের হয়ে দেখি কোনো হ্যামারিং না, বড় সাইজের একটা আঙ্গুর উপর থেকে নিচে পড়ে থেতলি আছে। তো ওইটার জন্য গাড়ি চিৎকার করতেছে। তুলে নিয়ে টপ করে মুখে দিয়ে দিলেন নাকি? তুলে নিয়ে ওটাকে ফেলে দিলাম। ফেলে দিয়ে ওই জায়গাটা আবার টিস্যু পেপার দিয়ে মুছে তারপর আবার বেডে এলাম। আচ্ছা, আমাকে একটু বলেন তো যে এই যে আপনি বিভিন্ন দেশে যাচ্ছেন, এগুলো তো প্রমাণ রাখতে হয়, তো প্রমাণ হিসেবে আপনারা কি করতেন? কিছু পিকচার আছে, তারপরে ম্যাপে নোট আছে। ম্যাপটা তো এই মুহূর্তে আমার কাছে নাই, ওটা গাড়িতে। এই গিনেস বুক কি এই প্রমাণগুলো চায় না? সেই প্রমাণ অবশ্যই চাই। আমি কোন দেশে কতটা রান করেছি, কত তেল খরচ হয়েছে, আদার ড্যামারেজ কি হয়েছে, সবগুলো একটা নোট থাকে এবং সেই নোটগুলো ওদের কাছে জমা দিতে হয়। ওরা পরবর্তীতে আবার এগুলো চেক করে, রিভিউ করে যে এইটা কতটা সত্যি কতটা মিথ্যা, সত্যি এরা এই রুটে ট্রাভেল করছে কিনা, সবগুলো ওরা রিচেক করে। ঠিক আছে, আমরা বুলগেরিয়াতে ডিসিশন নেই। এমনিতে মানসিক ভাবে আমরা খুব কেন জানি না খুব কষ্টের মধ্যে আছি ওই সময়টাতে বুলগেরিয়াতে যখন থাকি। তখন দেখি শুধু মানুষের পিকচার এখানে ওইখানে ওইখানে সারা জায়গাতে। তো আমি ভাবতেছি কি এই লোকগুলো কি হারিয়ে গেছে, এত লোকের পিকচার কেন? ওরা না বোঝে ইংরেজি, না ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কিছুই বুঝে না বুলগেরিয়া। তো শেষে অনেকজনের কাছে জিজ্ঞাসা করার পরে খুঁজে পেলাম যে না, সামনে ইলেকশন। এতগুলো বাংলাদেশের এনভায়রনমেন্ট। হ্যাঁ, তারপরে রাস্তায় চলতে চলতে যখন যেখানে যেটা পছন্দ হয়, রাস্তার ধারে মানে টেবিলের উপরে বিভিন্ন ফ্রুটস রাখা থাকে, লোকজন থাকে না। গাড়ি গিয়ে থামলে ওরা বাড়ির ভিতর থেকে দৌড়ে আসে। তো এখানে কিছু আঙ্গুর কিনলাম। মজার তো। একটা গ্রুপ আঙ্গুরের টেস্ট হচ্ছে বাইরে আঙ্গুরের টেস্ট আর ভিতরে লিচুর টেস্ট, লিচু এবং আঙ্গুর দুটা টেস্ট একসাথে। এটা কি আঙ্গুর? তো এইটা পৃথিবীর কোথাও দেখি নাই। তারপরে আমরা রাস্তায় রান্না করব, কি রান্না করব, দরকার নাই রান্না। ড্রাই ফ্রুট কি আছে, ড্রাই ফ্রুট কুকি আছে, আইসক্রিম আছে, বিস্কিট আছে, এগ আছে, আরো অন্যান্য বিভিন্ন ধরনের চকলেট খাবার দাবার আছে। আর 200-300 ক্যান আছে, 7 আপ, পেপসি, এই জাতীয় 200-300 ক্যান এখনো গাড়িতে আছে। পানির বোতল আছে সমাহারে, অর্থাৎ 18-20 কার্টুন পানির বোতল। চিড়ে মুড়ি বাদ পড়ে নাই। তো এখন বুলগেরিয়া থেকে তুরস্কে এলাম। ইউরোপের অন্যান্য দেশগুলোতে কোথাও কোথাও কিছুই লাগে নাই, ওই বাই চান্স এক জায়গাতে লেগেছে স্ট্যাম্প, বর্ডার স্ট্যাম্প মেরে দিয়েছে, গাড়িটা এন্ট্রি করছে অথবা এক্সিট করছে। তো তুরস্কে এসে $110 দিয়ে দুজনে ভিসা নিলাম, স্টিকার নিলাম, তুরস্কে ঢুকলাম। ঢোকার পরে বেশ ভালো লাগছে, একটা মুসলমান দেশ পেলাম এত দিন বাদে। এটা ছিল রোজার শেষের দিকে। তখন আমরা এসে পৌঁছলাম ইস্তাম্বুলে। ওই দিন ছিল শেষ অফিসিয়াল ডে, এর পরের দিন ঈদ। তো তুরস্ক থেকে ইস্তাম্বুলে ঢুকতে হলে ওদেরকে টোল দিতে হয়। 16টা গেটের টোল আদায় করা হয়। যখন ওপেন করা হয় গেট, 16টা একসাথে ওপেন করা হয়, তা না হলে এত গাড়ি ওরা অ্যাকোমোডেশন দিতে পারে না। আবার যাওয়ার সময় ঠিক তাই। আমাদের দেশের সদরঘাটে যখন রিক্সা যায় না, তো ওই ইস্তাম্বুল থেকে ওই এক্সিটে ঢুকতে ওই সদরঘাটের রিক্সার মতো মনে হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানি, কোন গাড়িতে আমি হিট করি নাই অথবা আমার গাড়িতে কাউকে হিট করতে দিই নাই। একটা গেট যদি ওপেন হচ্ছে, 15-20টা গাড়ি বিভিন্ন দিক থেকে এসে ওই গেটের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে, কে কার আগে বের হয়ে যাবে। তো ওই লেনে ঢুকলাম, তারপরে ক্যাশ দিয়ে বের হয়ে আসলাম। সন্ধ্যে পার হয়ে গেল। তো তখন ওই ঈদের চাঁদ দেখা যাচ্ছে। আমার সাথে যে ছিল সে বলতেছে, হায় রে, আমরা এবার ঈদটা করতে পারলাম না। তেমন এ নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তো এটাই ঈদের থেকে কম কি? সেটাই। যেমন আমাদের দেশে যা হয়ে থাকে, ঈদের আগের রাতে বাড়ি যাওয়া চাই, তেমনি সব লোক সারা রাত ধরে হর্ন বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে তুরস্কে। হ্যাঁ, তুরস্কে। তো শেষমেশ আমরা এলানি থেকে বের হয়ে 8টা-9টার দিকে
ড্রাইভ করতে করতে রাজধানী শহরে এসে পৌঁছালাম। বাংলাদেশে যেখানে যত এম্বাসি আছে ওর একটা লিস্ট আমার কাছে আছে। তো ওই লিস্টের যে বাংলাদেশ এম্বাসি ছিল জিয়াউর রহমান গেদাসি, ওর পিছনে বাংলাদেশ এম্বাসি, উনাদেরকে ফোন করলাম, ওইখানে পৌঁছলাম। সবার সাথে বিকালে ওই ঈদের খাবার দাবার শেয়ার করলাম। ছবিগুলো আছে আমাদের কাছে। জি, আমরা দেখবো এবং সময় পেলে এগুলো আমরা ফেসবুকে দিয়ে দিব। তারপর তো ওইখানে এসে এত ভালো লাগছিল যে মনে হচ্ছে বাংলাদেশে পৌঁছে গেছি। কারণ ওইখানে সবাই বাঙালি এবং আমরা যে স্টাইলে কানাডাতে আমরা ঈদ করতাম ঠিক সেই স্টাইলে ওরা ওইখানে ঈদ করতেছে, অর্থাৎ যার যার রান্না বান্না তার তার বাড়িতে। আর এই রান্না বান্না শেষে সবাই খাবার দাবার নিয়ে আসছে ওই এম্বাসিতে, ওই সবাই একসাথে খাবার দাবার খাবে। তো আমরা তাদের সাথে ঈদ এনজয় করলাম। তখন ওই সেল বয়কে বলতেছি, ডু ইউ ফিল দ্যাট? বলছে না, ঠিক আছে। ওর বয়স কত ছিল? 23-24 হবে। ওকে। তারপরে বাংলাদেশ এম্বাসি আনকারা, তারা আমাদের সাথে এত ভালো ব্যবহার করলো যে চিন্তাই করা যায় না। সবাই দোষ দেয় এম্বাসি, এ খারাপ ও খারাপ তা খারাপ, কিন্তু আমরা ওদেরকে খারাপ বলার কোনো সুযোগই পাইনি। তো তারা আমাদের জন্য যথেষ্ট করছে। এই করার মাঝখানে একদিন আমরা গেলাম ওয়াটার ফ্রন্টে। যাওয়ার পথে তারাসুস পাহাড়ের প্রায় 7-8 হাজার ফুট উপরে, ওখান থেকে রেইজিনে যাওয়ার পথে স্পিড আপ গাড়ি স্লিপ করে মরতে মরতে বেঁচে গেলাম। এটা একটা গাছের গায়ে ধাক্কা লেগে গাড়ি সোজা হয়ে গেল। পরে আমরা অন্যদের সাহায্যে আবার ট্রাকে এলাম। এরপরে আমরা এলাম রেইজিং এ ওয়াটার ফ্রন্ট দেখার পরে বিকালের দিকে ওখান থেকে আমরা স্টার্ট করলাম একটা জায়গাতে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল। ওই জায়গাটা দেখার জন্য গেলাম। ওই জায়গাটার নাম হচ্ছে সানলি উরফা, এটা তুরস্ক এবং ইরাক বর্ডারে। ওই জায়গাতে এসে পৌঁছলাম মিডনাইটে। ওই জায়গাটা সম্পর্কে একটু বলেন, কেমন দেখলেন, এটা কি করে এটা যে আমরা যে রেইজিনে দেখলাম এটা ওয়াটার ফ্রন্ট আমরা বলছি এই কারণে যে ওইখানে বাইরের সব জাহাজ আসে, পানি আছে এবং ওই ফ্লোরিডার মতো গাছ দিয়ে সাজানো পুরা এলাকাটা যে সত্যি সত্যি অপূর্ব সুন্দর। মানে তুরস্ক একটা দর্শনীয় স্থান বানিয়ে ফেলেছে। দর্শনীয় স্থান। তো এটা দেখা শেষ করে সানলি উরফার উদ্দেশ্যে ড্রাইভ শুরু করলাম। প্রিয় শ্রোতা, আপনারা আরেকবার মনে করে দিচ্ছি যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে আছেন মিস্টার সত্তার। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তার জীবনের স্বপ্ন হচ্ছে যে তিনি বাংলাদেশটাকে পুরো বিশ্বের বুকে আলাদা করে চেনাবেন এবং সেজন্য নিজের জায়গাটা থেকে তিনি কিছু করতে চান। সেটাকে তিনি বাস্তবে রূপ দিচ্ছেন গাড়ি দিয়ে। ওয়ার্ল্ড ট্যুরের মাধ্যমে সারা দুনিয়া তিনি ভ্রমণ করবেন, 190টা দেশ তিনি গাড়ি দিয়ে, এবং সেটার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গিয়েছেন। গত ঘন্টায় আপনারা গল্পটা শুনেছেন এবং এখন তিনি এই মুহূর্তে রয়েছেন তুরস্কে। বেশ কয়েকটা দেশ পাড়ি দেবার পর লম্বা একটা জার্নি কিন্তু হয়ে গিয়েছে। এই ফাঁকে আপনাকে আরো একবার জি, এখান থেকে এসে আমরা একটা পেট্রোল পাম্পের ভিতরে গাড়ি পার্ক করে ওখানে রাত কাটালাম। কারণ যে জায়গাটাতে আমরা যাব ওই জায়গাটাতে আমরা চিনতে পারছিলাম না। তুরস্ক থেকে কিনা জিপিএস সেটা মিসগাইড করতেছিল রিপিটেডলি। একবার বাইরে যাও, একবার ডাইনে যাও, একবার বাইরে যাও করতে করতে বহু রং ঘুরেছি। যার ফলে সময় মতো আমরা ওইখানে পৌঁছতে পারলাম না। আমরা একটা পেট্রোল পাম্পের মধ্যে রাত্রে যাপন করলাম গাড়িতে। জানলা ছোট্ট একটুখানি জায়গা খুলে দেওয়া ছিল। তো তাবুত মশা ওই ফাঁক দিয়ে এসে গাড়ির ভিতরে ঢুকে গেছে। এত চেষ্টা করে এইগুলোর বের করা গেল না। হাই ভলিউমে এসি চালালাম, খবর নাই, ওরা যাচ্ছে না। তারপরে হিট দিলাম গাড়িতে, গাড়ি থেকে বের হচ্ছে না। অনেক কষ্ট করে রাতটা পার করলাম। মশা কি মানে কামড়াচ্ছিল? হ্যাঁ, কামড়াচ্ছে আর কানের কাছে ডিফারেন্স কি বাংলাদেশি মশার ডিফারেন্সটা আসলে এখন রাতের অন্ধকারে গাড়ির ভিতরে যে মশা দেখা, লাইট জ্বালিয়ে যে মশা দেখা, সেই বাংলাদেশের ডেঙ্গু মশার মতো না, এর থেকে একটু সাইজে ছোট। ওকে, মশাগুলো সাইজে ছোট। মানে কি এখানে লোকজন ছিল না আশেপাশে কোথাও? হ্যাঁ, লোকজন আছে। লোকবসতি না থাকলে তো মশা থাকার কথা। হ্যাঁ, লোকবসতি আছে। তো ওই মশাগুলার কামড়ানো যতটা বরদাস্ত করা যাচ্ছে, কানের কাছে এসে চেষ্টা করতেছে, এইটা বরদাস্ত ফ্রি ফ্রি সঙ্গীত। তারপরে যাই হোক সকাল হলো, ঘুম থেকে উঠে নাস্তা খেলাম। নাস্তা খাওয়ার পরে বের হলাম যে জায়গাটার জন্য আমরা এত দূর থেকে এসেছি, প্রায় 1000 কিলোমিটারের উপরে। তো শেষে আমরা ঘুরে ঘুরে পৌঁছালাম ওই হেরিটেজ সাইডে। ওখানে একটা উঁচু পাহাড় আছে, পাহাড়ের উপরে ফ্ল্যাগ আছে, পাহাড়ের উপরে একটা মসজিদ আছে, পাহাড়ের নিচেই ওখানে সেই জায়গাটা যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল। এখানে সেই নমুনাগুলো এখনো সংরক্ষণ করা হচ্ছে সরকারিভাবে এবং জাতিসংঘের তরফ থেকে। তো ওই জায়গাটার ভিতরে যে পানিটা আছে সেই পানিটা অত্যন্ত সুচারুভাবে সংরক্ষণ করা হচ্ছে। ব্লু ওয়াটার। ব্লু ওয়াটার মানে দেখতে কি ব্লু? ব্লু। ওকে। আবার কেউ কেউ এটা ধর্মীয় অনুভূতিতে গ্লাসে তুলে পানি খাচ্ছেও, বিভিন্ন যে যার যেমনটা পারে। তো আমরা ওইখানে বেশ কয়েক ঘন্টা থাকলাম। থাকার পরে ওখান থেকে বের হয়ে এলাম অন্য আরেকটা জায়গাতে।
ওই জায়গাটার একজাক্ট নাম আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। ওইখানকার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওখানে 5-7 হাজার বছর আগে যারা ওখানে বাস করতো তারা ওই পাহাড়টাকে এত প্রিসাইজলি কেটে ঘরের মতো করছে যে মোজাইক করার মতো ওয়াল। 3 দিক পাহাড়, সামনের দিকটা খোলা, কোনো দরজা বা কোনো কিছু নাই। তো ওই পাথরটা ছিল লাইম স্টোন, যেটা ওই যে চুনা পাথর আমরা যেটাকে বলি, হালকা। তো এত সুন্দর করে ওটা মোজাইকের মতো বা ওটা এই কাঁচের দেওয়ালের মতো এত ফিনিশ করলো কি করে আমাদের জ্ঞানে আসেনি, এখনো না। ইন্টার পাহাড় ভর্তি ওইভাবে তৈরি ঘর, ওর ভিতরে তারা বসবাস করতো। তো এখন যদিও কেউ নাই, ঘরগুলো এখন ওরকম আছে, ঘরগুলো স্টিল ওই একই অবস্থায় আছে, নোংরাও হয়নি, ওই ধুলোবালি এসে জমছে। চমৎকার। কিন্তু দেওয়ালগুলোতে ধুলোবালি জমার সুযোগ নাই, যেহেতু মোজাইকের মতো প্লেন, ওখানে ধুলো পড়লে ধুলো নিচে নেমে যাচ্ছে। ওই যে আমরা হুজ্জা আফিন্দির একটা গল্প বিভিন্ন কাগজে, হ্যাঁ, তো এই ভদ্রলোকের স্ট্যাচু দেখলাম পাহাড়ের উপরে। এগুলো দেখে আমরা ফিরে আসছি। দুপুর 12:30 এসে আমরা লাঞ্চ করেছি এক জায়গাতে, উসমানিয়া প্রভিন্স। ওখান থেকে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আরো কয়েকশো কিলোমিটার দূরে এসেছি। আসার পরে এখানে ঘটলো আমাদের জীবনে একটি মারাত্মক বিপর্যয়। সেই বিপর্যয়টা বলতে গিয়ে চোখের পানি এসে যাবে। একটু সহজ করে বলি যেন চোখের পানি না আসে। আপনি চোখের পানি আসলেও আমরা আপনার সহজ গল্পটা যেভাবে ঘটেছে সেভাবেই জানতে চাই। আমি ড্রাইভ করে যাচ্ছি রাজধানী শহরের দিকে। পিছন দিক থেকে একটা পুলিশ কার এলো। ও গাড়ির ভিতর থেকে একটা আইডি কার্ড দেখিয়ে আমাকে গাড়ি সাইড করতে বললো। আমি ধরে নিয়েছি এরা পুলিশ, আর পুলিশ মানে ফ্রেন্ড, আর ফ্রেন্ডকে ভয় পাওয়ার কিছু নাই। গাড়ি দাঁড় করলাম। দাঁড় করার পরে একজন নেমে আসলো গাড়ি থেকে, এসে পাসপোর্ট এবং আইডি চাইলো। পাসপোর্ট এবং আইডি দেওয়ার পরে এগুলো দেখলো। দেখার পরে সুর বদলিয়ে বলল তার কাছে ইনফরমেশন আছে আমাদের গাড়িতে আমরা ড্রাগ ক্যারি করতেছি। আমি তাকে বললাম এখন আমার বয়স 57 ইয়ার্স। এই 57 ইয়ার্স আমি একদিন ভুল করে একটা সিগারেট খাইনি, আর তুমি বলতেছো আমি ড্রাগ ক্যারি করতেছি? তুমি জোক করতেছো? বলে না, জোক না, তোমার গাড়িতে ড্রাগ আছে, ইনফরমেশন আছে, আমি সেজন্য এসেছি। ঠিক আছে, তুমি কি করতে চাও এখন? তো সে বলতেছে গাড়ি সার্চ করবে। বললাম গাড়ি সার্চ করো। গাড়ি সার্চ করার নাম করে যেখানে যেখানে যত ডলার, পাউন্ড, টিএল, ইউরো ছিল বিভিন্ন জায়গাতে ভাগ ভাগ করে গাড়িতে লুকিয়ে রাখা ছিল, সবগুলো সে খুঁজে খুঁজে বের করছে। বের করে হাতের মধ্যে নিয়েছে। নিয়ে বলতেছে নট এনাফ, আরো ডলার যেখানে আছে ওইখানে ড্রাগ রাখা আছে, ওই জায়গা কোথায় ওটা খুঁজে বের করো। আমি বললাম এত সব তুমি খুঁজে বের করতে পারলে আর এইটা খুঁজে বের করতে পারছো না? এটাও তুমি খুঁজে বের করো। আমি বলছি নাই, তারপরে তুমি বলতেছো হ্যাঁ, তো তাহলে তুমি নিজে খুঁজে বের করো। তো ওর সাথে খানিকটা বাক বিতণ্ডা হলো। সে যখন বুঝলো যে আমাদের কাছে আর নাই, তখন সে বললো এখানে থামো, ওই হাই স্পিডে একটা ট্রাক আসছে, ওটাকে থামাতে হবে। এক দৌড়িয়ে ওই ট্রাক না থামিয়ে সে তার গাড়ির দিকে উঠে পড়ছে। স্যাল বয় বললো উই আর রবড। তো এখন কি করা যাবে? ফলো হিম, ওই গাড়িটাকে অনুসরণ করো। তো লাইফ টাইমে 200 কিলোমিটার স্পিডে কখনো গাড়ি চালাইনি। তো 10-12 মিনিট এটা চালিয়েছিলাম, কিন্তু ওর সাথে পারলাম না, কারণ আমার গাড়ির ছাদে বড় আকারের কার্গো বক্স আছে। এই বাতাস এত পরিমাণ বাড়তেছিল যে স্পিড কমে আসতেছে, যত স্পিড বাড়ানোর চেষ্টা করতেছি স্পিড কমে আসতেছে। 200 কিলোমিটার তুরস্কে? তুরস্কে ওখানে গভর্নমেন্ট রিকগনাইজড স্পিড হচ্ছে 130 কিলোমিটার। মানে রাস্তা তো আসলে অনেক ফাঁকা। হ্যাঁ, ফাঁকা রাস্তা, একদম রানওয়ের মতো স্মুথ। তো ওকে ধরতে পারলাম না। আমার ইচ্ছা ছিল যে আমি ওর পিছন দিক থেকে ধাক্কা মেরে রোড আউট করে দিব। একজনই ছিল পুলিশ? না। কয়জন ছিল? বেশ কয়েকজন ছিল, গাড়িতে নেমেছিল একজন। আপনার জন্য তো এটা রিস্ক হয়ে যেত। হ্যাঁ, ওই কথা তখন আর আমার মাথায় আসে নাই। প্রচন্ড রাগে, হ্যাঁ, যে এনিহাও ওকে আমি ধরবো এবং ওকে আমি হিট করে রাস্তা থেকে ফেলে দিব। কিন্তু 5-7 কিলোমিটার যাওয়ার পরে হঠাৎ করে ও হাইওয়ে থেকে ডাইনে নেমে গেল। ওই সাবওয়েতে 1-1.5 কিলোমিটার যাওয়ার পরেই ওইখানে টোল আদায়ের জন্য আমাদের দেশে যেমন রেল লাইনের যে স্টিলের বার দিয়ে যেমন রাস্তা ব্লক করা হয়, তো ওদের টোল আদায়ের জন্য ওই রাস্তাটা ব্লক করা ছিল। ওদের কাছে কার্ড ছিল, কার্ড ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে পোল উঠে গেল, ওরা পার হয়ে গেল। আমরা ম্যাক্সিমাম 2 মিনিট ডিস্টেন্সে ছিলাম। আমরা ওখানে পৌঁছতে পৌঁছতে বারটা নেমে গেল। আমাদের কাছে তো আর কিছু নাই বার পার হয়ে ওপাশে যাওয়ার, কার্ডও নাই, কিছুই নাই। শেষে কি করব, একেবারে স্টুপিডের মতো ফ্যাল করে তাকিয়ে আছে, কি ঘটে গেল। সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেল। একদম নাথিং, একটা পেনিও আমার পকেটে নাই। তো স্যাল বয় ও গাড়ি থেকে নেমে গেছে। নেমে শুকনো রাস্তার উপরে কলাপস হয়ে দড়ম করে পড়ে গেল। তারপর আমি তাড়াতাড়ি নেমে ওরে ধরে উঠালাম, অন্য আরেকটা লোকের সাহায্যে ওর সিটি বসে বেল্ট দিয়ে বাকে লাভ করে দিলাম। ওর যখন একটু সেন্স ফিরে আসছে তখন বলতেছে আমার কি হলো, আমি কেন রাস্তার উপরে গেলাম, তো এই লোকগুলো যে টাকা পয়সা নিয়ে গেল এখন আমাদের কি হবে, এইসব আবল তাবল বকতেছে। 15-20 মিনিট আগেও আমাদের কাছে 18-20 হাজার ডলার, পাউন্ড, টিএল, ইউরো মিলে। এখন আমাদের কাছে বিকেলে নাস্তা খাওয়ার জন্য
একটা 4 আনা পয়সাও নাই। এটা কি হলো, কেমন করে হলো? ওখানে যে লোক গার্ড ছিল, যে টোলের গুলো মেনটেন যে করে, ওই গার্ড ছিল, ও আসলো, এসে ওকে বললাম তোমার ক্যামেরা যে এখানে লাগানো আছে, তো এই গাড়িটা যে ভিতরে চলে গেল, এই গাড়ির ছবি ওঠে নাই ক্যামেরায়? তো বললো না। কেন? যে গাড়িটা শুধুমাত্র ভেঙে ভিতরে ঢুকবে তারই ছবি উঠবে, অন্য কোনো গাড়ির ছবি উঠবে না। ওভাবে তাদের সিস্টেম করা। তো কি আর করা, একদম বোকার মতো ফিরে এলাম হাইওয়েতে, শূন্য হাত। তো হঠাৎ করে একটা ক্রেডিট কার্ড কুড়িয়ে পেলাম রাস্তায়, আমারই কার্ড, ওই বেটার হাত থেকে পড়ে গেছে। ওকে। তখন একটুখানি আশা পেলাম যে হ্যাঁ, বাঁচার একটা রাস্তা বুঝি হলো। তো এই নিয়ে চলতে চলতে 10-12 কিলোমিটার দূরে গিয়ে আবার একটা টোলের একটা জায়গা পেলাম যেখানে পুলিশ আছে, ওদের সাথে কথা বললাম। ওরা 5-6 জায়গায় ফোন করলে 5-6 দিক থেকে পুলিশ, জানদরমা, মিলিটারি ফোর্স, ইন্টেলিজেন্ট, বর্ডার গার্ড সবাই এলো। এসে কোথায় কি হয়েছিল, এখানে এই হয়েছিল, চলো। আর কোথায় কি হয়েছিল, এখানে এই হয়েছিল, চলো সেখানে। এই করতে করতে দুপুর 3:30 থেকে রাত্র 9:30, এই 6 ঘন্টা তারা আমাদেরকে এখানে ওখানে সেখানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। না রেস্ট, না খাওয়া, না এক কাপ চা, নাথিং। তার উপরে সমস্যা হলো তারা আমাদের ভাষা বুঝে না, আমরা তাদের ভাষা বুঝি না। তো 2-3 জায়গায় ফোন করে একটা ইন্টারপ্রেটার আনা হলো, যে ভাঙা ভাঙা ইংরেজি বোঝে। সে আমাদেরকে বললো তোমরা দরখাস্ত লেখো। লিখলাম, যাও এটা অমুক খানে যাও। ওরা আমাকে গাড়ি সহ ওখানে নিয়ে গেল, নিয়ে যে দরখাস্ত জমা দিলাম, দেওয়ার পরে 1 ডজন ফটো উঠালো আমার গাড়ির দরখাস্তের সবকিছু। তো ঠিক আছে চলো, আবার চলা শুরু হলো। চলতে চলতে অ্যাটলিস্ট 5-6টা জায়গাতে গেলাম, যে যে পয়েন্টে আমরা দুপুরবেলা পেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম ওখানে। এখান থেকে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে গিয়ে ওরা বলে যে এটা তো অন্য প্রভিন্স, ওই এলাকায় আমরা যেতে পারবো না, ওই এলাকার দায়িত্বে অন্যরা। তাদেরকে ফোন করে আবার আনলো, তাদের সাথে আমরা আবার চললাম। এই করতে করতে যখন রাত্র 9:30 বাজে, তখন ওদেরকে বললাম আল্লাহর হস্তে আমাদের ছেড়ে দাও, টাকার দরকার নেই, আর কিছুর দরকার নেই, আল্লাহর হস্তে আমাদেরকে ছেড়ে দাও। ওরা বললো সম্ভব না। বললাম কেন? এখনো অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক ইনকোয়ারি বাকি আছে, এগুলো শেষ না হওয়া পর্যন্ত তোমাদের ছাড়া যাবে না। ঠিক আছে, এগুলো একটু তাড়াতাড়ি করো। এরপরে আরো 2-3টা স্পটে গেলাম, ওদের হেডকোয়ার্টার, অমুকের হেডকোয়ার্টার, তমুকের হেডকোয়ার্টার করতে করতে এতটা বিরক্ত হয়ে গেছি। সে সময় তো আপনারা বাংলাদেশ এম্বাসির সাহায্য নিতে পারতেন। আমরা ফোন করেছিলাম, বাংলাদেশ এম্বাসি বলছে যত তাড়াতাড়ি পারো রাজধানীতে ফিরে আসো, মানে তুরস্কের রাজধানীতে আনকারায় ফিরে আসো। এখন ওরা ছাড়বে না। আমরা বললাম যে কোনো অবস্থাতেই আর তোমাদের সাথে থাকবো না, আমরা চলে যাবো। তো বললো যেতে পারো অন কন্ডিশন। তো কি কন্ডিশন? কন্ডিশন হচ্ছে যে তোমাদেরকে বন্ড দিয়ে যেতে হবে যে তোমরা তোমাদের ইচ্ছায় চলে যাচ্ছ। ঠিক আছে, দাও পেপার, কি লিখতে হবে আমি লিখে দিচ্ছি। তো লিখে দিলাম যে হ্যাঁ আমরা স্বেচ্ছায় চলে যাচ্ছি, কারণ আমরা ফেড আপ। কিন্তু রাস্তায় টোল দিতে হবে 6 তুরস্ক লিরা, ওটাও নাই আমাদের কাছে। তো ওদের কাছে বললাম, তো বললে ওরা একজন ওই 6 লিরা দিল, আর অন কন্ডিশন যে রাস্তায় গাড়ি কোথাও থামাতে পারবে না রাজধানী শহরে পৌঁছানোর আগ পর্যন্ত। তখন 600-700 কিলোমিটার ডিস্টেন্স। ও সারা রাত ধরে ড্রাইভ করলাম। ভোরবেলা ফজরের আজানের সময় একটা পার্কিং এলানিতে ঢুকলাম, যেখানে থাকা, খাওয়া, গাড়ি তেল নেওয়া, নামাজ কালাম করা সবকিছুর ব্যবস্থা আছে, ইভেন গোসল করারও। তো ওইখানে ঢুকে হালকা খেলাম এবং ক্রেডিট কার্ড দিয়ে আবার পেট্রোল লোড করলাম। তো লোড করার পরে বললাম যে ঠিক আছে, এখন তো আজান হয়ে গেছে, একটু ইশারায় নামাজটা পড়ি, নামাজ পড়ে রেস্ট নিয়ে তারপরে যাবো। তো এই রেস্ট নেওয়ার নামেই ঘুমিয়ে গেছি। খুব স্বাভাবিক। 8টা বেজে গেছে তখন। গাড়ি থেকে বের হইনি, গাড়িতে শুয়ে শুয়ে দেখছি চারিদিকে শুধু সাদা আর সাদা। কি হলো, এটা কেন হলো? তারপরে উঠে দরজা খুলে দেখি যে চারিধার দিয়ে স্নো পড়ে জমে ফ্রস্ট হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ওই ডি আইসার স্প্রে করে গাড়িটা ক্লিন করে আবার ড্রাইভ শুরু করলাম। দুপুর 1টার দিকে আমরা রাজধানী শহরে এসে পৌঁছলাম। কি বৃত্তান্ত সবই তো তাদেরকে বললাম। তো সেক্রেটারিকে ডেকে ওই বললো যে এইটা নোট করো, অ্যাম্বাসেডর সাহেবকে একটা কপি দাও, আর ক্যানাডিয়ান এম্বাসিতে একটা কপি দাও। কালকে সকাল একটা নিউজ কনফারেন্সের অ্যারেঞ্জ করো। সবকিছু রেডি। সকাল হলো, একটা সাংবাদিক এলো না, নো কনফারেন্স। কেন হবে না? এই জন্য হবে না যে তুরস্ক একটা মেজর আর্নিং হচ্ছে এদের টুরিস্ট। তুরস্কে এসে টুরিস্টদের এই অবস্থা হয়েছে, এইটা জানলে ইউরোপ থেকে আর কোনো টুরিস্ট তুরস্কে আসবে না। এবং এই জন্য আলটিমেটলি কোনো জার্নালিস্ট সেখানে নাই। গভর্নমেন্ট বলে দিয়েছে যে নো মিন্স নো। তাদের মধ্যে কতটা জাতীয়তা বোধ আছে দেখেন, যে এইটা করলে আমার দেশের ক্ষতি হবে। আমরা বসে থেকে থেকে ওই রিসেপশনিস্টকে বললাম যে কি হলো, কেউ তো আসে না। কেউ আসবে না, ওইটা নিষেধ করে দেওয়া হয়েছে, এই কনফারেন্সটা হবে না। তাদের মধ্যে কি জাতীয়তা বোধ দেখেন। সেটাই, মানে যত বেশি জানছি তত বেশি অবাক হচ্ছি। তারপরে আর কি,
ঠিক আছে, আমরা এই কদিনের যে কষ্টটা হলো একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে আবার ফ্রেশ হলাম। আমরা আবার গেলাম কুমে, মানে অ্যানাদার সিটি। টাকা পয়সার ম্যানেজমেন্টটা কিভাবে হলো? তো আমাদের সৌভাগ্য বলতে হবে যে বাংলাদেশ এম্বাসি থেকে একটা ফ্যামিলি ঢাকাতে আসবে। ওই ভদ্রলোক এয়ার টিকিট কিনবে তার ফ্যামিলির জন্য। তখন আমি তার সাথে যে দেখা করলাম এবং তাকে বুঝালাম যে দেখো, আমার ক্রেডিট কার্ড দিয়ে আমি তোমার ফ্যামিলির এয়ার টিকিট কিনে দিচ্ছি, তুমি ওই লিরাটা আমাকে দিয়ে দাও। সে ভদ্রলোক মেহরবানি করে রাজি হয়ে গেলেন। তিনি ওনার ওই টিকিটের সমস্ত টাকাটা আমাকে দিয়ে দিলেন, আর এর পরিবর্তে আমি আমার এমএক্স কার্ড দিয়ে তার টিকিটটা বুক করে দিলেন। হ্যাঁ, তারপরে তারই সাহায্যে ওইটাকে কনভার্ট করলাম ইউরোতে। কনভার্ট করে পেলাম 900 ইউরো। যাক বাবা, কিছুটা হলেও গাড়ি রাস্তায় চলতে পারবে। জি, তারপর এরপর একে একে সবাই আসলো, আমাদের সমবেদনা জানালো, কিন্তু এতে তো আর কাজ হবে না। শেষমেশ ওখানে 1-1.5 দিন থাকার পরে বের হয়ে এলাম যে ঠিক আছে, আমরা তুরস্ক থেকে ইরানে যাব। ওই রিসেপশনিস্ট সে আল্লাহ দোহাই পারতেছে, খবরদার তুমি ইরানে যেও না। কেন? ইরানের সিচুয়েশন খুব ভালো না, ওরা তোমাদের গাড়ি শুধু আটকিয়ে র্যানসাম আদায় করবে, তোমরা ইরানে যেও না। এমন দেখো, আমাদের আর চয়েস নাই, যেতেই হবে, দিস ইজ দ্য ফাইনাল রুট। তো বললো যে ঠিক আছে যাও। ঠিক শেষ মুহূর্তে যখন আমি গাড়িতে উঠে বসলাম, তখন সে গাড়ির কাছে নেমে এলো। নেমে এসে আমাকে বললো যে সাত্তার, আমি তোমাকে আবারও ভেবে দেখার একটা অনুরোধ করলাম। তুমি যদি অনুরোধ নাই রাখো তো একটা কাজ করো, কখনো আইসোলেটেড জায়গায় যেও না, কোনো মানুষের সাথে জেসে পড়ে কথা বলতে যেও না, তুমি কে বা কি এই পরিচয়টা কাউকে দিতে যেও না। এই 2-3টা কথা তুমি মনে রেখে। বললাম ঠিক আছে। উনি কি তুরস্কের ছিলেন? হ্যাঁ, তুরস্কের অরিজিন, বাংলাদেশ এম্বাসিতে চাকরি করে, রিসেপশনিস্ট। তুরস্ক এবং ইরান তো পাশাপাশি, রাইট? হ্যাঁ। একটা দেশ সম্পর্কে একটা মুসলিম কান্ট্রি এরকম একটা ধারণা কেন? মানে আমি ঠিক জানি না কেন, সিচুয়েশন আসলে কি ছিল? সিচুয়েশনটা এই ছিল যে ওখানকার যে খোমেনি পন্থী, অর্থাৎ এখন যে গভর্নমেন্ট আয়াতুল্লাহ খামেনি, হ্যাঁ, এই পন্থী এবং আমেরিকান পন্থী, এরা দুটা রাইভাল গ্রুপ। ওকে। ওই আমেরিকান পন্থীরা এবং কুর্দিশরা বাড়ির লোক পেলেই আটকায়, গুলি করে মারে, র্যানসাম আদায় করে। বাইরের লোক পেলে? বাড়ির লোক পেলেই। র্যানসামটা কি? মানে মুক্তিপণ। ওকে, ওকে, হ্যাঁ, মুক্তিপণ আদায় করে। ওই জন্যই তার এই আকুতি ছিল যে তোমরা ইরানে যেও না। তো এর মধ্যে ক্যানাডিয়ান পাসপোর্টে তো কোনো অবস্থাতেই ইরান ভিসা দিবে না। তো এই ফার্স্ট সেক্রেটারি সাহেব টেলিফোনে এবং লিখিত দিয়ে আমাদেরকে ভিসার ব্যবস্থা করে দিয়েছিলেন। ওকে। তো নাইম সাহেবকে আবার ধন্যবাদ যে তিনি আমাদেরকে এই কাজটা করার সাহায্য করেছিলেন। জি। তো আমরা যখন ভিসা আনতে গিয়েছি তখন আমাদেরই সামনে একটা ক্যানাডিয়ান পাসপোর্ট ছুঁড়ে ফেলাই দিল। যার এখন সময় নেই, পরে আসে। আর ওর একটু পরেই আমরা আমাদের পাসপোর্ট দিলাম এবং ওই রেফারেন্স লেটার দিলাম। দিলে ওরা সিল সাপোর্ট মেরে হাতে হাতে পাসপোর্ট দিয়ে দিল ভিসা দিয়ে। ওই স্যাল বয়কে দেখলাম, দেখো ক্যানাডিয়ান পাসপোর্ট ছুঁড়ে ফেলে দিল, আমাদেরটাতে তারা ভিসা দিল শুধুমাত্র এই নঈম সাহেবের কারণে। তো যাই হোক, ওখান থেকে ভিসা নিলাম, পাকিস্তানি ভিসা নিলাম, ইন্ডিয়ান ভিসা নিলাম, সব ভিসা নিলাম ওখান থেকে। ওকে। নেওয়ার পরে তুরস্ক রাজধানী থেকে আমরা আসতেছি ইরানের পথে। সে ডিস্টেন্স এন্ড ডিস্টেন্স এন্ড ডিস্টেন্স, রাস্তা ফুরাই না, 3300 কিলোমিটার। রাস্তার পাশে আপনি কি দেখলেন? অনেক কিছু। ইন্টায়ার ইউরোপটাই ছোট বড় পাহাড়ে ঘেরা, সমতল ল্যান্ড খুব কম। আমাদের জিপিএসটা মেকারকে ধন্যবাদ জানাচ্ছি যে সিস্টেম ছিল যে এই রোডে গেলে টোল দিতে হবে, এই রোডে ক্যামেরা আছে, যেগুলো আমাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সেই সব বিষয়গুলো ওই আগে থেকে ওই জিপিএসটা আমাদেরকে বলে দিচ্ছিল যে এখানে ক্যামেরা আছে, এখানে টোল আছে, এখানে অমুক আছে, তমুক আছে, চমৎকার, এখানে যাবে না, ডাইভার্ট টু দিস ওয়ে। ওখানে ম্যাপও শো করতেছে এবং অডিও এবং ভিডিও দুটো একসাথে হচ্ছে। বাহ বাহ। তো আমরা সোজা রাস্তা ছেড়ে ওই বিভিন্ন কাউন্টি গুলা ঘুরে 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 তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। তো তেমনি একটা অবস্থা ছিল তুরস্কের, হঠাৎ করে সুনো পড়লো। তো সুনো পড়লে ওই রাস্তায় যাওয়া যাবে না, ওগুলো তো শুধু পাহাড় আর পাহাড়। ওই সুনোর মধ্যে কোন গাড়ি উপরে উঠতে পারবে না, আর উপরে যদি উঠতেই হয় তাহলে তাকে আবার প্রত্যেকটা টায়ারের জন্য স্পেশাল চেন পাওয়া যায়, চেনের উপরে ডিপেন্ড করে গাড়ি উপরে উঠতে পারবে, না হলে স্লিপ করে চলে আসবে আবার নিচেই। তো এই জিনিস নিয়ে উপরে উঠতে হবে। প্রত্যেক জায়গাতে মার্কিং করা আছে যে এখানে চেনবিহীন কোন গাড়ি উপরে উঠবে না, উঠলে দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, উঠলে দুর্ঘটনা ঘটবে। তো আমরা আরো 2 দিন অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে যখন সিনো ক্লিয়ার হয়ে গেল, তখন ওই বাংলাদেশ এম্বাসিতে যে তুরস্কের ভদ্রলোক কাজ করে একটা, উনি বললেন যে তোমাদের সৌভাগ্য যে খুব তাড়াতাড়ি সুনো বন্ধ হয়ে গেছে, তোমরা এখন যেতে পারো। তো আমরা গেলাম। ওইখানে রাস্তার পাশে এত সুন্দর সুন্দর দৃশ্য, পাহাড়
পানি, ক্ষেত সবকিছু মিলিয়ে অপূর্ব। এক জায়গাতে একটা সাইনবোর্ড আছে যে এখানে স্পিড এত হবে, 80 কিলোমিটার হবে। স্পিড লিমিট। এর বেশি হলে স্যাটেলাইট ক্যামেরা সেট করা আছে এবং পুলিশ বসে আছে পাহাড়ের নিচে। ওই স্পিড ওভার করলেই পুলিশ ফাইন করে দেবে। আমি চালাচ্ছিলাম সর্বক্ষণই, কিন্তু কিছুক্ষণ পরে ওই ছেলেটা বললো যে ঠিক আছে, তোমার খুব টায়ার্ড লাগতেছে, তুমি বসো, আমি চালাই। তো আমি বললাম ঠিক আছে চালাও। ও চালানো শুরু করলো, কিন্তু ও 80 নিচে আসতেছে না, সবসময় 80 উপরে চালাচ্ছে। চালাতে চালাতে একসময় আমরা পাহাড় পার হয়ে এসেছি। আসার পরে টের পেলাম যে হ্যাঁ, ওখানে যে কিসের সাইন লাগানো ছিল তার চাক্ষুষ প্রমাণ এখন চোখের সামনে। এই ট্রাক, ওই ট্রাক, সেই গাড়ির পিছনে পিছনে আমরা নিজেদের গাড়িকে হাইড করার চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কোনো কাজ হচ্ছে না। ঠিক তারা খুঁজে বের করে ফেললো আমাদের গাড়ি। ওই ছেলেটাকে নিয়ে গেল, নিয়ে যে ওকে বললো যে তুমি আমাদের ল্যাপটপে দেখো, ওখানে ঠিক রেকর্ডেড যে তোমার গাড়ি এই সময় থেকে এই সময় ছিল 85, এখান থেকে এই সময় ছিল 90, এখান থেকে এই সময় ছিল 100, এখান থেকে এই সময় ছিল 80। তোমার 80 ক্রস করা মানা, তুমি ফেল করেছো, এই সাইন গুলো তুমি মানো নাই। সাথে সাথে ওদের টাকা আর 185 লিরা ফাইন করে দিল। সাথে সাথে একে পকেটে নেই পয়সা, তার উপরে 185 লিরা ফাইন করে দিল। মরার উপরে খাড়ার ঘা, মরার উপরে এক্স্যাক্টলি খাড়ার ঘা। তারপরে এটা কিভাবে পে করবো, আমরা তো চলে যাব। বলে চলে যাবো, যাও, অসুবিধা নাই, তোমরা যে বর্ডার পয়েন্ট ক্রস করবা ওখানে তোমাদের কাছ থেকে ফাইন নেওয়ার জন্য ব্যবস্থা আছে। এখন আমি ওরে গালি দিব না মন্দ বলবো না কি বলবো? তো সে বলল আচ্ছা ঠিক আছে, এই টাকাটা আমি দিয়ে দেবো। কবে? দেশে ফিরে আমি দিয়ে দেবো, কানাডায় ফিরে আমি দিয়ে দেবো। তো যাই হোক, সে বর্ডারে এলাম, আসার পরে 185 লিরা ফাইন দিলাম। আর একটা সিকিউরিটি গার্ড ও আমাদের গাড়িতে উঠেই বর্ডার পর্যন্ত এলো, এসে এইটা টেপে ওইটা টেপে সেইটা টেপে আর বলে ইয়ে দাও, টাকা থাকলে দাও, ভাঙিয়ে দিই। বললাম কোনো টাকা পয়সা নাই। তাহলে তোমরা যাবা কি করে, টাকা পয়সা আছে? আমি বলছি নাই, সে বলে আছে। মানে ওর লাভটা কি ভাঙিয়ে দিলে? ভাঙিয়ে দিলে 1 টাকা সমান যদি 10 টাকা চেঞ্জ পাই, তাহলে 1 টাকা সমান ও 5 টাকা দিবে, 10 টাকা দিবে না। 5 টাকা আপনার কাছ থেকে চুরি করে রেখে দিবে। তারপর শেষমেশ তাই সে করলো। একটা সামান্য অঙ্কের টাকা আমরা তাকে তার কাছ থেকে এক্সচেঞ্জ করলাম। সে বললো আরো আছে, তোমরা দিচ্ছ না। আমি জানি। সিল সাপোর্ট মেরে তুরস্ক বর্ডার পার হয়ে ইরানে ঢুকলাম। নো ম্যানস ল্যান্ডে ঢুকার সাথে সাথেই যন্ত্রণার খড়গ এসে পড়লো। আমাদের কাছে কার্নেট ডি প্যাসেজ একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট, ওটা নাই, অর্থাৎ লস্ট। ওই যে রাস্তা থেকে যে নিয়ে গেল। এখন কি করা যাবে? বলে নো ওয়ে, কোনো রাস্তা নাই। This track was downloaded from FusionBD.com. এই কর্মকর্তা সেই কর্মকর্তা, নানান কর্মকর্তার কাছে গেলাম, যে কত অনুনয় বিনয় করলাম, বললাম যে তুরস্কের রাস্তায় এই ঘটনা ঘটে গেছে, ওটা নিয়ে চলে গেছে। এক ভদ্রলোক একটু নরম হলো, ঠিক আছে বসো, দেখি কি করা যায়। একজনকে ডাকলো, ডেকে বললো অমুক ইন্স্যুরেন্স কোম্পানির ফোন করে ওই লোকটাকে এখানে আনো। তো আনলো, এনে তাকে বললো যে তুমি এই গাড়িটার কার্নেট ডি প্যাসেজ অর্থাৎ আন্তর্জাতিক ডকুমেন্ট নাই, তুমি কি এটা কিছু করতে পারো? সে অনেক মাথাটা চুলকিয়ে পারবো না করে ঘুরে বেড়াচ্ছে। সে বলতেছে তুমি পারবে, তুমি চেষ্টা করো। বলে ঠিক আছে, আমি দেখি, দিতে পারবো। ইরান থেকে পাকিস্তান যাওয়া পর্যন্ত এই ওয়ান ওয়ে রুটে আমি একটা পাস দিতে পারবো, 500 ইউরো দিতে হবে। তখন আছে মাত্র 450। দেখালাম দিস ইজ দ্য লাস্ট সোর্স, তুমি কি 450 ইউরোতে কি আমাদের একটা পাস দিতে পারবা? বলে ও দেখাচ্ছ কেন, তোমাদের গাড়িতে ল্যাপটপ নাই, ওইটা দাও। চলো দেখি গাড়িতে যাই। তো ল্যাপটপের ব্যাগে ল্যাপটপ নাই, অন্য জায়গায় রাখা। সে ঘুরে ফিরে এসে দেখলো যে ল্যাপটপ নাই। তোর বললাম যে দেখো ল্যাপটপ পেয়েছো? ল্যাপটপ নাই, আমাদের কাছে এই আছে, যদি তুমি পারো আমাদেরকে উদ্ধার করো, আর না হলে মারো। তো শেষমেশ যে ওই কাস্টমস এর যে অফিসার ছিল, সেও তারে বললো যে ভাই পারলে করে দাও না, এরা তো বিপদে পড়েছে, এরা মিথ্যে কথা বলছে তোমার কাছে। তো শেষমেশ সে রাজি হলো। 450 ইউরো নিয়ে সে আমাদেরকে একটা পারমিট দিল, ইরানের পশ্চিম মাথা থেকে পূর্ব মাথা পর্যন্ত এই রুট দিয়ে এই গাড়িটা যেতে পারবে। প্রায় 3600 কিলোমিটার রাস্তা, অনেক কষ্টের সৃষ্টি। আর সবচেয়ে সমস্যা হলো ওদের ভাষা বুঝি না। ওরা তো পার্সি ভাষা বোঝে, ইংরেজি বোঝে লিমিটেড লোকজন, যারা আমেরিকা পন্থী নতুন ছেলেপেলেরা, ওরা ইংরেজি বোঝে, কিন্তু ওদের পাবো কোথায়? সেটাই তো ইরানি লোকেরা এত অতিথি পরায়ণ, এত ভদ্র, এত ভালো যে এক্সপ্লেন করা মুশকিল। আমি গেলাম যে টুরিস্ট হোটেল বলে একটা হোটেল আছে, ওইখানে
গেলাম যে তোমাদের এখানে কি সুযোগ সুবিধা আছে, তোমরা টুরিস্টকে কিভাবে সাহায্য করতে পারো। শেষ করে বললো যে আমাদের কাছে তো কিছু নাই, তবে যদি তুমি চাও তাহলে তোমার হয়ে আমি একটা দরখাস্ত লিখে দিতে পারি। তো দরখাস্ত লিখলে কি হবে, দরখাস্তটা নিয়ে তুমি গভর্নরের কাছে যাবা, যদি গভর্নর ইচ্ছা করে তাহলে তোমাকে সাহায্য করতে পারে। ওকে। তো গভর্নর অফিস কোথায়, সাদি পার্কে। সে স্বেচ্ছায় সুন্দর একটা দরখাস্ত লিখে দিল, ওটা নিয়ে রেখে দিলাম যে ঠিক আছে নেক্সট ডেতে যাবো গভর্নরের কাছে। এর মধ্যে ইরানের রাস্তায় চলার জন্য আমাদের একটা ইংরেজি ম্যাপ দরকার। এই ইংরেজি ম্যাপ আমাদের কাছে নাই, ইরানের ম্যাপ আছে কিন্তু তার্কি ভাষায়, তুরস্ক থেকে কিনেছিলাম, যেটা পড়তে পারছি না। তো ইংরেজি ম্যাপ খোঁজার জন্য সকালবেলা একটা লাইব্রেরিতে গেলাম, বললো আমার কাছে তো নাই, তো তুমি একটু দাঁড়াও। তো আমাকে দাঁড় করে রেখে নিজের দোকানের 2 ডালা টান দিয়ে লক করে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর একটা দোকানে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলো তোমাদের কাছে ইংরেজি রোড ম্যাপ আছে? ওরা বললো না। কোথায় পাওয়া যাবে? যে অমুকের দোকানে আছে। তো সে টানতে টানতে আমাকে নিয়ে গেল ওই জায়গায়। নিয়ে গিয়ে সে জিজ্ঞাসা করলো যে এই ম্যাপটা আছে কিনা। তো বললো হ্যাঁ আছে, তবে স্টোরে নেই, গোডাউনে আছে। তো অপেক্ষা করলাম, গোডাউন থেকে ম্যাপ স্টোরে নিয়ে এলো। নিয়ে আসার পরে আমার পকেটে তো পয়সা নাই, তো আমি এমনি মানি ব্যাগ বের করলাম। বললো না না তুমি না, ম্যাপের টাকাটা আমি দিব। পাশে আর এক লোকটা দাঁড়িয়ে ছিল, সে বললো আমি কালকে থেকে দেখছি ওদের গাড়ি ওইখানে পার্ক করা, আমি কোনো সাহায্য করতে পারিনি, তো ম্যাপের দামটা আমি দিই। আরেকজন বললো আমি ওদের মাকু বর্ডার থেকে দেখে আসছি, আমারও ওদের প্রতি কর্তব্য আছে, ম্যাপের দামটা আমি দিই। চমৎকার। যে লোক নিয়ে গেছিল নিজের স্টোর বন্ধ করে, সে বললো দেখো আমি তো তার হাত ধরে টেনে আনছি এখানে, সবার উপরে হক আমার উপরে যে আমি ম্যাপের দামটা দেব। কি অসাধারণ। তো ওই ভদ্রলোক ম্যাপের দামটা দিয়ে দিলেন, কোন অবস্থাতে আমাকে দিতে দিলেন না, যদিও আমার কাছে নাই, তারপরেও তিনি নিজে দিলেন, অন্যদেরকেও দিতে দিলেন না। ঠিক তেমনি আরেকটা ছেলে, আমি রাজধানীতে ফোন করব, তো এক ভদ্রলোকের সাথে কথা বললাম। ভদ্রলোক ওই একটা ছেলেকে দেখিয়ে বললো যে ওর সাথে কথা বলো। ও করলো কি, ভাঙা ভাঙা ইংরেজি বোঝে, ও নিজের দোকান বন্ধ করে দিল, দিয়ে ফোন কার্ড কিনলো, কিনে 3-4 জায়গায় ফোন করলো, বাংলাদেশ এম্বাসির কোনো নাম্বার নাই। তো শেষে অন্য আর একটা অফিস থেকে আমাকে বসিয়ে রেখে ওর নাম্বার নিয়ে আসলো, নিয়ে এসে আবার ফোন কার্ড কিনলো, কিনে ওই নাম্বারে ওখানে ফোন করলো, কিন্তু ফোন গেল না। তো বললো আমি দুঃখিত, তোমাকে কোনো উপকার করতে পারলাম না, তবে তুমি ভুলে যেও না যে তুমি আমাদের মেহমান, আমি তোমার উপকার করব। ওই দিন শুক্রবার ছিল, আমি এখন জুমার নামাজ পড়তে যাব, বাসায় যাব, গোসল করে জুমার নামাজ পড়তে যাব, জুমার নামাজ পড়া শেষ করে আমি এখানে আসবো, তুমি এখানে এসে থেকো। আমি ভয় পেয়ে গেলাম যে এত বেশি ভালো তো ভালো না, কি জানি আবার কোন বিপদে না পড়ে যায়। সেটাই। তো শেষে ওইখানে আমি আর থাকি নাই, চলে এলাম অন্য জায়গাতে। পরের দিন গেলাম গভর্নরের অফিসে। তো কি ব্যাপার, এই ব্যাপার, যদি তুমি কিছু পারো তাহলে আমাকে সাহায্য করো। উনি ফোন করলেন বাংলাদেশ এম্বাসিতে, গভর্নর নিজে ফোন করে ফোনটা আমার হাতে দিয়ে বললেন যে তুমি কথা বলো। তো তারা কথা বলতেছে, আমি আচ্ছা আচ্ছা বলতেছি। কথা শেষ হয়ে গেলে উনি আমাকে রসিকতা করে বলতেছে আচ্ছা আচ্ছা মানে কি। ওকে। তা আমি বললাম আচ্ছা আচ্ছা মানে তো ইয়েস ইয়েস বা ওকে ওকে। বললো ঠিক আছে, তো এখন আমি তোমার জন্য কি করতে পারি? আমি বললাম তুমি আমার জন্য কি করতে পারো তা আমি জানি না, তুমি যা খুশি তা করতে পারো। বললো ঠিক আছে। ওই ট্রেজারারকে বলে যে তুমি একটা নোট দিয়ে দাও, এরা যেখান থেকে তেল নিবে এদের তেলের সাবসিডি যেন না নেয়, অর্থাৎ বাইরের লোকদের কাছ থেকে 1 লিটার তেলের দাম নেওয়া হবে 4000 লিরা, আর লোকাল লোকদের কাছ থেকে 1 লিটার তেলের দাম 1000। ওয়াও। তো ওইটা বিল আকারে এই গভর্নরের অফিসে ওরা পাঠাই দিলে এরা পে করে দেবে। এই করতে করতে এলাম বন্দর আব্বাস, বিখ্যাত বন্দর। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় চেষ্টা করছি আমার গাড়িটা যেন বাইরে থেকে না দেখা যায়, অর্থাৎ হাইড করার চেষ্টা। তো ওই ভিতরে ভিতরে এই গাড়ির ফাঁকে, ওই গাড়ির ফাঁকে, সেই গাড়ির ফাঁকে ঢুকিয়ে ওখানে রাত্রে যাপন। তো এই করতে করতে এসে পড়লাম এক মরুভূমিতে, জাহেদান মরুভূমি। তো ওইটা প্রায় 300-400 কিলোমিটার আমি ড্রাইভ করতেছি। এখানে মৃত্যু ফাঁদ আর একটা অপেক্ষা করতেছিল আমার জন্য। মৃত্যু ফাঁদটা হচ্ছে তখন বিকাল, আকাশে সূর্য হেলে পড়েছে, সোনালী সূর্য, যে মরুভূমি দিয়ে পার হচ্ছি সেই বালি সোনালী। এর মাঝখানে হঠাৎ করে রাস্তার মাঝখানে পাহাড় এসে গেল কোথা থেকে, বাইরে তাকালে ওইটা মেরেজ মনে হচ্ছে, পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, শুধু ধুধু ওই যে মেরেজ। একেবারে কাছাকাছি চলে গেছি, 5টা উট রাস্তার এক পাশ থেকে আরেক পাশে পার হয়ে যাচ্ছে। সবগুলো উটের একেবারে ওই বালির মতো রং, সোনালী রং, সূর্যের রং সোনালী, উটের রং সোনালী, মরুভূমির বালির রং সোনালী। চমৎকার। এই পাহাড়টা রাস্তার উপরে উঠে এলো কি করে, একেবারে চোখের সামনে এসে দেখি আরে এ তো উট, যত শক্তি আছে তত শক্তি দিয়ে গাড়ি ব্রেক করলেও তো থামানো, স্পটে থামানো সম্ভব। এইভাবে টান টুন করতে করতে রাস্তার সাইডে নেমে গেলাম। পিছনে আসছিল ওই 40 টনি কন্টেনার ক্যারিয়ার, ওর কাছে ছিল ওই বিশাল হর্ন। ও 2বার হর্ন বাজলের, উটরা লাফ দিয়ে
যেমন আচমকা একটা কিছু ঘটলে যেমন লোকেরা লাফিয়ে ওঠে, ওইরকম। তেমনি ওই হর্নের গুতোই ওই উটগুলো সব লাফিয়ে উঠে রাস্তা পার হয়ে গেল। আর আমি রাস্তার সাইডে অনেক কষ্টে গাড়িটা ব্যাক করে আবার রাস্তায় নিয়ে আসলাম। তো ইরানে তখন আমাদের কাছে ওই যে ইউরো নিয়েছিলাম, ইউরোর সিটে ফুটা তখন আমাদের কাছে ছিল, কিন্তু ওই দিন শুক্রবার হওয়ায় এটা ভাঙানোর কোনো সুযোগ নাই। ব্যাংক ছাড়া ওটা ভাঙানো যাবে না, কোনো দোকান কোনো অর্গানাইজেশন এটা নিতে পারবে না, তাদের আইন। তো আমরা কি করলাম, আমাদের খাওয়া দাওয়া তো বন্ধ, কি খাবো, ওই গাড়িতে আছে ড্রাই ফ্রুট, কতক্ষণ আর ভালো লাগে। তো ঠিক আছে, দুধ আর অন্য চকলেট 7-5 যা ছিল মিলিয়ে ঝুলিয়ে, চিড়ে মুড়িও ছিল। তো এই দিয়ে রাতের খাবার খেলাম। খাওয়ার পরে সকাল হলো, সকাল হলে ব্যাংক খুললো, ব্যাংকে যেয়ে ওই কিছু চেঞ্জ নিলাম। চেঞ্জ নিয়ে চলতেছি 1.5-2 দিন ধরে চলতেছি, চলার শেষ নাই। 7 দিনের মাথায় আমরা পৌঁছলাম তাপতান বর্ডারের কাছে, যেখানে এসে ওই মরুভূমিতে আটকা পড়লাম। এই মরুভূমির বাঁ পাশে হচ্ছে আফগানিস্তান, ডান পাশে ইরানের নো এন্ট্রি জোন, সামনে হচ্ছে পাকিস্তান। এই যে রাস্তাটা, মহানবম ইরান আর্মি স্কোয়াড দিয়ে আমাদেরকে এই রাস্তাটা পার করে দিল। সামনে মোটরসাইকেল, একটা লোক ড্রাইভ করতেছে আর পিস্তল ধরা একজন বসে আছে পিছনে, আর পিছনের একটা ওপেন ট্রাক এলএমজি এবং রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে 2 জন। তো তারা এসে আমাদেরকে নেক্সট সেফ জোন পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। চমৎকার। এরপর আমরা পার হলাম, পার হয়ে জাহেদান পার হলাম, জাহেদান পার হওয়ার পরে মরুভূমি পার হওয়ার পরে রাত্রে আমরা থাকলাম এক আর্মি ক্যাম্পে। পরদিন সকালবেলা আবার এক স্কোয়াড দিয়ে আমাদেরকে মির্জাবে বর্ডারে পৌঁছে দিয়ে গেল। ওইখানে দেখলাম হাজার হাজার মানুষ, ওই যে আমাদের দেশে যে বোতল, প্লাস্টিক ক্যান ইত্যাদি ইত্যাদি নিয়ে তেল কিনতে যায় হাটে, লাইন দিয়ে হাজার হাজার মানুষ ইরানে যাচ্ছে পেট্রোল আনতে। বিভিন্ন অলি গলি ঘুরে ঘুরে তারপরে না আমরা এলাম তাপতান বর্ডারে। তাপতান বর্ডারে আসার পরে আমাদের তো ওই স্পেশাল ডকুমেন্ট নাই, কি করা যাবে। তো ওরা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলো। তো ওর মধ্যে এক লোক বললো যে আমাদের তো এই সিস্টেমে আমরা তো টুরিস্টদেরকে পার করে দিই, এদের জন্য এই সিস্টেম আমরা করতে পারি। হ্যাঁ, ওই জিনিসটা কি হয়েছিল মূলত, কি হারিয়ে গিয়েছিল নাকি সিজ করে নিয়ে গিয়েছিল? ওরা যখন ছিনতাই করেছে ওই জিনিসটা নিয়ে গেছে, আপনারা হাতের কাছে যা পাইছে সামনে ধামধুম করে নিয়ে চলে গেছে। ওই জিনিসটার দাম প্রায় $8,000। আপনি এটা এই মুহূর্তে করা আপনাদের সম্ভব ছিল? তখন আর এটা রিকালেক্ট করার কোন রাস্তা নাই। ওকে। তো যাই হোক, ওদের কাছে বলাই, ওরা বললো একটা কাজ করো, একটা দরখাস্ত লিখে সুপারের ইয়েতে অ্যাড্রেস করে যে তোমাদের কাছে কার্নেট নাই, তোমরা স্কট চেয়ে রিকোয়েস্ট লেটার লেখো। তো লিখলে ওরা স্কট একটা দিয়ে দিল। ওকে। তো স্কটের কন্ডিশন হচ্ছে যে স্কট অল দা ওয়ে আমাদের সাথে থাকবে, আমাদের সাথে খাবে, ইন্টায়ার খরচ আমাদের, প্লাস এডিশনাল তাকে আরো 5,000 রুপি দিতে হবে। বলে ঠিক আছে, তাতেই রাজি। তো সে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে বিভিন্ন রাস্তা নিয়ে এসলো। পরদিন রাত্রে আমরা থাকলাম কাস্টমস এর একটা ক্যাম্পে। পরের দিন সকালবেলা নাস্তা খাবো, এভরিথিং রেডি, নাস্তা টেবিলে দেওয়া হয়েছে। তো সে নাস্তার প্লেটটা সামনে থেকে কেড়ে নিয়ে দূরে ছুড়ে দিল, দিয়ে বললো এক্ষুনি গুলি হবে এখানে, তোমার কপাল ফুটো করে এদিক দিয়ে বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া চলবে না, ওটো। স্কট না খেয়ে শূন্য পেটে ড্রাইভ করা কি কষ্ট করছে, যারা ড্রাইভ করে ওরাই বুঝে। ওই লোকটা আমাদেরকে খেতেই দিল না। যাই হোক, এটা রিজিকে হয়তো ছিল না। চললাম, চলতে দুপুরের পরে আমরা এসে পৌঁছলাম পেশোয়ার শহরে। পেশোয়ার শহরে আসার পরে উনি আমাদেরকে হ্যান্ড ওভার করলেন অন্য আর একটা দলের হাতে। আর উনি আমাকে বললেন যে ওনার 5,000 রুপি দিতে হবে। আমি বললাম দেখো কোনো ব্যাংক খোলা আছে নাকি? তো বললো না, এখন তো সব ব্যাংক বন্ধ হয়ে গেছে। তো আমি তাকে বললাম তাহলে তুমি কাল সকালে আসো যখন ব্যাংক খোলে। সে আসলো, ব্যাংক খুললো। ব্যাংক খোলার পরে তো ওই যে একটা ক্রেডিট কার্ড ছিল, এই ক্রেডিট কার্ডের এগেনস্টে কিছু টাকা নিলাম, নিয়ে ওর ওই 5,000 রুপি দিয়ে দিলাম। তারপরে সে আমার দিকে উল্টো পাল্টা তাকায় যে আমি কোথা থেকে টাকা বের করতেছি। ও তো জানে যে আমার কাছে কোনো টাকা নেই, সেভাবে অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ। তারপরে বললাম তোমার কাজ কি শেষ হয়েছে, তুমি কি টাকা পেয়েছো? যদি টাকা পেয়ে থাকো বেটার গো। সে মুখ কিস্তি করে গালি দিতে দিতে চলে গেল। তার সাথে কোনো মিসবিহেভ করি নাই আমরা। তারপরে এরপরে দুপুর বেলা আমরা খেলাম ওই পেশোয়ারের যেখানে হেডকোয়ার্টার কাস্টমস এর, ওরা আমাদেরকে খাওয়ালো ভাত আর চিনি। ঠিক আছে, সামনে যা আসে এটাই আমরা খাবো। গাড়ি থেকে দুধ বের করে নিয়ে আসলাম আর ওদের ভাত আর চিনি। তো এই খেয়ে গেল ওই দিন। পরের দিন সকালে আবার নতুন স্কোয়াড দেওয়া হলো। সে আমাদেরকে নিয়ে পেশোয়ার থেকে লাহোরে আসবে, পাঞ্জাবে আসবে। লাহোর মানে পাকিস্তান? আপনারা কি পাকিস্তানে ঢুকে গিয়েছেন? হ্যাঁ। কাপ্তান বর্ডার হচ্ছে পাকিস্তানের বর্ডার, আর মির্জাবে বর্ডার হচ্ছে ইরানের বর্ডার। ওকে, ঠিক আছে। তো আপনারা এই মুহূর্তে পাকিস্তানে ঢুকে গিয়েছেন? হ্যাঁ, পাকিস্তানে আমরা ঢুকে গিয়েছি। এরপরে আমরা রাস্তা থেকে তেল কিনলাম। ওই যে লোকেরা লটাগটি নিয়ে যায় ওই ব্যারেলে রাস্তার ধারে যে তেল বিক্রি করে, ওই ভেজাল তেল কিনলাম।
তেল কেনার পরে কখনো কখনো গাড়িটা একটু সমস্যা করতেছিল। যাই হোক, চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে। এইটা পাহাড় মানে টিলা কেটে ফেলা হয়েছে, কেটে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ, ঝড়ে সমস্ত বালি এনে ওই গ্যাপ জায়গাটুকু পূরণ করে দিয়েছে। তখন সন্ধ্যা হয় এমন অবস্থায় ওই রাস্তা ভেবে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে গাড়ি। সামনে পিছনে কোথাও কিছুই দেখা যায় না, আমরা বালির তলায় আটকা পড়ে গেলাম। অনেক টানা হেঁচড়া করে বের হয়ে আসতে পারলাম বটে, কিন্তু বাম্পার, হেডলাইট, এইটা সেটা সব বালির মধ্যে রয়ে গেল, পরে আর খুঁজে পাইনি। তো কি করা, ওগুলো বাদ দিয়েই গাড়ি চলা শুরু করলাম পেশোয়ার হেডকোয়ার্টারে। ওখানে রাত্র যাপনের পরে দেয়া হলো একজন স্কট। তিনি আমাদেরকে স্কট করে পাঞ্জাবে নিয়ে আসবেন, ওয়াগা বর্ডারে। তো উনি আমাদেরকে স্কট করে নিয়ে যাচ্ছেন, অথচ উনি নিজেই রাস্তাঘাট চেনেন না। বিপদ। তার উপরে যে এখান দিয়ে আমরা যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে ডালবন্দি। আমরা যাচ্ছি বালির রাস্তায়, ওখানে কোনো টায়ার মার্ক নাই, রাস্তা মার্ক নাই, কিছু নাই, সেরেফ বালি। এই রাস্তা দিয়ে গাড়ি চালালাম সারা রাত গাড়ি চালানোর পরে সকাল হলো, তখন দেখি যে জায়গা থেকে আমরা গাড়ি চালানো শুরু করেছিলাম ওই জায়গায় ফিরে এসেছি। সারাটা রাত গাড়ি চালানো, আমি যদি ভূতে চালাতো তা না হলে অন্য কথা ছিল যে ভূত আবার ফিরে আনছে। সারা রাত ধরে গাড়ি চালালাম, আমি আবার ফিরে আসলাম 500-700 কিলোমিটার রান করার পরে সেখানে যেখান থেকে গাড়ি স্টার্ট করেছিলাম। ওকে, আমরা এই জায়গাটাতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমরাও একটু ফিরে আসতে চাই একটু পরে। এবং নোট অন দ্যাট পয়েন্ট, আপনাদেরকে বলছি সবাই যে পাকিস্তানে ঢুকে গিয়েছে এবং বর্তমানে আপনারা পাকিস্তানের অবস্থাটা জানেন যে কতটা ডেঞ্জার জোন আমরা বলে থাকি টুরিস্টের জন্য। মাঝখানে আমাদের বাংলাদেশের ক্রিকেট দলও সেখানে যাওয়ার কথা বলেও শেষ পর্যন্ত যায়নি। সবকিছু জেনে সবকিছু মাথায় নিয়ে সত্তার ভাই সেখানে যেতে বাধ্য ছিলেন, কারণ তিনি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছেন এবং তিনি ওই জায়গাটা থেকে পার হবেন। ইরান থেকে তিনি সবচেয়ে ভালো ব্যবহার পেয়েছেন, এটা আমরা বলতে পারি। এবং ইরানের পরে পাকিস্তানে এসেছেন এবং পাকিস্তানে কি হচ্ছে সেটা আপনারা শুনছেন, কিন্তু আসল পার্টটাতে এখন পর্যন্ত আসা হয়নি। বিরতির পরে ফিরে এসে আমরা সেটা জানবো। সবাইকে একটু বলছি যে আজকে গল্পটা শেষটা একটু শোনার জন্য, কারণ আমরা বলে থাকি সোনার ছেলে বলে একটা শব্দ আছে, যে আমাদের দেশটাকে উজ্জ্বল করবার জন্য কিছু মানুষের দরকার হয়, যে মানুষরা তাদের কৃতকর্মের মধ্য দিয়ে পুরো বিশ্বে আমাদের বাংলাদেশটাকে নতুন করে চেনাবেন। সেরকম একটা স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে মিস্টার সাত্তার, যিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি 2009 সালের আগস্ট মাসের 2 তারিখে এই কাজটি শুরু করেছিলেন। তিনি এই মুহূর্তে তার বর্ণনা অনুযায়ী তিনি পাকিস্তানে আছেন এবং তার পরের যে সময়টুকু সেটুকু আমরা জানবো সংবাদের পর। সাত্তার ভাই, আমরা যেখানে ছিলাম, যে আপনি পাকিস্তানে এসেছেন এবং পাকিস্তানে আসার পরে আপনার যে অভিজ্ঞতাটা হচ্ছে। পাকিস্তানের পেশোয়ার থেকে আমরা পাঞ্জাবে যাব, গাড়িতে স্কট, এবং আমরা যেহেতু ডেরা গাজী খান নামে একটা জায়গা, ওইখানে আমরা এলাম। আসার পরে আমাদের গাড়ি থামিয়ে দেওয়া হলো, আমাদেরকে গাড়ি অ্যারেস্ট করা হলো 18 ঘন্টার জন্য। কেন বলে অর্ডার, যে এই রাস্তা দিয়ে কোনো ফরেন ভেহিকল পাঞ্জাব প্রভিন্সে প্রবেশ করতে পারবে না। এই অপরাধে আমরা অপরাধী, আমাদেরকে 18 ঘন্টা গাড়ি বন্দি করা হলো। গাড়ির ভিতরে সবকিছু, ইভেন খাওয়া দাওয়া থেকে শুরু করে পানির খালি বোতল ব্যবহার করেছি পি করার জন্য, যদিও এটা লজ্জা লাগছে বলতে, প্লাস্টিকের ব্যাগে পায়খানা। মানে ওই গাড়ির ভিতরেই সবকিছু করতে হয়েছিল। আপনাদের গাড়ি থেকে বের হতে দেয়নি না, 18 ঘন্টা। অবশ্য খাবার দাবারের কোনো সমস্যা ছিল না, কারণ খাবার দাবার তো সাফিসিয়েন্ট খাবার দাবার আমাদের। আপনাদেরকে বের হতে দিল না কেন? মানে ওখানে চাইলে তো আপনারা একটু মুভ করতে পারতেন, ওদেরকে বলতেন যে ভাই আমরা তো শারীরিক কিছু প্রতিবন্ধকতা আছে। এখন পাকিস্তানি আর্মি যদি একবার না বলে তো না, যদি হ্যাঁ বলে তো হ্যাঁ, হবে না মানে হবে না। শেষমেশ আমাদের অপরাধের উপরে অন্য অপরাধ খুঁজে পেলাম পরের দিন সকালবেলা। 2টা ছেলে, ওরা আফগান থেকে নিয়ে আসছে, প্রাডো গাড়ি নিয়ে আসছে। ওরা আমাদেরকে দেখে বলছে, কি তোমরা এখনো গাড়ির মধ্যে? কি করবো, তারা তো আটকে রাখছে। তোমরা বোকা কেন? ওদেরকে $1-2,000 দিলে ওরা খুশি খুশি হয়ে তোমাদের ছেড়ে দিত। $1-2,000 যে ওদেরকে দেবো এটা আমাদের জানতে হবে তো, তারপরে ডলার আমাদের কাছে থাকতে হবে তো। কিছুই যখন জানো না, কিছুই যখন নাই, তাহলে গাড়ির মধ্যেই থাকো, এই বলে তিরস্কার করে ওরা চলে গেল। তো ঠিক সন্ধ্যার পরে ওই ভদ্রলোক কাগজপত্রগুলো স্কটের হাতে দিল, আমাদেরকে বললো যে চলো, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ফেরত যেতে হবে, এখান থেকে পাঞ্জাবে প্রবেশ করা যাবে না। তো শেষমেশ আমরা ওখান থেকে ড্রাইভ শুরু করলাম। ড্রাইভ শুরু করে এলাম ইসমাইল খাতে। পরের দিন আমরা দুপুরের পরে পৌঁছালাম পাঞ্জাব প্রভিন্সের একটা রাস্তায়। ওইখান থেকে ড্রাইভ করতে করতে সন্ধ্যার পরে আমরা পৌঁছালাম পাঞ্জাবের একটা শহরে। সেখানে পৌঁছানোর পরে একটা খালি ট্রাক উল্টো দিক থেকে আসছিল, এই ট্রাকটা এসে আমাদের গাড়িতে হিট করে। তো একদিকে মনে হলো যেন এটা আমাদের জন্য আশীর্বাদ, আরেক দিকে মনে হলো অভিশাপ। আশীর্বাদটা এই জন্যই বলছি যে ওই ট্রাক ড্রাইভারকে পুলিশ ধরছে, পুলিশ ধরার পরে আমাদের সাথে নিয়ে বিভিন্ন মেকানিকের বাড়িতে গেছে সেই রাত দুপুর বেলা। যে মেকানিককে ডেকে তুলে বলছে অ্যাসেসমেন্ট দাও যে এই গাড়িটা মেরামত করতে কত টাকা খরচ হবে।
ওকে, এবার আশীর্বাদ বুঝতে পেরেছি, টাকাটা তো পাবেন। হ্যাঁ, তো এখন ওই এক এক মেকানিক বলে, কেউ বলে 30,000, কেউ বলে 25,000, 20,000 নিচে আর কোনো কেউ বলতেছে না। মেকানিকরা বলতেছে এত রাতে গাড়ি মেরামত করা সম্ভব না, কাল দিনের বেলা শুরু করব, যত সময় লাগবে। তখন ওই টাকালাদের বলা হলো যে এই গাড়িটা রিপেয়ার করতে 25,000 রুপি লাগবে, এই টাকাটা তোমরা তাদের দিয়ে দাও। আর ওই ইন্সপেক্টর সাহেব আমাদের কানে কানে বলে দিলে, দেখো তোমরা তো কালকে চলে যাবে, ওরে আমি এখন নিয়ে যে আটকে দেবো, পরশু দিনও বেল নিয়ে ও চলে যাবে, ওর আর কিছুই হবে না। তো সবচেয়ে ভালো ও যদি সেটেলমেন্টে আসে, ওই টাকাটা যে টাকা দিক না কেন, ওই টাকাটা নিয়ে তোমরা ওদেরকে মাফ করে দাও। ঠিক আছে, গুড আইডিয়া। কিন্তু 25,000 রুপি ওদের কাছে নাই। শেষমেশ সবার কাছে যা ছিল সেটা একসাথে করে 15,000 রুপি হলো। তো নট এনাফ, কি করা হবে? তো ওরা 5 জন ছিল গাড়িতে, 5 জনের হাতে ছিল 5টা মোবাইল ফোন। এই মোবাইল ফোন গুলো পুলিশ কেড়ে নিল, কেড়ে নিয়ে আমাদের দিয়ে দিল, দিয়ে বললো যে আপাতত এই নিয়ে সন্তুষ্ট থাকো আর এদের মাফ করে দাও। তা আমরা তো জানি আর বিকল্প নাই, কাজেই ওইগুলো নিয়ে সন্তুষ্ট থাকলাম এবং ওই ট্রাক ড্রাইভারকে মাফ করে দিলাম। তো এটা নিয়ে চললাম। স্কট বেটা রাত্রে কোথাও থামতে দেয় না, বলো ওই তুমি যদি এখানে থামো, রাত্রে তো পুলিশ জানে তোমার কাছে 15,000 রুপি আছে, ওরা আবার ফিরে আসবে না রাত্রে, চালাও। তো চালাতে 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 ভোরবেলা পর্যন্ত চালালাম। একটা ছোট্ট মার্কেট পেলাম, ওইখানে হাত মুখ ধুয়ে নাস্তা করলাম, তারপর শীত পড়ায় হয়ে শুয়ে থাকলাম ঘন্টা 2 রিল্যাক্স। তারপরে গেলাম, যাত্রা শুরু করলাম। সেই বালি ভাঙা রাস্তা, এটা সেটা ছেড়ে লাহোরের সবচেয়ে বেস্ট রোড, রাস্তাটার নাম বলতে পারবো না, আমেরিকান স্টাইলে তৈরি এই রাস্তাটা, প্রায় 200 কিলোমিটারের মতো। এই রাস্তা ধরে আমরা চলছি, কিন্তু চলতে চলতে এক জায়গায় গিয়ে পুলিশ আটকিয়ে দিল, বলে তোমার হেডলাইট জ্বলতেছে কেন? এই গাড়ির সিস্টেম, স্টার্ট দেওয়ার সাথে সাথে হেডলাইট অন হয়ে যাবে, এটা অফ করার কোনো সুযোগ নাই। ওকে, বললো যে ঠিক আছে যাও তোমরা। প্রতি মাইলে 3 রুপি করে বোধহয় দেওয়া হচ্ছে টোল। 2 কিলোমিটার হবে, কাউন্ট করে যে টাকা আসবে সেই টাকা পে করে তারপরে ওই রাস্তা থেকে বের হওয়া যাবে, তার আগে না। তারপর আমরা 300 রুপি টোল দিয়ে রাস্তা থেকে বের হয়ে গেলাম। ওই যে স্কোয়াড আমাদের সাথে ছিল, সে নিয়ে যে উঠালো তার নিজের আত্মীয়র বাড়িতে। তো ভালো, ওইখানে দুপুরবেলা খাবার দাবার হলো। তো এখন যতবার ওই গাড়িতে বাচ্চা টাচ্চা বা অন্য যে কেউ যে হাত দেয়, ততবার গাড়ি চিল্লে ওঠে, গাড়ি চিৎকার করে ওঠে। নানান ঝামেলা ঝঞ্ঝাট পার করে শেষমেশ আমরা ওয়াগা বর্ডারে পৌঁছালাম। ওয়াগা বর্ডারে পৌঁছে গাড়ি ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো যে এখানে গাড়িটা কাস্টমস এর হেফাজতে থাকবে। আমরা ওই স্কোয়াডের সাথে লাহোর শহরে চলে এলাম। চলে আসার পরে আমরা ওকে ওর টাকাটা দিয়ে দিলাম, 5,000 রুপি। দেওয়ার পরে সে আমাদের রাস্তা দেখিয়ে দিল যে যাও এই দিক দিয়ে যাও, সামনে হোটেল পাবা, ওই দিক দিয়ে যাও, সামনে হোটেল পাবা। শেষে একটু আপার লেভেলের হোটেলে ঢুকতে হলে একটু বেশি পয়সা দিয়ে। সকালবেলা উঠলাম, আমরা উঠে গাড়ির কাছে গেলাম, কাগজপত্র রেডি, এখন আমরা ঢুকবো ইন্ডিয়াতে। তো আমরা ইন্ডিয়াতে ঢুকলাম। ইন্ডিয়াতে ঢুকার সাথে সাথে পাকিস্তানের পার্ট থেকে ওদের যে বর্ডারের যে সিস্টেম আছে, ওই সিস্টেম মোতাবেক এন্ট্রি এক্সিট গুলো আছে সবগুলো বন্ধ করে লক করে দেওয়া হলো। আর আমাদেরকে বলে দেওয়া হলো যে আজকের জন্য আমাদের বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, এই বর্ডার কাল সকালের আগে খুলবে না। তো আমরা ইন্ডিয়ান পোর্শনে পৌঁছে যাওয়ার পরে ওরা এলো, আসার সাথে সাথে জিজ্ঞাসা করলো তোমার কার্নেট কোথায়, কার্নেট দাও। সেটা তো আপনি, কার্নেট তো আমার কাছে নাই। তারা বললো কার্নেট ছাড়া তোমার গাড়ি আমাদের দেশে চলবে না। তা এখন কি করব? তা এখন কিছু করার নাই, কালকে আমরা পুশব্যাক করে দেবো পাকিস্তানে, পাকিস্তান চলে যাও। কিন্তু পাকিস্তানে যাব, যে পাকিস্তানের ভিসার মেয়াদ শেষ। তাদেরকে কত রকম বুঝালাম, ওরা বললো ঠিক আছে তোমরা পাশে কোথাও গিয়ে রাত্রে থাকো, কাল দিনের বেলা আসো, পেপার টেপার রেডি করি, তারপর তোমাদের গাড়ি আমরা ডিটেনশনে রেখে দেবো, পরে এসে নিয়ে যাও। বর্ডারের বাইরে একটা হোটেলে এসে উঠলাম। বাইরে যখন আমরা এলাম তখন দেখি হাজার হাজার লোক রাস্তায় আসছে। এরা আসছে সবাই টাটু শো দেখতে। প্রতিদিন সন্ধ্যায় পাকিস্তান এবং ইন্ডিয়ার নোম্যান্স ল্যান্ডে টাটু শো হয়। 2 দেশের লোকেরা এখানে আসে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, এই টাটু শো দেখতে। আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে একটা রুমের মধ্যে ঢুকে গেলাম। 8টা বাজলো। 8টা বাজার সাথে সাথে পুরাপুরি নিস্তব্ধ হয়ে গেল এলাকাটা। এখন আর কিছু নাই এখানে, শুধু অন্ধকার ছাড়া। একদম মনে হচ্ছে একদম নিশুতি কারফিউ চলতেছে। রাতটা কাটলো। গাড়ির কাছে গেলাম বটে, কিন্তু গাড়ির একেবারে কাছে যেতে পারলাম না, দূর থেকেই দেখলাম। তোমার গাড়ি ডিটেনশনে, তুমি পরবর্তীতে এসে গাড়ি নিয়ে যাবা, এখন তুমি গাড়ি নিতে পারবা না। আর যদি তুমি চাও, আমরা এখনই পুশব্যাক করে দিচ্ছি পাকিস্তানে। তো আমি তাদেরকে বললাম দেখো আমার তো পাকিস্তানের ভিসা শেষ হয়ে গেছে, এখন পাকিস্তানের ভিসা নিতে হলে আমাকে যেতে হবে দিল্লি। বলে ঠিক আছে, তোমরা যদি মনে করো দিল্লি যাবো তো যাও। আমরা রাত্রে এলাম, অমৃতসরের স্টেশনে এলাম, ট্রেন ধরে এলাম দিল্লিতে। তো স্যাল বয় বললো যে ঠিক আছে, একটা কাজ করলে কেমন হয়, যে আমাদের এখন আর পাকিস্তানের ভিসা নেওয়ার দরকার নাই, আমরা গাড়ি ফেলাইতে বাংলাদেশে চলে যাই।
তারপর অর্থকড়ি সংগ্রহ করে তারপরে গাড়ি ডেলিভারি নিলে হবে, এখন যে অবস্থায় আছে এখানে থাক। তো ঠিক আছে, তাই হলো। আমরা টিকিট কিনলাম কলকাতা আসার। কালকা নামে একটা ট্রেন এলাম। সেই ট্রেনটা সারা রাস্তা অন্যান্য ট্রেনদেরকে সাইড দিতে দিতে সে নিজে সকাল 11টায় পৌঁছানোর কথা, পৌঁছলো রাত্রে 11:15। এখন রাত্র 11টায় এসে আমরা কোথায় যাব? হোটেলে উঠতে গেলে আবার 300-400 টাকা লাগবে, এইটাও আমাদের কাছে নাই। শেষে ওইখান থেকে আরেকটা ট্যাক্সি নিয়ে চলে এলাম শিয়ালদা স্টেশন, ইস্টার্ন গেট অফ ইন্ডিয়া। তো শিয়ালদা থেকে টিকিট কিনলাম, কিনে ট্রেনে উঠবো, প্ল্যাটফর্ম দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এর মধ্যে দেখি যে টিকিট টাকা যেগুলো পকেটে রাখা ছিল তা কেউ নাই, সবাই পকেট থেকে বের হয়ে গেছে। মানে পিক পকেট। কি করা, আবার টিকিট কিনে আনলাম। তো শেষে 1:30টা ট্রেনে উঠে বসলাম। বিচিত্র লোকের চেহারা, সে বিভৎস লোক, এক একটা এক এক সাইজের, মানে দেখলেই মনে হবে এরা স্বাভাবিক মানুষ না। তা না হলে রাত 2টা ট্রেনে 3টা ট্রেনে কেন চড়বে এরা? শক্ত হয়ে বসে থাকলাম। বিভিন্ন লোক আসে নামে ওঠে, একটা ভদ্রলোক পেলাম না যে এই লোকটা ভদ্রলোক। কেন, মানে এটা কেন মনে হচ্ছিল আপনার? দেখতে বিভৎস, হয় ড্রাঙ্কার, না হলে পাড় মাতাল, না হলে ড্রাগ অ্যাডিক্ট। সাধারণ অ্যাপিয়ারেন্স কারোর মধ্যে নাই, সবগুলো ডিফারেন্স। তো শেষ পর্যন্ত আমরা 3:30টার সময় এসে বনগা স্টেশনে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে একটা বেঞ্চের উপরে বসলাম। যে যেদিক থেকেই যায় না কেন, আমাদের দিকে একটু না দেখি কেউ যাচ্ছে না। এত রাতে এরা আজ অফিসে আসলে কোথা থেকে? এর মধ্যে একটা আন্ডার কভার পুলিশ অফিসার পেলাম। সে একটা ছোট বাচ্চা এসে সে আমাকে বলল যে তোমরা কি বাংলাদেশে যাবা না বাংলাদেশ থেকে আসছো? আমি বললাম বাংলাদেশে যাব। তোমরা কি ওই মাঠ পার হয়ে আইসো? এত রাতে আইসো কেন? তোর দরকারটা কি? বললো যে পুলিশ অফিসার ওখানে বসে আছে না, ও আমার শুনতে বাড়াইছে। তোরে বললাম যে আমরা লিগালি আসছি, তুই যা যে বল। তারপর সে যে তাকে বললো, তারপর সে আমাদের কাছে ফিরে এসে বলল যে তোমরা যেখানে বসে আছো এখানে বসে থাকবা, কেউ ডাকলেও এখান থেকে যাবে না, বা কেউ কিছু বললেও কিচ্ছু শুনবা না, তোমরা সকাল পর্যন্ত এখানে বসে থাকবা। তো আমরা তাই থাকলাম, আমাদেরকে কেউ অবশ্য ডাকেও নি। তারপর সকালে উঠে একটা স্কুটার নিয়ে বেনাপোল বর্ডারের দিকে রওনা হলাম। স্কুটারে উঠার আগেই এক দল এসে দাবি করে বসলে চাঁদা দাও। তো কিসের চাঁদা? অমক পূজার চাঁদা। তাহলে বললাম দেখো আমাদের অবস্থা খারাপ, আমাদের কাছে কোনো টাকা নেই, চাঁদা দেওয়া সম্ভব না। বললো এই রাস্তা দিয়ে চাঁদা না দিয়ে গেছে এমন একটা লোক তুমি ইতিহাসে খুঁজে পাবা না। আমি ঠিক আছে, ভালো কথা, তো একটা কাজ করো, ব্লেড নিয়ে আসো আর ট্রে নিয়ে আসো, আমার হাতে থেকে খানিকটা মাংস কেটে নাও। এ ওর দিকে চাকিয়ে বলে যে সারা ভিকেরি দা, ছেড়ে দে। বনগা যখন পার হচ্ছি তখন দ্বিতীয় টিম চাঁদা দাও। বলে কিসের চাঁদা? বলে এই ব্রিজ পার হয়ে যাচ্ছ তোমরা চাঁদা দিবা না, এটা কথা হলো? চাঁদা দাও। আমাদের কাছে তো কোনো পয়সাই নেই, চাঁদা দেবো কিভাবে? তোমরা আমাদেরকে পাগল পাইছো, তোমাদের কাছে পয়সা নেই, তোমরা বাংলাদেশে যাচ্ছ। তাহলে একটা কাজ করো, আমাদের কাছে যা ছিল সব তো কেড়ে কুড়ে নিয়ে চলে গেছে, যদি পারো তাহলে তোমরা এই স্কুটার ভাড়াটা দিয়ে দাও, আমরা তোমার নাম কীর্তন করতে করতে বর্ডার পর্যন্ত পৌঁছে যাবো, যদি পারো তো দাও। তারপরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মাইল 3 এসে আরেক গ্রুপ এসে জুটলো। তাহলে টাকা নেই তো কি হয়েছে, ব্যাগের মধ্যে যা আছে একটা তাই দাও। বলে ব্যাগের মধ্যে আছে ল্যাপটপ। আমি তোমার ল্যাপটপ দিব? বলে যে তোমরাই প্রথম লোক যারা আমাদের ফাঁকি দিয়ে যাচ্ছ। এটা কোন রাস্তা বললেন, আরেকবার রিপিট করুন। এটা হচ্ছে পেট্রাপোল। বনগা স্টেশন থেকে বাংলাদেশের বেনাপোলে আসতে যে রাস্তাটা, এটা সেই রাস্তা। এই রাস্তাটাকে ওরা বলে পেট্রাপোল। প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যায়। এমন একটা লোক নাই তার কাছ থেকে এরা চাঁদা আদায় না করে ছাড়ে। ওকে, আমরা পৃথিবীর বিভিন্ন দেশের কথা শুনেছি, এখানে ইরানের কথা এসছে, এখানে তুরস্কের কথা এসছে, এখানে ইউরোপের বিভিন্ন দেশের কথাবার্তা এসছে, এবং তুরস্কও কিন্তু এই ধরনের একটা আচরণ করলো আমরা দেখলাম এখানে, এবং অন্যান্য দেশগুলোর কথাও আমরা এখানে শুনলাম, পাকিস্তানের কথা আমরা কিছুটা শুনেছি, এখানে ইন্ডিয়ার কথা আমরা শুনছি। বিভিন্ন দেশের আচরণগুলো আমরা জানার চেষ্টা করছি, কোথায় কি হয়, বিশেষ করে রোড হাইওয়েতে কি হয়। অদ্ভুত এক অভিজ্ঞতা। তারপরে আমরা এলাম বেনাপোল বর্ডারে। ওরা এসে বললো কি যে তোমাদের কাছে কোনো ইন্ডিয়ান টাকা আছে, যদি টাকা থাকে দাও, যদি আমাদের না দাও বর্ডারে যদি ধরা পড়ে পুলিশ কেড়ে নেবে, আর আমাদের দিলে আমরা কিছু বাংলা টাকা দিয়ে দেবো, অর্থাৎ বাংলাদেশ টাকা দিয়ে দেবো। শেষমেশ দিলাম যত সামান্য, আর বাকিটা দিলাম না, যে আমার তো আবার ইন্ডিয়াতে আসতেই হবে। এলাম চেক পোস্টে, ওই ইন্সপেক্টরকে বুঝালাম যে আমরা এই কাজে এসেছি, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই। তো ভদ্রলোক
ভদ্র আচরণ করলো আমাদের সাথে, আমাদের ব্যাগ বুক কিছু চেকও করলো না, আমাকে সিল সাপোর্ট মেরে ছেড়ে দিল। এলাম বাংলাদেশে এসে দুঃখ কষ্ট মনে হচ্ছে 50% লেস হয়ে গেল, অনেক ভালো লাগলো। চমৎকার একটা সময়, এবং এই সময় আপনাকে আরেকবার মনে করে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিওতে। ফেসবুকে মিস্টার সাত্তারকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, কারণ অনেকেরই উনি যে দেশগুলোর কথা বলছেন ওখানে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, ওনার অভিজ্ঞতার সাথে অনেকের অভিজ্ঞতা মিলে যাবে। ইনি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে পাকিস্তান এবং ইন্ডিয়ার মাঝামাঝি এবং ইন্ডিয়াতে প্রবেশ করেছেন, করার পরে একটা বড় সমস্যায় পড়েছেন, সেই সমস্যা থেকে তিনি বাংলাদেশে এসেছেন, সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য এরকম একটা জায়গাতে আমরা রয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং ওখানে মিস্টার সাত্তারকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস বা প্রশ্ন করতে পারেন, এবং তার ছবিও দেওয়া হয়েছে, স্টুডিও পিকচার, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন। ওকে, তারপরে মানসিক ভাবে একদিকে যতটা খারাপ লাগছিল, আরেকদিকে ততটা ভালো লাগছিল যে আমার নিজের দেশে এসে গেছি। এরপরে গাড়ি ছাড়া আমরা এলাম, এই যে মনের মধ্যে কষ্টটা, এটা তো রয়ে গেছে। ঢাকাতে এসে অনেকের সাথে কথাবার্তা বললাম, কি করা যাবে, কেউ কোনো কিছু সুষ্ঠু। কার্ডেরটা কি কোনোভাবে জোগাড় করা সম্ভব ছিল না? ওই সময় ছিল না, যেহেতু টাকা ছিল না। আচ্ছা, আপনি ফ্যামিলির সাথে তো যোগাযোগ করতে পারেন ওই সময়? হ্যাঁ পারতাম, কিন্তু লাভ হতো না, ফ্যামিলিও আপনাকে ওই পরিমাণ অর্থ দিয়ে সাপোর্ট করতে পারতো না। ওকে, তারপর শেষমেশ এখানে এসে সংবাদ সম্মেলন করলাম, কত কিছু করলাম, কতজনের কাছে গেলাম, আসলে কোনো কিছুতেই কিছু হলো না। শেষমেশ নিজের একটি মাত্র বাড়ি ছিল, বাড়িটা বিক্রি করে দিলাম। এই বাংলাদেশের এই টাকাটা নিয়ে আমি ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে গিয়ে গাড়িটা রিলিজ করলাম, ওদেরকে ফাইন দিতে হলো 101 লক্ষ রুপি। তারপর ওর গাড়িটা পুশ করলো পাকিস্তানে। লাহোরের ওয়াগা থেকে গাড়িটা ডেলিভারি নিয়ে একটা স্কটের সাহায্যে গেলাম করাচি পোর্টের উদ্দেশ্যে, প্রায় 1400 কিলোমিটার। এই স্কট আমাকে রাস্তাতে এত কষ্ট দিয়েছে চিন্তাই করা যায় না। আমাকে নো রেস্ট, নো স্লিপ, নাথিং এলস। হাও দাও গাড়ির মধ্যে বসে গাড়ি ড্রাইভ করো। 22 ঘন্টা গাড়ি চালানোর পরে আমি নিজেই ফেড আপ, 100% ঘুমিয়ে গিয়েছি। আর একজন ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে গাড়ির কি হয়? এই গাড়িটা একটা কন্টেনার ক্যারিয়ারের পিছনে মেরে দিয়েছে। তো মেরে দেওয়ার সাথে সাথেই তখন গাড়িতে আমি একা আর ওই স্কট। যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন সে গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে বুক ধরে বসে পড়ে বলতেছে সে মারা গিয়েছে। আমি ঠিক আছে, গাড়িতে ইন্স্যুরেন্স করা আছে, তোমার কোনো সমস্যা নাই। তোমার কোনো অসুস্থতা থাকে আর যদি ধরা পড়ে তোমাকে বিনা খরচে চিকিৎসা দিয়ে আবার ফেরত নিয়ে আসবে। আর যদি তোমার কোনো রোগ না থাকে, অসুস্থ না থাকে, সমস্ত খরচ, ডাক্তারের খরচ, প্লেনের খরচ সব তোমার থেকে আদায় করে নিবে। তুমি রাজি আছো? আমি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিকে তোমার নাম পাঠাই। তখন সে তাড়াতাড়ি তার চেহারা বদলে গেল এবং সে কথা বদলে ফেললো। এর মধ্যে ওই ড্রাইভার এসে পড়লো, ট্রাকের ড্রাইভার। আসার পরে ও তাড়াতাড়ি উঠে বলতেছে সব এর দোষ, ঘুমিয়েছিল, গাড়িতে ঘুমিয়েছিল। এর মধ্যে পুলিশ আসলো। পুলিশ আসার পরে ওর সাথে অনেক কথাবার্তা বললো যে আমাদের মেহমান, এদেরকে মাফ করে দাও। তো বললো আমি মাফ করলে তো হবে না, মালিক মাফ করবে না। তো ঠিক আছে, মালিকের কাছে ফোন লাগাও। মালিকের কাছে ফোন লাগানোর পরে মালিকের সাথে পুলিশের কি কথা হলো জানি না। তো পুলিশ আমাকে বললো তুমি একটা কাজ করো, ওর 2000 রুপি দিয়ে দাও, আর ও তোমার গাড়িটা গ্যারেজ পর্যন্ত নিয়ে দেবে যেখানে তোমার গাড়িটা মেরামত করা যায়। তো ওই পর্যন্ত সে নিয়ে দিলে ওর 2000 রুপি দিয়ে দিলাম। আর একটা গ্যারেজে গাড়িটা কোনো মতে চলতে পারে এমন অবস্থা করে সে বললো যে আস্তে আস্তে 40 কিলোমিটারের নিচে যাও, আর ওই 20 মিনিট পর রেডিয়েটর পানি দাও। এই দিতে দিতে তুমি 100 পৌঁছে যাওয়া করাচি পোর্টে। তো ঠিক তাই হলো। ওখান থেকে সেই ভাঙা গাড়ি কন্টেনারে তুলে দিলাম, দিয়ে আমি প্লেনে ঢাকা চলে এলাম। গাড়িটা চিটাগাং পোর্টে কন্টেনার সহ এসে আটকে থাকলো। গাড়িটা আসার আগেই আমি ঢাকা আইসিডি তে গিয়ে কাস্টমস কমিশনের সাথে কথা বলি যে এই অবস্থা, আমার গাড়িটা এসছে, আমি অল্টো এসছি, আমার গাড়িটা চিটাগাং পোর্টে আসবে। তো আমার গাড়িটা কিভাবে বাংলাদেশে প্রবেশ করবে এই ব্যাপারে সাজেশন দিলে আমার খুব ভালো হয়। কত সালে এটা? 2009 সালে? 2010 সালের মে মাসে। ওকে, 2010 সালের মে মাসে। উনি বললেন যে টেম্পোরারি ইম্পোর্ট পারমিট পেলেই গাড়িটা বাংলাদেশে প্রবেশ করতে পারবে। তো এটা কোথায় পাওয়া যাবে? চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের কাছ থেকে এটা নিতে হবে। আমি একজন এমপি রিকমেন্ডেশন নিয়ে তার কাছে গেলাম। তো তারা বললেন যে এটা এখানে নয়, এটা নিয়ে যাও বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় যদি অনুমতি দেয় তাহলে আমরা ওই সার্টিফিকেট ইস্যু করব। এবং তারা প্রতিদিন আমাকে যে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেক্রেটারিয়েটে যেতে হয়েছে। ঢোকার জন্য গেট পাস চাই, আর গেট পাসের জন্য অন্য কিছু চাই। সেই অন্য কিছুটা দিয়ে প্রতিদিন আমাকে ওই সেক্রেটারিয়েটে ঢুকতে হয়েছে। আপনি ক্লিয়ার করে বলেন, অন্য কিছু মানে আপনার কাছ থেকে ঘুষ চেয়েছে, আপনাকে ঘুষ দিতে হয়েছে। কত টাকা দিতে হতো আপনাকে? 200 টাকা প্রতিদিন। আপনাকে 200 টাকা করে দিতে হলে মাসে 6 থেকে 7 হাজার টাকা আপনার এটার পিছনে ব্যয়। গেট পাসের জন্য গেছে।
তো আরো অন্যান্য কিছু আছে, সেগুলো আমার মনে হয় না বলাই ভালো। ওকে। এইভাবে 4-5 মাস ঘোরার পরে ওই চিঠিটা পেলাম। চিঠিটা পাওয়ার পরে ওইটা নিয়ে আমি গেলাম চিফ কন্ট্রোল অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের কাছে। গেলে উনি ওই টেম্পোরারি ইম্পোর্ট পারমিট ইস্যু করলে ওটা নিয়ে আমি চিটাগাং পোর্টে গেলাম। চিটাগাং পোর্টে যাওয়ার পরে পোর্ট অথরিটি বললো, দিস ইজ নট ফর ইউ, দিস ইজ ফর দ্য ফরেনার্স। আমি বললাম, হু আই এম? আমি তো বাংলাদেশি পাসপোর্টে আসিনি, আমি তো ক্যানাডিয়ান পাসপোর্টে আসি, তাহলে আমি ফরেনার হলাম না কেন? বললো, নো ইউ আর নট। তাহলে আমাকে এখন কি করতে হবে? তো এনবিআর যান। তো এনবিআর এলাম। এনবিআর এসে দরখাস্ত করলে ওরা একটা চিঠি লিখে দিল কাস্টমস শ্রীলঙ্কাকে যে এই গাড়ির সম পরিমাণ ব্যাংক গ্যারান্টি রেখে গাড়িটা ছেড়ে দেওয়া হোক। তো তারা একটা রাফ এস্টিমেট করে আমাকে দিল, তাতে 1 কোটি টাকা গ্যারান্টির কথা বলা হলো। ব্যাংক গ্যারান্টি আপনাকে কেন দিতে হবে? এই গাড়িটা বাংলাদেশে প্রবেশ করতে হলে এই 1 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে অ্যাজ এ সিকিউরিটি। এটা শোনার পরে তো আমার মাথায় বাস পড়ার মতো অবস্থা। যার পকেটে 1 টাকা নাই সে 1 কোটি টাকা কিভাবে দিবে? আপনি ততদিনে কার্নেটটা ওকে করেছেন? না, কার্নেট তখন ওকে হয় না, তখন ওকে হয়নি, আন্ডার প্রসেস। ওকে। আবার এনবিআর গেলাম। এনবিআর অপারগতা প্রকাশ করলো, একটা চিঠি লিখে জানালো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। গাড়িটা তখন কোথায়? তখন কাস্টমস চিটাগাং। ওকে। কি করব? সংবাদ সম্মেলন করলাম, বিভিন্ন নেতা নেত্রীর কাছে গেলাম, মন্ত্রীর কাছে গেলাম, সবাই আশ্বাস দেয় হ্যাঁ। আপনার সংবাদ সম্মেলন করার পরে পেপার পত্রিকাতে নিউজ হয়েছিল এটা? হ্যাঁ, এগুলো সারা কাগজে, রেডিওতে, টিভিতে এসেছিল। তার কপি আমার কাছে সবই আছে। হ্যাঁ, আমরাও দেখেছি এবং দেশের শীর্ষ দৈনিকগুলোতেও এটা নিয়ে এসেছে। বেশ কিছু সবগুলোই আছে। কত সালে এটা? 2010 সালে। 2010 সালে। ওকে। জীবন থেকে একটার পর একটা মাস বছর জুড়ে যাচ্ছে। শেষমেশ এলাম ঢাকা ইউনিভার্সিটির ভিসি স্যারের সাথে দেখা করলাম। এখানে ওনার ফটো আছে। আমি একটা টি শার্ট ওনাকে দিয়েছিলাম ওই সময়। তো উনি আমাকে পাঠালেন, যিনি চেয়ারম্যান হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্টের যিনি হেড, উনি বললেন যে কদিন পরে উনার দপ্তরে একটা অনুষ্ঠান হবে, ওখানে পর্যটন মন্ত্রী আসবেন, আমি যেন ওখানে থাকি ওই দিন এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে। তো আমি খুব আগ্রহিত হয়ে ওখানে থাকলাম, কিন্তু মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার সুযোগ নাই। উনি 2-1টা কথা বলে বের হয়ে গেলেন, বলে উনি অন্য কোথাও বিজি আছেন, এখানে সময় দিতে পারবেন না। শেষমেশ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষক সবাই মিলে আমার জন্য মানববন্ধন করলেন, শহীদ মিনারে অনশন করলেন, তারপরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করলেন এবং স্মারকলিপি প্রদান করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আসলে কিছুই হলো না, আউটপুট 0। আমি 4-4টা চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রপ দিয়েছি, একটিরও কোনো রেসপন্স পাইনি এখনো পর্যন্ত। না। আপনি যে চিঠিগুলো লিখেছেন সেই চিঠিটা আছে? হ্যাঁ। আপনি চিঠিটা একটু দেবেন? প্রাইম মিনিস্টারকে লেখা চিঠিটা। হ্যাঁ, এটাই সেই চিঠি। আমি একটু সবার জ্ঞাতার্থে এটা একটু শোনাতে চাই আপনাদেরকে। উনি যে চিঠিটা দিয়েছিলেন, এই চিঠিটা বলছেন আপনি 4-4টা চিঠি দিয়েছেন এবং আপনি নিশ্চিত নন যে তার কাছে গিয়েছে কিনা। আমি এইভাবে রিসিভ করে নিয়ে এসেছি, কিন্তু আমি জানি না আদৌ প্রাইম মিনিস্টারের হাতে পৌঁছেছে কিনা। এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি ডাক গ্রহণ এবং বিতরণ শাখা গ্রহিতা স্বাক্ষর আছে 31/3 তারিখে তিনি এটা রিসিভ করেছেন। এটা হচ্ছে লাস্ট লেটার। এবং আপনারা জানেন যে মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গাতে দেখি যে পত্র পত্রিকাতে বিভিন্ন জায়গাতে যেটা হয় যে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লেখেন অনেকেই। তো সেইভাবে আমরা জিনিসটাকে একটু উপস্থাপন করতে চাই আপনার কাছে খুব ছোট্ট করে। উনি চিঠির মাঝখানে যে জিনিসটা বোল্ড করে দিয়েছেন, হয়তো মূল জিনিসটা দেখার জন্য এটা উনি সম্বোধন করেছেন এবং বিষয় ছিল যেটা যে বরাবর মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা। বিষয়টা ছিল সড়ক পথে গাড়ি চালিয়ে বিশ্ব ভ্রমণে আসা প্রথম বাংলাদেশি মুক্তিযোদ্ধার গাড়ি বাংলাদেশ কাস্টমস থেকে ছাড় করিয়ে বাংলাদেশের সাময়িক প্রবেশ এবং বিশ্ব ভ্রমণে বের হয়ে যাওয়ার অনুমতি প্রসঙ্গে। অনেক বড় কথা এখানে লেখা আছে, মহত্তম। আমরা একদল বাংলাদেশি, এটা কি কানাডিয়ান? ঠিক আছে, ক্যানাডিয়ান হবে। ক্যানাডিয়ান সড়ক পথে গাড়ি চালিয়ে 2009 সালের 2 আগস্ট কানাডা থেকে প্রোটেক্ট এনভায়রনমেন্ট, সেভ দ্য ওয়ার্ল্ড, ডায়াবেটিস অ্যাওয়ারনেস এবং ইউএনও স্লোগান রোড সেফটি ফর অল, এসব স্লোগানে বড় হরফে গাড়িতে লিখে লাল সবুজ পতাকা উড়িয়ে একটি মহৎ উদ্দেশ্য সামনে রেখে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য বিশ্ব ভ্রমণে বের হয়ে ইউরোপের 22টি দেশ ঘুরে তুরস্কে এসেছিলাম। এরপর তুরস্কের মহাসড়কে পুলিশ বেশি ডাকাতের কবলে পড়ে সাথে থাকা সমুদয় ডলার, পাউন্ড, ইউরো এবং গুরুত্বপূর্ণ কাগজাদি হারিয়ে অনেক কষ্টে ইরান হয়ে পাকিস্তানে আসি, পরে পাকিস্তান হয়ে বাংলাদেশে আসি 29/5/2010-এ। কার্নেট ডি পাস আন্তর্জাতিক ডকুমেন্ট ডাকাতি হয়ে যাওয়ায়, ভারতে প্রবেশ করতে না দেওয়ায় ভারতের আটারি বর্ডার থেকে ফেরত এসে আমাদের বিশ্ব ভ্রমণের গাড়িটি করাচি বন্দর থেকে জাহাজে তুলে দিয়ে আমরা প্লেনে ঢাকা চলে আসি। বাংলাদেশে এসে ঢাকার কমলাপুর আইসিডি কাস্টমসে খোঁজ নিয়ে জানলাম আমাদের বিশ্ব ভ্রমণের গাড়িটি কিভাবে বাংলাদেশে প্রবেশ করবে। তারা বলেন প্রধান আমদানি নিয়ন্ত্রকের কার্যালয় থেকে অস্থায়ী আমদানি পত্র পেলেই হবে। প্রধান আমদানি নিয়ন্ত্রকের কার্যালয়ে গেলে তারা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। 3-4 মাস ঘুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাই। এই অনুমতি পত্র নিয়ে চট্টগ্রাম বন্দরে কাস্টমসে গেলে তারা বলেন এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। তাহলে আমাদের কি করতে হবে জিজ্ঞাসা করায় তারা বলেন এনবিআর যেতে। এনবিআর গেলে তারা অনুমতি দিলেন 8, 9, 10 তারিখে। এতে বলা হলো গাড়ির ট্যাক্স সহ বাজার মূল্যের সমপরিমাণ অর্থ ব্যাংক গ্রান্টি দিয়ে গাড়ি ছাড়িয়ে নিতে।
এই ব্যাংক গ্রান্টের পরিমাণ 1 কোটি টাকা, যা আমাদের পক্ষে দেয়া মোটেও সম্ভব নয়, কারণ তুরস্কের মহাসড়কে পুলিশ বেশি ডাকাতের কবলে পড়ে যথাসর্বস্ব খুইয়ে শূন্য হাতে বাংলাদেশ এসেছি, যা তুরস্কের বাংলাদেশ এম্বাসিও জানেন। বর্তমানে গাড়ির পোর্ট রেন্ট সহ বিভিন্ন খরচ এবং কন্টেইনার ভাড়া বাবদ অনেক টাকা ড্যামারেজ এসছে। আমি কিভাবে এই বিশাল অঙ্কের ঋণের বোঝা পরিশোধ করব? প্রথমেই যদি বলে দেওয়া হতো যে তোমরা কার্নেট ডি পাস ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, তাহলে আমরা অন্য কোনো দেশে চলে যেতাম। আজ আমাদের জীবন থেকে 30টি মাস সময় হারিয়ে যেত না, আমাদের এত বড় ঋণের বোঝাও বইতে হতো না। এতদিনে আমরা বিশ্ব ভ্রমণ শেষ করে কানাডা ফেরত যেতে পারতাম এবং গিনিস বুকে নাম লিখিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারতাম। তাই এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। এই গাড়ি ছাড়া আমাদের বিশ্ব ভ্রমণ ব্যর্থ হবে। বিশ্ব ভ্রমণ আমাদের স্বপ্ন, এই স্বপ্নের মৃত্যু ঘটলে আমরাও মারা যাব। এক গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি নিয়ে বিশ্ব ভ্রমণ করলে গিনিস বুকে নাম লেখানো যাবে না, এটা তাদের পূর্ব শর্ত। তাই আপনার কাছে আমরা একান্ত অনুরোধ, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, প্রাক্তন ছাত্র লীগার হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, বিশ্বব্যাপী লাল সবুজ পতাকার বাহক হিসেবে আপনি আমাদের বাঁচান। এখানে অনেক বড় বড় কথা আছে এবং সংবাদ করেছেন আপনারা, যেটা বলেছেন যে এ নিয়ে সম্মানীয় দৈনিক প্রথম আলোর 10/11/10 প্রথম পৃষ্ঠায় সচিত্র প্রতিবেদন, বিশ্ব ভ্রমণকারীর বাংলাদেশ দর্শন, সম্পাদকীয়তে আমলাতন্ত্র তোমাকে সালাম, 27/11/10 ছুটির দিনে এবং ইত্তেফাক, সমকাল, দৈনিক জনতা, জনকণ্ঠ, দিনকাল, বাংলাদেশ প্রতিদিন প্রভৃতি কাগজেও প্রচারিত হয়েছে। এছাড়া দিগন্ত টেলিভিশন, সংবাদ, ইনসাইড স্টোরি, এটিএন নিউজ প্রায় 45 মিনিট কাল নিউজ আওয়ারে সরাসরি প্রচারিত হয়েছে, যা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি এবং ফ্যাকাল্টি অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকগণ সম্মিলিতভাবে একাধিকবার সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ নানাবিধ কর্মসূচি পালন করেছেন। কিন্তু এত সব করা সত্ত্বেও কোনো লাভ হয়নি, গাড়িটি ছাড়া পায়নি। আজ পর্যন্ত পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। সেই সাথে প্রতিদিন বেড়ে চলেছে ঋণের বোঝা। আপনিও আপনার সদাশয় সরকার নিশ্চয়ই চান না এদেশে এসে এদেশেরই সন্তান একজন মুক্তিযোদ্ধা এবং বিশ্বব্রাজক ধুকে ধুকে তিলে তিলে মারা যাক। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনি বাংলাদেশ কাস্টমস, পোর্ট ড্যামারেজ ও কন্টেইনার ভাড়া সহ বিভিন্ন করাদি মাফ করে আমাদের গাড়িটি ছাড় করে সাময়িকভাবে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিন। আমরা সামান্য কিছুদিন বাংলাদেশ ঘুরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার সকল উপাদান সংগ্রহ করে বিশ্ব পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করার মাধ্যমে বিশ্বের বাকি দেশ ঘুরে কানাডা ফিরে যাব। উল্লেখ্য যে এই গাড়ি ছাড়া আমাদের কানাডা ফেরত যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে, কারণ আমরা কানাডা অটোমোবাইল অ্যাসোসিয়েশনের কাছে দায়বদ্ধ এ গাড়ি ফেরত নিয়ে যেতে হবে। পরিশেষে উল্লেখ্য যে আমরাই প্রথম বাংলাদেশি দল এবং একই সাথে প্রথম এশিয়ান যারা সাহসের সাথে মৃত্যু ঝুঁকি সহ নানাবিধ বিপদের হাতছানি উপেক্ষা করে সড়ক পথে গাড়ি চালিয়ে বিশ্ব ভ্রমণের মতো এত বড় একটি কাজ করার উদ্যোগ নিয়ে রাস্তায় নেমে বিশ্বের 3/1 অংশ ঘুরে বাংলাদেশে এসেছি। একই সাথে বাংলাদেশ পর্যটন মন্ত্রী 25/10/11 আমাদের সম্মাননাও দিয়েছেন। এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে এটা শুধু আমাদের ব্যক্তিগত ব্যাপার নয়, এটা বাংলাদেশ ও জাতীয় ব্যাপার, যা লাল সবুজ পতাকা বিশ্বব্যাপী ঘুরে বয়ে আনবে দেশের জন্য বিরল সম্মান এবং বিশেষ পরিচিতি, যা ইতিপূর্বে কোনো বাংলাদেশী করতে পারেনি। এছাড়া আমরা এই ভ্রমণের মাধ্যমে দেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাণী নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ এবং বিশ্ববাসীর নিকট পৌঁছে দিতে চাই। বিনীত মোহাম্মদ আব্দুস সাত্তার, প্রধান সংগঠক, সড়ক পথে গাড়ি চালিয়ে বিশ্ব ভ্রমণ 2009। ইমেইল তিনি দিয়ে দিয়েছেন তার, এবং ওয়েবসাইট আছে তার একটি, আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে এখন দেখতে পারেন তার অ্যাক্টিভিটিস গুলো, www.worldtourbyroad। আমি স্পেলিংটা করে দিচ্ছি, WORLDTOURBYROAD.com, অর্থাৎ www.worldtourbyroad.com। এই হলো চিঠি। এবং আপনার শেষমেশ অবস্থা একটু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এখন আপনি আসলে কিভাবে কি করছেন? 2 বছর যাবত আপনার গাড়ি কাস্টমসে আটকানো আছে এবং প্রতিদিনই আপনি সচিবালয়ে দৌড়াচ্ছেন। বিভিন্ন কর্তা ব্যক্তি, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, বিভিন্ন মন্ত্রী এবং নেতাদের বাসায় যাচ্ছি, তাদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি। তারা বলছে হ্যাঁ করে দেবো, কালকে আসো, আগামী দিন আসো। এই করে ঘুরতে ঘুরতে এক একজনের পিছনে 1 মাস, 2 মাস, 3 মাস চলে আসছে। আসলে শেষমেশ বলতেছে কি, ও আমি বিজি, আমি এটা করতে পারবো না, অন্য কারো কাছে যাও। ঘুষ টুস কেমন দিতে হয়েছে এ পর্যন্ত? টু বি অনেস্ট, আপনি আজকে এমন একটা প্ল্যাটফর্মে আসছেন, আপনাকে স্বীকার করতে হবে। এটা যদি মনে করেন যে না, যে আমার এখনো পসিবিলিটি আছে ওই ঘুষের জায়গাটা থেকে হোক, যে কোনো জায়গাটা থেকেই হোক আমাকে বের করে নিয়ে আসার সুযোগ আছে, সুতরাং আমি অনুষ্ঠানে স্বীকার করবো না। আমার মনে হয় যে ওই পোলাইটনেসের জায়গাটা থেকে বা ওই কনজারভেটিভিজমের জায়গাটা থেকে আপনার বের হওয়া উচিত, কারণ আপনি যেই ডিফিকাল্টি ফেস করেছেন সেই ডিফিকাল্টির জায়গাটা থেকে তো এটা চরম অন্যায়। যদি আপনি আপনার জায়গা থেকে, আমাদের যে বিউরোক্রেসির যে রেড টেপিজম আমরা পড়ে থাকি, অ্যাজ এ স্টুডেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমি 8 বছর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি, আমি জানি রেড টেপিজমটা কি, এবং আমার মনে হয় দেশের প্রত্যেকটা মানুষ জানে যে আসলে লাল ফিতার দৌড়ত্ব আসলে কতটুকু। আপনি আপনার জায়গাটায় যদি স্ট্রিক্ট থাকেন, সৎ থাকেন, অনেস্ট থাকেন, তাহলে আপনার সাথে যেটা করা হচ্ছে সেটা তো অন্যায়, সেটা সব মানুষই জানে। তো এই অন্যায় থেকে বের হয়ে আসার জন্য আপনি কি পরিমাণ অন্যায় করেছেন, মানে ঘুষ টুসের ব্যাপার, এটা একটু ক্লিয়ারলি বলেন। আসলে অনেস্টলি আমি নিজে হাতে কাউকে কিছু দিতে চাইনি, কিন্তু কখনো কখনো দিতে হয়েছে। কিন্তু তারপর আপনার কাজটা হয়নি? তারপরেও কিছু হয়নি, যদিও তারা বলছেন যে হ্যাঁ 100% করেই দিব,
আগাম টাকা চাই, আগাম টাকা হবে না, অ্যাটলিস্ট 50% চাই, তা এখন 50ও হবে না, তো কিছু না কিছু তো দিতেই হবে, না হলে হবে না। আপনি যে বললেন ঋণের ব্যাপারটা, এই ঋণটা কিরকম আসছে? পোর্ট ড্যামারেজ আসছে প্রায় 20 লক্ষ টাকা। এটা কি আপনাকে দিতে হয়েছে এখন পর্যন্ত? এইটা যেহেতু এই গাড়িটা এখানে পড়ে আছে, এই পোর্ট ড্যামারেজ স্বরূপ তাদেরকে এটা দিতে হবে, তা না হলে তারা গাড়ি ছাড়বে না। ইচ্ছা করলে তারা মাফ করে দিতে পারেন, মাফ করে দেওয়ার প্রভিশনও আছেন। এখন তারা মাফ করবেন কি করবেন না, এটা তো সরকারের ব্যাপার। আপনার গাড়ির কি পরিমাণ ক্ষতি হয়েছে এই কয়দিনে? আমার গাড়ি কমপ্লিটলি ড্যামেজড, তার 4টা চাকা একটাও নাই, মানে অল বসে গেছে, ব্যাটারি শেষ হয়ে গেছে, তারপরে সামনের যে বাম্পার এবং ইঞ্জিন কভার টভার মিলে যেটা থাকে সেগুলো তো উড়ে গেছে, সেগুলো নাই, বৃষ্টি রোদের মধ্যে হয়ে পড়ে থাকে। হ্যাঁ, ওই অবস্থাতে ওখানে পড়ে আছে। এটা নিয়ে আমি আদৌ যেতে পারবো কিনা আল্লাহ পাক জানে। এখন একটা চায়রা না, দ্যাট ইজ একটা কোয়ার্টার চায়রা না, এই দেশে 16 কোটি মানুষ, সৎ মানুষ, হৃদয়বান মানুষ, জেনারাস মানুষ, তারা যদি একটা করে চায়রা না পয়সা দেয় তাহলে টোটাল কত হয়? 4 কোটি টাকা হয়। একটা গাড়ি দিয়ে বিশ্ব ট্যুর করিয়ে আনতে কি 4 কোটি টাকা খরচের দরকার আছে? নাই। তাহলে কিন্তু তাবৎ সমস্যার সমাধান হয়ে যায়। আমি এই জায়গাটা থেকে আমি আপনাকে বরং বিরতই করতে চাই। কেন করতে চাই? আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে, কেন বাংলাদেশ সরকার করবে না? আপনার অপরাধটা কি? আমি আপনার সাথে একমত। আমার অপরাধ কি এটা যদি আমি জানতাম তাহলে তো আমি তার সংশোধন করার চেষ্টা করতাম। বাংলাদেশের মানুষ আপনার জন্য যেটা করবে সেটা তো যদি করে, তাহলে তো এক ধরনের আপনার প্রতি যে অন্যায়টা করা হলো সেটাকে এক ধরনের প্রশ্রয় দিতে হলো। আপনি যে কথা বলছেন যে ধরনের সাহায্য করার ব্যাপার, সেটা যদি আমরা করি আমাদের জায়গাটা থেকে, তাহলে তো এক ধরনের প্রশ্রয় দিতে হলো। আপনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বের হয়েছেন, আপনি মুক্তিযোদ্ধা, আপনি বাংলাদেশটাকে নতুন করে সারা দুনিয়ার বুকে চেনানোর জন্য আপনি যে মহৎ উদ্দেশ্যটা নিয়ে বের হয়েছেন, সেটার পিছনে আপনি আপনার সারা জীবনের সঞ্চয় ব্যয় করেছেন, সবকিছু বের করেছেন। আপনি পৃথিবীর 27টা দেশ ভ্রমণ করে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাকি দেশগুলো আপনাকে আটকে রাখেনি, বাকি দেশগুলো আপনাকে কোনো সমস্যা করেনি। আপনি নিজ দেশ, আপনি বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আপনি বাংলাদেশে আসার পরে আপনি এই সমস্যাটায় পড়লেন, এবং সেই সমস্যায় পড়ার পরে মিডিয়া আপনাকে নিয়ে লেখালেখি করলো, আপনাকে নিয়ে হইচই হলো, আপনাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছেলেমেয়েরা অনশন করলো, মানববন্ধন করলো, তারপরও বাংলাদেশ সরকার আপনাকে ছাড়লো না, এখন পর্যন্ত আপনাকে ছাড়ে নাই। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার অপরাধটা কি? আপনি তো একটা মহৎ উদ্যোগ নিয়ে বের হয়েছিলেন, তাহলে আপনি যে কাজটা করেছেন সেটার জন্য এখন যদি বাংলাদেশের মানুষ আপনাকে সাহায্য করে, ছোটখাটো বিষয়ে যদি সাহায্য করে, তাহলে তো এক অর্থে বাংলাদেশ সরকার আপনার সাথে যে আচরণটা করলো সেটাকে এক ধরনের বৈধতা দেওয়া হলো। তারা কেন আপনার সাথে সে আচরণটা করবে? আমি জানি না কেন আমার সাথে এই আচরণটা করা হলো। আমি একটা উদাহরণ বলতে পারি। গত 23শে জানুয়ারি জার্মানি থেকে একটা গাড়ি এসেছে। সে গাড়িটা একটা মন্ত্রীর ভাইয়ের, কারো না কারো, আমি নাম বলছি না, ওই মন্ত্রী নিজে ফোন করে এনবিআর কে বলেছে গাড়িটা ছেড়ে দাও। তখন আমি এনবিআর এ বসেছিলাম। যে অফিসারকে ফোন করে বলা হলো, সে অফিসারের সাথে আমার মোটামুটি অনেক দিনের এই প্রতিদিন যাওয়া আসাতে একটা গুড রিলেশন তৈরি হয়ে গেছে। তো উনি আমাকে পরে বললেন যে দেখো, মন্ত্রী ফোন করে বলতেছে তার গাড়িটা ছেড়ে দেওয়ার জন্য। তাই আমি বললাম, মন্ত্রী বলেছেন যখন, তখন তো আপনাকে ছেড়ে দিতেই হবে, দেন ছেড়ে। তো না, এই জন্য আমি আপনাকে বলছি যে একই লেভেলের গাড়ি তো আপনারও, আপনার যে গাড়ির যে কাগজপত্র আছে এই গাড়িরও একই কাগজপত্র আছে, বাইরে কিছু নাই, তো এই গাড়িটা ছেড়ে দেওয়া হবে, আপনারটা ছাড়া হবে না। আমি বললাম, আমার তো মন্ত্রী নাই, আমার গাড়ি কেন ছাড়া হবে? আমার যদি মন্ত্রী থাকতো আর মন্ত্রী যদি ফোন করে আপনাকে বলতো তাহলে আপনি ছেড়ে দিতেন। আমার তো মন্ত্রী নাই, তাহলে আমার গাড়ি কেন ছাড়া হবে? ওকে, আপনি আমাকে একটু বলেন তো, এখন আপনার কার্নেট ডি পাসের কি অবস্থা? কার্নেট ডি পাস আমি আনিয়েছি। কার্নেট ডি পাসের একটা টাইম পিরিয়ড থাকে, ওটা পার হয়ে গেছে। এটা পার হয়ে গেছে, এবং এটা রিনিউ করতে হলে আরো 1 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে, দিলে এটা রিনিউ হবে। আপনার এই যে সংকল্প, দৃঢ় সংকল্প, আপনার তো এখন সবকিছু বলতে পারি আমি যে নিঃস্বরিক্ত অবস্থায় আপনি আছেন, তারপরও আপনি এখনো স্বপ্ন দেখেন? এখনো স্বপ্ন দেখি, এখনো আমি আশা করি যে হ্যাঁ, আমি যদি আমার গাড়িটা ফেরত পাই, আমি বিশ্ব ভ্রমণ শেষ না করে কানাডাতে ফিরে যাব না। আমার কমিউনিটির কাছে কমিটমেন্ট করে এসেছিলাম, আমি আমার ফ্যামিলির কাছে কমিটমেন্ট করে এসেছিলাম যে আমি যদি বেঁচে থাকি, আমি বিশ্ব ভ্রমণ শেষ না করে কখনো কোনোদিনও কানাডা ফিরবো না। এখন আমি যদি মারা যাই, এদেশের মাটিতে মারা যাব, কিন্তু আমি শেষ চেষ্টা করব। কখনো কখনো ভাবি বুঝি আমি ছাদের থেকে নিচে লাফিয়ে পড়বো, অথবা ওভারব্রিজ থেকে লাফিয়ে পড়বো। আবার ভাবি আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এত সহজে হেরে যাব, তা কি করে হয়? আমি কেন হারবো? আমি এর শেষ না দেখে যাব না। যদি এই শেষ দেখতে দেখতে যদি আমার মৃত্যু ঘটে, আই উইল অ্যাকসেপ্ট ইট। আমি এর শেষ না দেখে যাব না। আমাদের গল্পটা এখানেই আমরা শেষ করতে চাই। আমরাও আসলে শেষটা না দেখে ছাড়তে চাই না, এবং আমরা আসলে দেখতে চাই শেষটা কোথায়। আমরা আজকে মিস্টার সাত্তার, তিনি একজন মুক্তিযোদ্ধা, তার জীবনের গল্পটা আমরা শুনেছি, এবং আমরা বলেছিলাম যে জীবনের গল্প শেষটা আসলে কোথায় দাঁড়িয়ে থাকে।
আমরা জানি না। আমরা যখন ট্যুরটা শুরু করেছিলাম অত্যন্ত চমৎকার একটা সময়ের মধ্য দিয়ে আমরা গিয়েছি, এবং মিস্টার সাত্তারের গল্প অনেকেই জানবেন, হয়তোবা জেনেছেন পত্রপত্রিকার কল্যাণে, কারণ 2010 সাল থেকে এটা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে, অনেক টক শো হয়েছে, এবং মানববন্ধনের মতো ব্যাপারগুলো ঘটেছে, পত্রপত্রিকাতে এসেছেও ব্যাপারগুলো। কিন্তু আজকে যেভাবে জানলেন, এতটা বিস্তারিত জানলেন, মনের জায়গাটা থেকে জানলেন, সেভাবে একেবারে নতুন করে জানা। আমিও সেই প্রশ্নটাই করতে চাই যে একজন মুক্তিযোদ্ধা কি হেরে যাবে? এদেশের অনেক অনেক মুক্তিযোদ্ধা তাদের জীবন অবস্থায় বিভিন্ন ভাবে হেরে গিয়েছেন, কিন্তু মুক্তিযোদ্ধারা আমাদের কাছে অনেক সম্মানের। ওই মুক্তিযোদ্ধাই যখন পতাকা হাতে বাংলাদেশটাকে নতুন করে চেনাতে চান, ওই মুক্তিযোদ্ধাই যখন পতাকা হাতে সারা জীবনের সম্বল দিয়ে সারা জীবনটাকে পুঁজি করে দেশের জন্য কিছু করতে চান, এবং সেখানে দেশের প্রচলিত নিয়ম কানুনই যখন বাধা হয়ে দাঁড়ায়, পৃথিবীর অন্যান্য দেশ বাধা হয়নি, বাধা হয়েছে আমাদের দেশের প্রচলিত নিয়ম কানুন, সেখানে প্রশ্ন আসতেই পারে, আমরা কি আসলে নিয়মের কাছে, নীতির কাছে, আমাদের মানবিকতার কাছে প্রতিনিয়ত হেরে যাচ্ছি? আমরাও আসলে শেষটা দেখতে চাই, এবং আমরা বিশ্বাস করি হ্যালো 8920 যারা শুনেছেন আজকে, তাদের মধ্যে অনেক অনেক পাওয়ারফুল মানুষ আছেন, মন্ত্রী মিনিস্টার আছেন, অনেকেই আছেন। আমরা শুধু এরকম একজন সৎ মানুষের খোঁজ করছি। এই মানুষটিকে আমি দেখলাম সামনাসামনি, আসলে এই মানুষটি যে পরিমাণ মনের শক্তি রাখেন, সে পরিমাণ শারীরিক শক্তি এই মুহূর্তে রাখেন কিনা আমি ঠিক জানি না, কারণ তিনি বয়সের ভারে অনেকখানি নুচ্চ, কিন্তু তার মনের স্পিরিটটা আমি যে জায়গাটা থেকে দেখেছি, এই স্পিরিটটাকে সম্মান জানানোর মতো যদি কেউ এখানে ব্যক্তিগতভাবে থেকে থাকেন, যে না আসলে আসুন, আপনার জায়গা থেকে আপনি কিছু করতে পারেন এই গাড়িটার জন্য, আপনার জায়গা থেকে আপনি কিছু করতে পারেন তার ওয়ার্ল্ড ট্যুরের জন্য, আমি আপনাকে স্যালুট করতে চাই, আগাম স্যালুট করতে চাই। প্লিজ ডু সামথিং ফর হিম। আমরা হ্যালো 8920 বাকি কথাগুলো নিয়ে, বাকি রেকর্ডিং গুলো নিয়ে একটু পরে ফিরে আসছি। অনেকদিন আমাকে অনেকেই প্রশ্ন করেন হ্যালো 8920 করার পরে কেমন লাগে বা ফিলিংসটা কেমন হয়। আজকে না আমার এমন একটা ফিলিংস হচ্ছে, মানে এমন একটা অনুভূতি হচ্ছে, আমার সত্যি সত্যি বলতে ইচ্ছে করছে, আমি কখনো দিন কোনো হ্যালো 8920 অনেক কষ্টের গল্প এখানে আসে, অনেক ব্যথাতুর গল্প এখানে আসে, কখনো আমি বলি না যে আমার মনটা খারাপ হয়ে গেছে, আমার ভালো লাগছে না। আজকে আমার হ্যালো 8920 পুরো গল্পটা শোনার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এরকম কেন, আমরা উই আর বিউটিফুল নেশন, আমরা একটা মুক্তিযুদ্ধ করেছি, আমরা একটা অনেক বড় জায়গা থেকে আমাদের দেশটাকে, অনেক বড় জায়গা থেকে আমাদের দেশটাকে দেখা উচিত। আমরা নিয়ম নীতির কাছে, সেই ব্রিটিশ আমলের লাল ফিতার দৌরত্বের কাছে আমরা আমাদের দেশটাকে আষ্টে পৃষ্ঠে কেন বেঁধে রেখেছি? এই প্রশ্নগুলোর উত্তর আসলেই একটা মাত্র হ্যালো 8920 দিয়ে পাওয়া সম্ভব না। এবং স্বপ্ন আসলে আমরা দেখতে চাই, এবং এই স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলো মুক্ত করবার জন্য যার যে জায়গাটা থেকে যার যে দায়িত্ব, সেটা যদি আমরা করি, তাহলে সত্যি সত্যি আমাদের স্বপ্নের বাংলাদেশ সম্ভব। অনেকেই ফেসবুকে আমাদেরকে কমেন্টস করেছেন, সেই কমেন্টস গুলো একটু পড়তে চাই। শহীদুল ইসলাম সাব্বির আমাদেরকে লিখেছে, হ্যালো 8920 তে আজকে এসছে বাংলার এক বীর সন্তান যার নাম আব্দুল সাত্তার, তোমায় জানাই হাজারো সালাম। রকিবুল হাসান রাসেল লিখেছে, কেবি ভাই কাজের গুণী মানুষ জনকে সঠিক মূল্যায়ন করার মতো এতটা ভদ্র জাতি আমরা হতে পারিনি, তাহলে সারা পৃথিবী ভ্রমণ শেষে মাতৃভূমিতে কেন শিকার হতে হবে অবহেলার। আরো অনেকে লিখেছেন, শাকিব খান লিখেছে, আমরা কি জার্মান তুরস্ক দেশের মতো জাতীয়তাবাদী হতে পারি না? মাইশা লিখেছেন যে টুডেস স্টোরি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি ফ্রম হ্যালো 8920, হ্যাটস অফ। আর আরো লিখেছে আহসান আলমগীর লিখেছে, ইরানের বর্ণনা শুনে ইরানে চলে যেতে ইচ্ছে করছে, অথবা আমাদের দেশটাকে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। দুঃখ বিলাসী লিখেছে, সাত্তার আঙ্কেল আপনাকে আমার ছোট্ট হৃদয় থেকে আপনাকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। আপনার মতো সন্তান আমাদের দেশের দরকার, যাদের দ্বারা দেশের মান সারা বিশ্বের মুখে উজ্জ্বল করবে, এরকম একটা কিছু। সালাউদ্দিন আহমেদ লিখেছেন, ছাত্তার চাচার কাহিনী শুনে অনেক কিছু জানা গেল, সালাম আপনাকে। মোহাম্মদ রাফাত বা রাহাত লিখেছেন, আমিও এমন জার্নি করতে চাই। পুনম পাঠাম লিখেছে, হ্যাঁ আমি এই নিউজটা পড়েছি, খুব খারাপ লাগছিল সেদিন। মৃদুল হাসান লিখেছে, গভর্নমেন্টের নিকট গাড়িটা ছাড়ার আবেদন রইল। নিয়াজ রশিদ শাওন লিখেছে, সবচেয়ে বেশি কি লিখেছেন, খারাপ তো আমরাই মনে হচ্ছে। সালাউদ্দিন আহমেদ লিখেছে, কাহিনীর মাঝে মনে করেছিলাম তুরস্ক খারাপ, এখন তো দেখছি আমাদের নিজেদেরকে বেশি খারাপ লাগছে। মোহাম্মদ রাহাত লিখছে, সাত্তার আঙ্কেল গাড়িটা ছাড়া পেলে আপনি যখন আবার জার্নি করবেন তখন আমাকে সাথে নিয়ে যাবেন। মাহিবুল্লাহ লিখেছে, আই লাইক টু রিকোয়েস্ট আওয়ার প্রাইম মিনিস্টার টু টেক নেসেসারি স্টেপ। আর মোহাম্মদ ইয়াসিন শুভ আমাদেরকে লিখেছেন, শুভ সানাউল্লাহ সাগর, আমরা 3 বন্ধু হ্যালো 8920 শুনছি, খুব ভালো লাগছে। সাত্তার ভাইয়ের গল্পটা খুব ভালো লাগলো। সাত্তার ভাই আপনি হাল ছাড়বেন না, আমরা আপনার সাথে আছি, আমরাও এর শেষ দেখতে চাই। রাহাত আরাফাত লিখেছে, কিবরিয়া ভাই কিছু ট্যুরের ছবি দেন প্লিজ, বিদেশিদের লোকেরা থেকে অনেক হেল্প করলো। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। যারা আরো বিস্তারিত জানতে চান, সাত্তার ভাইয়ের যে ওয়েবসাইটটা আছে ওখানে যাবেন, ওখানে গেলে আমরা ওয়েবসাইটের কথা কিন্তু বলে দিয়েছি, আপনারা ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমরা স্বপ্নের শেষ করতে চাই না, আমরা বলেছি যে আমরা এর শেষটা দেখতে চাই, আমরা লাল ফিতার দৌরাত্ম্য যতটুকু আছে আমরা দেখতে চাই, আসলে কি করতে চাই। কোনো স্বপ্নের মৃত্যু হয় না,
সাত্তার ভাই, মিস্টার সাত্তার আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের শ্রদ্ধেয় মুক্তিযুদ্ধের যে স্বপ্নটা দেখে শুরু করেছিলেন সেটা শুরু হয়েছে, সেটা সারা পৃথিবী ভ্রমণ না করা পর্যন্ত শেষ হবে না, এবং এটা শুরুটা অনেক কঠিন আমরা জানি, এবং কোনো অন্যায় আসলে বেশি দিন চেপে থাকে না। যাই হোক, আমরা এ পর্যায়ে একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত পর্বে আমাদের এখানে এসেছিলেন সুমন উল্লাস, যিনি তার জীবনের গল্প আমাদের এখানে বলে গিয়েছিলেন। সুমন উল্লাসের জীবনের গল্প প্রচার হবার পরে কি ধরনের কি রিয়াকশন আমরা পেয়েছি, বিশেষ করে ফোন কল। প্রথমে আমরা ফোন কলগুলো একটু জানার চেষ্টা করব, তারপরে কি হয়েছে সুমন উল্লাসকে নিয়ে সেটাও আমরা জানবো। আমাদের হ্যালো 8920 টিম শাকিল এবং সাফরিন কাজ করেছে সেখানে, আমরা একটু জানার চেষ্টা করছি। চলুন আমরা প্রথমে ফোন কলগুলো একটু শুনে নিই, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই চিটাগং এবং কক্সবাজারের বন্ধুদেরকে, যারা আমাদের সাথে খুব সম্প্রতি পরীক্ষামূলক সম্প্রচারে যুক্ত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে এবিসি পরিবারের সাথে একটা বৃহৎ অংশ যোগ হয়েছে চট্টগ্রামের মানুষ, এবং চিটাগংয়ের কক্সবাজারের সমস্ত মানুষ এখন এবিসি রেডিও শুনছেন, হ্যালো 8920 শুনছেন। সুতরাং আপনাদের সবাইকে এবিসি রেডিও এবং হ্যালো 8920 টিমের পক্ষ থেকে অভিবাদন এবং অভিনন্দন।